নেক্সট 100 বছর কিন্তু আস্তে আস্তে মেডিসিন হারিয়ে যাবে, এটা আস্তে আস্তে বায়োলজিক্যাল চিকিৎসার প্রতি, জিন থেরাপির প্রতি, সেলুলার থেরাপির প্রতি আগ্রহী হয়ে উঠবে। 35 থেকে আপনার 25 বছর বয়স ফ্রিল্যান্সার এজেন্সি ওনার যেটা বললাম আইটিতে কাজ করে সারাদিন ল্যাপটপে 10-12 ঘন্টা বসে থাকে, নিজেদের স্পাইনটা শেষ করে ফেলছি। তো বাংলাদেশে এখন আর্থ্রাইটিস সমস্যাটা কিন্তু অলমোস্ট 20% অফ দ্য পপুলেশন। তো এটা হিউজলি এক্সপ্যান্ড করছে বাংলাদেশে কৃষি দূষণের কারণে। শ্রীলঙ্কা থেকে পাইলট আসছে সোরিয়াসিসের কারণে তার ব্যথা, ডায়েট কন্ট্রোল দিয়ে আমি তাকে তার সোরিয়াসিস 60% কমায় দিছি। ভালো চিকিৎসা মানে হচ্ছে ইন্ডিয়া যেতে হবে, সিঙ্গাপুর যেতে হবে, ব্যাংকক যেতে হবে। বাইরের দেশের আমেরিকান মানুষজন বাংলাদেশে চিকিৎসা নিতে আসতেছে এবং এটা আসলে শুরু হইতে যাচ্ছে। সো এই যে পুরো ব্যাপারটা এবং যে রোগটা নিয়ে আজকে আমরা কথা বলবো, আমার সাথে আজকে আছেন ডক্টর মঞ্জুর খোদা। সো ডক্টর মঞ্জুর খোদা ভাই, আপনাকে ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ শামীম আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা সারা জীবন শুনেছি ভালো চিকিৎসা মানে হচ্ছে ইন্ডিয়া যেতে হবে, সিঙ্গাপুর যেতে হবে, ব্যাংকক যেতে হবে, রাইট? এবং মজার বিষয় হচ্ছে আমি নিজে এই জিনিসটা বিশ্বাস করতাম। দিস ইজ দ্য ফার্স্ট টাইম যখন আমি নিজেই অবাক হয়ে গেছি, একজন নিউ ইয়র্ক থেকে আমেরিকান ফ্লাই করে বাংলাদেশে এসেছেন, ম্যানহাটন সবকিছু ছেড়ে বাংলাদেশের আমাদের একজন চিকিৎসকের কাছে চিকিৎসা নিতে, যেটা আসলে বিশ্বাস করাই আসলে অকল্পনীয়। এবং এটা আমি নিজেও বিশ্বাস করতাম না যে রোগে 1 লক্ষ বাচ্চার মধ্যে একজন শিশু আক্রান্ত হয় এবং যেখানে প্রায় 4 বছর একজন শিশু সে একটা রোগে আক্রান্ত হওয়া অবস্থায় 90 দিনের মধ্যে তার চিকিৎসা সম্পন্ন করে সে এখন দৌড়াইতে পারতেছে। এই যে পুরা কাহিনীটা আজকে আমরা এটাই জানার চেষ্টা করবো, বাংলাদেশে এরকম একটা জিনিস কিভাবে হইতেছে, যেখানে ভাবা আসলে অনেক 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 অদ্ভুত বিষয় যে বাইরের দেশের আমেরিকান মানুষজন বাংলাদেশে চিকিৎসা নিতে আসতেছে এবং এটা আসলে শুরু হইতে যাচ্ছে। সো এই যে পুরো ব্যাপারটা এবং যে রোগটা নিয়ে আজকে আমরা কথা বলবো, আমার সাথে আজকে আছেন ডক্টর মঞ্জুর খোদা। সো ডক্টর মঞ্জুর খোদা ভাই, আপনাকে ওয়েলকাম। থ্যাংক ইউ ভেরি মাচ শামীম আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। সো ভাই, ফার্স্ট অফ অল আপনাকে যে কোয়েশ্চেনটা করতে চাই সেটা হচ্ছে এই যে আমেরিকান যে ব্রেড, আই থিঙ্ক নামটা আমি ঠিকঠাক বলতেছি না? ব্র্যাডলি। আচ্ছা, উনি এই যে আমেরিকা থেকে ফ্লাই করে আপনার কাছে আসছে বাংলাদেশে, ঢাকা, এই যে কাহিনী, এটা পুরোটা একটা কাল্পনিক কাহিনী মনে হয় না আপনার কাছে? মানে এটা তো ভাবাই যায় না, মানে এটা আমি বিশ্বাসই করতে পারতেছি না কিভাবে তারা আমাদের দেশে কিভাবে চিকিৎসা নিতে আসতেছে। আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন। তো আসলে প্রথমে উনি কিন্তু আরেকজন রুগীর দ্বারা মানে রেফার্ড হয়ে আসছে। উনি কিন্তু কোনো গুগল করিয়া বা কোন ধরনের যে চ্যাট জিপিটি করে এটা আসছে তা না। আরেকজন আমার সিডনির পেশেন্ট ছিল অস্ট্রেলিয়ার, তাকে ওখানে তার ঘাড়ের ব্যথা বা নেক আর্থাইটিসের জন্য তারা সার্জারি করেছিল অস্ট্রেলিয়াতে, সফল সার্জারি। তারপরেও কিন্তু তার ঘাড়ের ব্যথা যাচ্ছিল না, সে ঘাড় ঘোরাতে পারতো না। ঠিক আছে, তো ভদ্রলোক 60 ইয়ার ওল্ড, সে যখন বাংলাদেশে আসলো তার ছেলের দ্বারা রেফার্ড হয়ে, তখন তাকে আমরা ঘাড়ে ইন্টারভেনশন করেছিলাম, কোনো কাটাছেড়া না করেই। আমরা তার সার্ভাইকাল জয়েন্টে আমরা তাকে প্লেটলেট রিচ প্লাজমা তার শরীর থেকে পিআরপি সংগ্রহ করে বা প্লেটলেট লাইজেট সংগ্রহ করে, এটা কোয়াইট ন্যাচারাল উপাদান, আমরা তার শরীর থেকে সংগ্রহ করছি। করার পরে সেই জিনিসটা আবার তার ঘাড়ের জয়েন্টে আমরা দেওয়ার পরে ওনার যে দীর্ঘ 12-13 বছরের যে ব্যথা ছিল, যেটা সার্জারি করে উনি ভেবেছিলেন যে ভালো হয়ে যাবে, অস্ট্রেলিয়াতে সফল সার্জারি হয়েছে, তারপর সেই ব্যথাটা চলে যায়। তারপরে মোটামুটি 2-3 মাসের মধ্যে উনি এই ব্র্যাডলিকে আমার কাছে রেফার করেন, যিনি বাংলাদেশের একজন গার্মেন্টস বায়ারও বটে। তো তখন সে বলে, তো ওর কাছে ওর ছিল শোল্ডার পেইন, ব্র্যাড ছিল শোল্ডার পেইন, সে ফ্রোজেন শোল্ডার হতে হতে একটা পর্যায়ে তার এখানে কিছু টেন্ডেন্স লিগামেন্টে ইঞ্জুরি হয় এবং ছেঁড়া যায়। এবং সেইটা সাধারণত ইউএসএতে যে ট্রিটমেন্টটা সে নিয়েছিল, ওখানেও সে পিআরপি নিয়েছিল, বাট নেওয়ার পরে তার তেমন কোনো সুফল দেখা যাচ্ছিল না এবং সে ব্যায়াম করতে পারতো না। সে ওয়েট নিত, জিমে ওয়েট নিত এবং দেখা যায় তখন সে ইমপ্রেসড হয়, যেহেতু তার কলিগ আরেকজন গার্মেন্টসের বায়ার যে সিডনি থেকে এসছে, সে ভালো হয়েছে, তখন তার দ্বারা রেফার্ড হয়ে সে আসে। আমরা তার শোল্ডারে তখন আমরা স্টেম সেল ট্রান্সপ্লান্ট করি এবং তারপরে তার ব্যথাটা চলে যায় এবং উইদিন 3 উইকস সে 35-40% সে উন্নতি লক্ষ্য করে এবং এইভাবেই শুরু হয়েছিল। 1 মিনিট যদি একটু থামাই, সরি, এই যে স্টিম সেল না কি যেন বললেন, আমার মায়ের জন্য যদি একদম 1 সেকেন্ডে সহজ করে বুঝাই বলেন জিনিসটা কি? এটা হচ্ছে আপনার সাধারণত যে ক্ষয় বা যেগুলো হয়ে থাকে ব্যথার ফলে, যে অস্থিসন্ধি যে ক্ষয় হয়ে যায়, অস্থিসন্ধি সঠিকভাবে নড়তে পারে না। আচ্ছা, সো এইটার ভেতরে যে কার্টিলেজ থাকে এটা পাতলা হয়ে যায়। কার্টিলেজটা তো নতুনভাবে কোনো ঔষধ দিয়ে বা কোনো মেডিসিন দিয়ে কোনো এটা তৈরি করা যায় না, কোয়াইট ন্যাচারাল থিং। সো এটা গড গিফটেড। সো সেই জিনিসটা, ন্যাচারাল থিংটা, এটা আমরা আম্বিলিক্যাল কর্ড থেকে সেল কালেক্ট করি বা শরীর থেকে, আমরা বডির ফ্যাট থেকে বা ব্লাড থেকে, আমরা বডি থেকেই আমরা সেল কালেক্ট করি। সেই সেলটা হলো কোষ, সেটা বডির বিল্ডিং ব্লক, সেটা কালেক্ট করে সেটাই কিন্তু বেসিক্যালি ওই জয়েন্টসের মধ্যে ইনফিউজ করা হয় বা ইনজেক্ট করা হয় এবং তার হাঁটুর যে ক্ষয়টা বা কার্টিলেজটা সেটা আবার নতুনভাবে
তৈরি হয়। সো দ্যাট থিং অলসো হ্যাপেন ইন দ্য শোল্ডার। মায়ের জন্য যেটা বললেন যে অস্থিসন্ধির ক্ষয়টাকে পার্মানেন্টলি সারায় দিতে গেলে আমরা সাধারণত বাচ্চাদের একটা আম্বিলিক্যাল কর্ডের একটা সেল আছে, এটা বাচ্চারা যখন ভূমিষ্ঠ হয় তখন মায়ের পেট থেকে তারা প্লাসেন্টা থেকে এটা সংগ্রহ করা হয় এবং এটাকে হাই প্রসেসিং ল্যাবের মাধ্যমে যুক্তরাষ্ট্র বা বাংলাদেশে এখন সম্ভব হচ্ছে এই সেলটা কালেক্ট করা হয় এবং কিছু কিছু ক্ষেত্রে রোগীর নিজের শরীর থেকে সংগ্রহ করা হয়, সেটাকে বলা হয় অটোলোগাস ফ্যাট বা অটোলোগাস ব্লাড। সেই রক্তের মধ্যে কিন্তু ক্ষয়নাশক উপাদান আছে, রোগীর শরীর থেকে সংগ্রহ হ্যাঁ, রোগী নিজের পেটের চর্বি মেদভুঁড়ি থেকে সংগ্রহ করা হয় বা ব্লাড থেকে ব্লাড ফিল্ট্রেশন করে ব্লাডের যে সেল প্লেটলেটস বা রক্তের কিছু কোষ থাকে যেগুলো আবার এটা পুনরুজ্জীবন দান করতে পারে, তো সেই সেলগুলোকে আলাদা করে ফিল্ট্রেশন করে, এটা হাই টেকনোলজি ইস্যু, সেইটাকে ফিল্ট্রেশন করার পর ওইটাকে আবার আল্ট্রাসাউন্ড মেশিনের মাধ্যমে ওই জয়েন্টের মধ্যে, সেটা যে কোনো জয়েন্টসই হতে পারে, সেই অস্থিসন্ধির মধ্যে আবার দিয়ে দেওয়া হয়, ঠিক আছে। এবং এটা সাধারণত কোনো কাটছাড়া বা সার্জারি লাগে না, উইদাউট সার্জারি এটা করা যায় এবং রোগী ডে কেস মানে করার পরে সে আবার চলে যেতে পারে এবং উইদিন 3 to 5 days একটা মার্ভেলাস রেজাল্ট, সে পেইন আস্তে আস্তে কমতে থাকে এবং ক্ষয়গুলো যেটা তার মোশন প্রবলেম বা হাত নড়াইতে পারে না বা হাঁটু ভাঁজ করতে পারে না বা নামাজ পড়তে পারে না, হোয়াট এভার ইট ইস, তো সেই ধরনের যে ফাংশনাল ইমপ্রুভমেন্টগুলো আমরা কয়েক সপ্তাহের মধ্যে আমরা দৃশ্যমান এবং দ্যাট টু উইদাউট এনি সাইড এফেক্টস। ইন্টারেস্টিং, বেশ ইন্টারেস্টিং। উনি যখন প্রথম বাংলাদেশে আসছিল উনি কি ভয় পায় নাই যে আমাদের বাংলাদেশের প্রথম আসার পরে ওভারঅল সেট আপ সব কিছু দেখে মানে আতঙ্ক হয় না? উনি আসলে যে জেনে, কারণ ওনার তো অলরেডি একটা সাকসেস কেস ওনার ছিল এবং উনি তারপরে আমার কোয়ালিফিকেশন উনি 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 আগে থেকে এটা জাজ করার পরে যে আমি কয়টা কেস সাকসেসফুলি করছি বা এর আগে কতগুলো সফল হয়েছে, ঠিক আছে, এবং যে সেলটা আমরা তাকে দিচ্ছি বা যে ধরনের প্রোডাক্ট সেটাকে এখানে WHO স্ট্যান্ডার্ড মেনটেন করে কিনা বা সেলগুলোর কোনো রেজাল্টস আদৌ হচ্ছে কিনা সেগুলো সে দেখছে, আলাপ আলোচনা হয়েছে এবং তারপরে তাকে আমরা ডকুমেন্টেশন। বাট জিনিসটা বেশ ইন্টারেস্টিং না যে মানে আরেকটা লোক মানে এভাবে চিন্তা করে যে আপনি তো ধরেন কোয়ালিফাইড, আপনি তো একটা ভালো ডক্টর, আপনি জানেন আসলে জিনিসটা কিভাবে করে, বাট আমি যেটা বুঝাইতে চাইতেছি যে বাংলাদেশে আসছে সে। হ্যাঁ, আরেকটা বিষয় ছিল যে এখানে কস্ট ওয়াজ অ্যান ইস্যু। ইউএসএতে এই ধরনের ট্রিটমেন্টগুলো যেগুলো ইউএসএতে অনেক সময় অ্যাপ্রুভাল পায় না বা ইউএসএতে অনেক সময় কস্ট অনেক হিউজলি এক্সপেন্সিভ হয়, কারণ হেলথ ইন্স্যুরেন্স তাদের সেই কাভারেজটা থাকে না। তো ইন দ্যাট কেস বাংলাদেশ ইজ এ গুড অপশন ইন টার্মস অফ কস্ট ম্যানেজমেন্ট। আচ্ছা, সেক্ষেত্রে এটা অ্যাফোর্ডেবল। ফোর্বস ম্যাগাজিনে আপনাকে দ্য কোয়াইট অথরিটি বলে মানে আখ্যায়িত করা হয়েছে সম্ভবত, রাইট? আমি যেটা যতটুকু দেখেছি এবং আমি যে জিনিসটা আজ করতে চাই আপনাকে সেটা হচ্ছে এই যে কোয়াইট যে ব্যাপারটা, এটাকে আসলে আপনার স্বভাবগত, কারণ হচ্ছে গিয়ে বাংলাদেশে যে ডাক্তাররা আছে সবাই মোটামুটি লাউড এবং আমরা সবাইকে মোটামুটি চিনি, বাট সেই জায়গা থেকে আপনি কোয়াইট কেন? কোয়াইট মানে এটা আসলে মার্কেটিং এর বিষয় না, এটা আইন মানে বিষয় হচ্ছে আমরা যে সায়েন্স টেনে কাজ করছি মানে রিজেনারেটিভ মেডিসিন, এটা কিন্তু বিগত 20-25 বছর যাবত ওয়ার্ল্ডে অ্যাপ্রুভাল পাচ্ছে। তো এই সায়েন্সটা কিন্তু কিছুদিন আগেও ডিজিডিএ দ্বারা মার্কেটিং এ নিষেধাজ্ঞা ছিল আমাদের ওষুধ প্রশাসন অধিদপ্তর দ্বারা। তো সেক্ষেত্রে এটা অ্যাপ্রুভাল হয়ে আসছে, এটা পর্যায়ক্রমিক অ্যাপ্রুভাল হয়ে আসছে। সাধারণত আমরা রোগী থেকে রোগী রেফারাল পাই প্রচুর, একজন ভালো হয়ে গেছে তার আত্মীয় আরেকজন আত্মীয়, এভাবে চেইন রিয়াকশনের মতো জিনিসটা হয়ে যায়। তো ইন দ্যাট কেস ওইটা কিন্তু আমরা ইনিশিয়াল ফেজ আমরা এটা মার্কেটিং করতে পারতাম না, কারণ এটা যেহেতু অ্যালোজেনিক সেল ছিল, আবার অটোলোগাস সেলটা মার্কেটিং করতে কোনো বাধা নাই, যেটা রোগীর শরীরের নিজের অংশ থেকে সংগৃহীত হয়, আইদার রক্ত থেকে বা অস্থিমজ্জা থেকে বা চর্বি থেকে মাতৃকোষ সংগ্রহ করা হয়। বাট অন্য মানুষের শরীর থেকে নিয়ে যদি সেটিকে আবার আরেকজনের মধ্যে দিতে হয় সেটার মার্কেটিং এর নিষেধাজ্ঞা ছিল, অ্যালোজেনিক সেল বলে, ঠিক আছে। তো সেই কারণে দেখা যাচ্ছে যে ওই কোয়াইটলি কাজ করতে হয়েছে, কিন্তু সাকসেস তো আর থেমে থাকবে না। তো সাকসেসের কারণে একটা রোগী থেকে একটা রোগী মানে অনেক রোগী তারা জেনে যাচ্ছে এবং তারা আসতেছে এবং ইন দ্যাট কেস আমরা ওইটাই যখন আমরা যে ফোর্বসের লেখা দেওয়ার সময় আমাদের স্ট্যাটিস্টিক্স দিতে হয়েছে যে কত ধরনের রোগী বা কত সংখ্যক পেশেন্টসের উপর এটা করা হয়েছে, ট্রায়াল হোক বা অফিসিয়ালি হোক, তারপর সেটা কি কোনো সায়েন্টিফিক জার্নালে পাবলিশ হয়েছে কিনা। আমার এটা একটা ইউকে জার্নালে এটা পাবলিশ হয়েছে, এটাকে বলে জার্নাল পাবলিকেশন। তো তারপরে তারা সেটাকে অ্যাকসেপ্ট করে। আপনার কি একটা কোয়েশ্চেন করি, কোয়েশ্চেনটা হচ্ছে আপনার কি মনে হয় যে কোয়াইট থাকার কারণে আপনাকে বেশিরভাগ মানুষ চিনে না, এবং এই পডকাস্টে আসার উদ্দেশ্যটা আপনার কি? পডকাস্টে আসার উদ্দেশ্যটা হচ্ছে যে আমি কখনো এর আগে পডকাস্ট করি নাই। বাংলাদেশের ইয়াং জেনারেশন তারা পডকাস্ট করতেছে এবং অনেক মিডিয়া বা বিভিন্ন প্রফেশনাল লোকজন পডকাস্ট করতেছে তাদের বিজনেস গ্রোথের জন্য।
সো আমার এটা তো মানব সেবা ধর্মী, এটা একটা সার্ভিস, ঠিক আছে? তো আমি চাই যে বেশি বেশি মানুষ তারা এটা জানুক। আর বাংলাদেশে এখন আর্থ্রাইটিস সমস্যাটা কিন্তু অলমোস্ট 20% অফ দ্য পপুলেশন। এটা কি 20% মানে জনসংখ্যার যে 20% লোক কোনো না কোনো ফর্মের বাতের ব্যথা বা ব্যথাজনিত সমস্যায়, সব ব্যথায় যে বাত ব্যথা তা না, বাট কোনো না কোনো ব্যথার সমস্যায় তারা ভুগছে। সেটা শিশু কিশোর থেকে শুরু করে মধ্যবয়স্ক, তরুণ তরুণী, বৃদ্ধ বৃদ্ধাদের তো আছেই। তো সেটি সবাই কোনো না কোনো ফর্মে, প্রত্যেক পরিবারে কোনো না কোনো ব্যথার রোগী আছে। সেটা শিশু হোক, 5 বছরের শিশু থেকে শুরু করে ঊর্ধ্বে যত আছে, ঠিক আছে? তো এটা হিউজলি এক্সপ্যান্ড করছে বাংলাদেশে কৃষি দূষণের কারণে, খাদ্য দূষণ, হেভি মেটাল পয়জনিং, ঠিক আছে? এবং খাদ্যে বিষক্রিয়া, রং, ডাইস, ঠিক আছে? তো এগুলোর জন্য আমাদের যে ক্যাটেলস বা আমাদের যে ডেয়ারি প্রোডাক্ট, হ্যাঁ, যে আমাদের ফুড সাধারণত পয়জন আছে, এটাকে বলে আই মিন অ্যাডাল্টারেটেড, ঠিক আছে? তো সেই খাবারগুলো কারণে কিন্তু আমাদের যে জেনেটিক সমস্যাগুলো আরও বেশি বাড়ছে এবং আর্থ্রাইটিসের সমস্যাগুলো বা ব্যথার সমস্যাগুলো আরও বেশি হারে প্রকাশিত হচ্ছে। তো ইন দ্যাট কেস ওটা মানুষকে সচেতন করা যে এটা কি প্রিভেন্টেবল কিনা, এটা কি আরও বেশি সচেতনতা করলেও, ওজন হ্রাস করলে বা এক্সারসাইজ করলে বা খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ করলে যদি এটা প্রিভেন্ট করা যায় সেটা জানানো। আর পাশাপাশি যদি ডিজিজটা থাকেই, যেটা সাধারণত ঔষধ দিয়ে বা স্টেরয়েড দিয়ে কিছু সময়ের জন্য লক্ষণ হ্রাস করা যায়, এটা তো ভালোভাবে এটা নিরাময় হয় না বলে এটা প্রচলিত আছে। তো ইন দ্যাট কেস সেটা যে এখন নিরাময়ের একটা সুযোগ এসেছে বা মডার্ন ট্রিটমেন্টটা এখন বিদেশে না গিয়ে বাংলাদেশে পাওয়া যাচ্ছে, এটা জানানোটা একটা আমার উদ্দেশ্য। আমাদের দেশের মানুষজন সাধারণত যেটা ভাবে সেটা হচ্ছে আমাদের দেশে না আছে কোনো ভালো ডাক্তার, ঠিক আছে? ডাক্তার থাকলেও তারা সময় দেয় না ঠিকঠাকভাবে। দ্বিতীয়ত কোনো ভালো মেশিন নাই, কোনো প্রোটোকল নাই। এত কিছুর ভিড়ের মাঝখানে, এটা আপনি নিজেও জানেন, আজকে আমি যদি এখান দিয়ে বাইরে হই, আজকে একটা চাচা মামা দেখলে বলে বাংলাদেশে তো ভালো ডাক্তার নাই, ঢাকলেও সময় দেয় না, দেখা খালি কি না দেখার মধ্যে খালি প্রেসক্রিপশন লেখা দেয়, তার উপরে না আছে ভালো মেশিন, ভালো প্রোটোকল, যাইতে হবে ইন্ডিয়া। এত কিছুর ভিতরে আপনি কিভাবে এই মিথটা নিয়ে দাঁড়ায় আছেন? আপনার কি মনে হয় মিথটা আসলে সত্যি? এই মিথটা আসলে কিছুলাংশে সত্যি, আবার কিছুলাংশে দেখা যাচ্ছে যে এটা অনেক ক্ষেত্রে যারা ভালো চিকিৎসক আছেন তাদেরকে পর্যাপ্তভাবে মানে হাইলাইট করা হচ্ছে না। অনেক ভালো কাজ হচ্ছে, অনেক চিকিৎসকই তারা নতুন নতুন টেকনোলজি আনছেন, সেটি সাধারণত একটা গড্ডালিকা প্রবাহের মধ্যে দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ভালো হাইলাইট হচ্ছে না। আবার তো আমি দেখেছি যে আমার ক্ষেত্রে যেহেতু আমি তো এটা নিয়ে বেশ অনেক বছর ধরে আমি কাজ করছি, এবং এই যে সমস্যাটা কিন্তু আমি যখন প্রথম বাংলাদেশে আসলাম এবং আসার পর আমি দেখলাম যে এখানে কিন্তু পেশেন্টদের অনেক একটা ক্ষোভ থাকে যে তাদেরকে সময় দিয়ে দেখতে হবে। এটা তো একটা, আমরা যেহেতু বাইরে কাজ করছি, এটা ন্যাচারাল প্রোটোকল। এখানে একটা রোগীর নির্দিষ্ট হিস্ট্রি এবং যে ইতিহাস থাকে, আবার ডকুমেন্টস পর্যালোচনা থাকে, তাকে শারীরিক এক্সামিনেশন থাকে, এগুলো কিন্তু করলে কিন্তু রোগী অনেকাংশে দেখা যায় একটা কনফিডেন্স চলে আসে, ঠিক আছে? তো কনফিডেন্সটা কখন আসে? যখন আপনি দেখবেন যে শুধুমাত্র ডিগ্রিজের উপরে কনফিডেন্স আসে না, কনফিডেন্সটা আসে যে সাকসেস রেট কেমন, অন্যকে তাকে রেফার করছে। আর সেকেন্ড অফ অল ডক্টরের যে প্রাইমা ফেসি, আমরা বলি প্রাইমা ফেসি, হ্যাঁ, প্রাইমা ফেসি মানে প্রথম ইমপ্রেশনে যে তাকে কিভাবে সে দেখলো, ফার্স্ট ইমপ্রেশন। সো এটা দেখার পর তখন তাকে আমরা যখন ট্রিটমেন্টটা করে, আমার সকল ডিভাইস বা আদার্স যত ধরনের প্রোটোকল সব কিন্তু ইউএস প্রোটোকল, বা এগুলো ইউএস, ইউরোপ, অস্ট্রেলিয়া মিক্স। এবং এই সায়েন্সটা এখনও আরও বেশি গবেষণা হচ্ছে, এবং প্রত্যেকটা মহাদেশী, প্রত্যেকটা দেশই তারা নিজেদের মধ্যে কোলাবোরেশন বা গবেষণার কোলাবোরেশন করছে। এবং এটা আমাদের আন্তর্জাতিক একটা গ্রুপ আছে যেখানে আমরা আমাদের রোগীদের সমস্যাগুলো আলোচনা করি এবং কোনো ধরনের সমস্যা ফেস করি, যাতে একটা রোগী বেস্ট প্রোটোকল পেতে পারে এবং আমাদের সকল কলিগরা যাতে ওই রোগীটা নিয়ে যাতে একটা মন্তব্য দিতে পারে। এটা কিন্তু একটা ভার্চুয়াল বোর্ডও হয়ে যায়, ঠিক আছে? তো ইন দ্যাট কেস তারা বেস্ট প্রোটোকলটা পাচ্ছে, এবং যে ডিভাইসগুলো এগুলো কিন্তু আমরা সরাসরি যুক্তরাষ্ট্র থেকে আমরা নিয়ে আসি, এবং যে বডি থেকে যে আমরা স্যাম্পলিং করবো, এটা কিন্তু অনেক সফিস্টিকেটেড একটা বিষয়, যে অনেক সেন্সিটিভ একটা বিষয়, যে সঠিকভাবে আপনি রক্তটা প্রসেস করলেন কিনা, বোন ম্যারোটা, অস্থি মজ্জাটা সংগ্রহ করলেন কিনা, চর্বিটা সংগ্রহ করার পরে কীভাবে আপনি প্রসেস করলেন, কোনো জীবাণুমুক্ত পরিবেশ হলো কিনা, ইনফেকশন রেট কন্ট্রোল হলো কিনা, ঠিক আছে? এবং এটাকে ব্যবহারযোগ্য করার জন্য যাতে সেলটা বেঁচে থাকে, ঠিক আছে, সেটার জন্য যে ধরনের যে ডিভাইস বা মেশিনারিজ, এগুলো কিন্তু সব এটা বাংলাদেশি না, ঠিক আছে? এটা সব কিছু আমাদের বাইরে থেকে আনতে হয়েছে, এবং সেটা আমরা এশিয়ার মধ্যে আমরা এটা বলতে পারি যে ওই ডিভাইসটা এখন বর্তমানে শুধু আমার কাছে আছে, যেটা আমরা প্রসেস করতেছি, এবং ওরা এটা নর্থ আমেরিকান, তারা এটা তৈরি করছে এবং তারা সেটা এফডিএ অনুমোদন নিয়েছে, এবং সেই ডিভাইসটা আমি বাংলাদেশে আনতে সমর্থ হয়েছি। আরে বাহ, তাহলে তার মানে তো আসলে আমাদের বাংলাদেশের জন্য এটা অনেক ভালো একটা সুখবর। কারণ হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল হচ্ছে এই ভিডিওটা আসলে অনেক মানুষের দেখা উচিত, মানুষজনের অ্যাওয়ার হওয়া উচিত, এবং এটা আমাদের আসলে আরো হেল্প করা উচিত। কারণ আমাদেরই আলটিমেটলি বাংলাদেশে আমাদেরই নিজেদেরই লাভ হবে, আলটিমেটলি আমাদেরই সুনাম। কারণ একটা মানুষ যখন আমেরিকান মানুষরাই যখন আমাদের দেশে আসতেছে, কারণ সিস্টেমটা এমন হয়ে যাচ্ছে যেখানে হচ্ছে কি তাদের টাকা পয়সা ওইখান থেকে এখানে কম লাগতেছে, আলটিমেটলি সব কিছুই ঠিকঠাক, ফ্যাসিলিটিস ঠিকঠাক, সো তারা এখানে আসবে এবং আমাদেরও আলটিমেটলি টাকার দিক দিয়ে বলেন, বাণিজ্যিক দিক দিয়ে বলেন, একটা নতুন বাণিজ্য দাঁড়ায় যাবে এবং নতুন একটা ফেজ হবে। ইয়েস, একটা মেডিকেল ট্যুরিজমটা আগে তো যেটা দেশ থেকে বাইরে যায়, এখন উল্টো আমরা বলি রিভার্স মেডিকেল ট্যুরিজম, যে দেশে আসবে
এবং এখানে যে শুধু একা আমি না, হয়তো একটা আমরা পথ সূচনা করে দিচ্ছি, আরও অনেক সাবজেক্টে আরও অনেক চিকিৎসক, তারা নিউ জেনারেশন, তারা এগিয়ে আসবে এবং তাদেরকে দেখে তাদের এই টেকনোলজি দেখার পর যদি সেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড হয় এবং তাহলে কেন আসবে না, ঠিক আছে। তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এখানে যেটা ইয়ে ছিল যে আমেরিকান যে পেশেন্ট, এরকম আরও অনেক পেশেন্ট আসছে। সম্প্রতি একজন শ্রীলঙ্কা থেকে একজন পাইলট আসছে, পাইলট, সে চ্যাট জিপিটি করার পরে সে দেখছে, দেখার পরে সে আসছে এবং আসার তার কিন্তু সোরিয়াসিস, তার একটা এমন একটা অটোইমিউন রোগ আছে, চামড়াতে সাদা সাদা ঘা থাকে, এটাকে বলা হয় সোরিয়াসিস, এবং সোরিয়াসিসের কারণে তার ব্যথা, সারা শরীরে ব্যথা। তো সোরিয়াসিস সে অনেক চিকিৎসক দেখাইছে কিন্তু তার ভালো হচ্ছিল না। তো শুধুমাত্র আমি তাকে কোনো উচ্চতর চিকিৎসা প্রয়োগ না, শুধু আমি ডায়েট কন্ট্রোল দিয়ে আমি তাকে তার সোরিয়াসিস 60% কমায় দিছি। এখন সে ভাবতেছে সে উচ্চতর ট্রিটমেন্ট নিবে, ঠিক আছে। তা কিন্তু ডায়েটটার ব্যাপারে কেউ অবগত করে না। আমি যেটা বললাম যে একটা ভাস্ট মেজরিটি অফ দ্য পপুলেশন তারা এটা ভুগছে, কিন্তু শুধুমাত্র যদি লাইফস্টাইলটা করে, যে খাদ্যাভ্যাস নিয়ন্ত্রণ বা তাদের যে পলিউশন থেকে এড়িয়ে থাকা বা তাদের যে ধরনের লাইফস্টাইল পালন করা দরকার, নিজের বডি ওয়েট কন্ট্রোল রাখা দরকার, কিছু এক্সারসাইজ করা দরকার, এগুলো কিন্তু আমাদের মডার্ন লাইফে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, ঠিক আছে। তারা সবসময় ডেস্ক জব, ফাস্ট ফুড অ্যান্ড স্মোকিং এগুলোর উপর আছে, ঠিক আছে। তো সেক্ষেত্রে যে ওটা কিন্তু অনেকাংশে প্রিভেন্টেবল। তো তাকে আমি সেটা করে দেখাইছি, তখন সে বুঝছে হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন আমরা হায়ার ট্রিটমেন্টে যেতে পারি। সব রোগীর যে পয়সা খরচ করে হায়ার ট্রিটমেন্ট নিতে হবে তা না, যদি তারা সঠিক সময়ে আসে তাহলে কিন্তু আমরা এটা অনেকাংশে প্রিভেন্ট করে দিতে পারি, তার ব্যথাটা নিজে নিজেই সে কন্ট্রোল করতে পারবে। হ্যাঁ, এই জিনিসটা আমি শুনছিলাম, কারণ মানে বেসিক্যালি এটা তো মোটামুটি সবাই জানে যে হচ্ছে আমার যখন একটা মোটামুটি একটা সিমটম ধরা পড়ছে বা যে কোনো কিছুর সাথে সাথে মোটামুটি যারা বুদ্ধিমান মানুষ সবাই বলে ডাক্তারের কাছে যান, নাইলে পরবর্তীতে কিন্তু আরো বড় কিছু হবে। সো দ্যাট ইজ ট্রু। আচ্ছা, ব্রেড যখন ফার্স্ট আপনার চেম্বারে আসছিল, তার ফার্স্ট রিয়াকশনটা কি ছিল? এই যে ফ্যাসিলিটিসগুলো থেকে সে অবাক হয়নি? হ্যাঁ, নিঃসন্দেহে সে অবাক হয়েছে, কারণ সে তো একটা রেফারেল নিয়ে আসে, সে আগে থেকে সে জানছে, সে নিজে গুগল করছে এবং দেখার পরে সে তখন আমাকে যখন দেখায়, সে তো আমি বললাম যে ফার্স্ট ইমপ্রেশন যে প্রাইমা ফেসি, তখন তাকে আই ট্রিটেড হিম লাইক এ ইউএস পেশেন্ট। সো হি গট দ্য ফ্লেভার যে সে একজন ইউএস ফিজিশিয়ানকে দেখাচ্ছে। হ্যাঁ, সো তাকে আমি যখন দেখছি তখন সে এটা মনে করে না যে সে ইতিপূর্বে থাইল্যান্ডে চিকিৎসা নিচ্ছে, সে টার্কিতে নিচ্ছে, হি ওয়াজ কনসিডারিং টার্কি। তো টার্কিকে বিট করে আমরা করছি। সো টার্কি থেকে আমাদের খরচটা একটু কম ছিল, তো সে কারণে সে শেষ পর্যন্ত হয় এবং এখনও সে এরপরে একাধিকবার সে আসছে এবং এখন যে কোনো মেডিকেল প্রবলেম মানে ওই রিলেটেড না হলেও সে ব্যথা সংক্রান্ত সে এখন আমার পরামর্শে থাকে। না, এটা তো আরো হ্যাঁ, বেশি ইন্টারেস্টিং। ধরেন হ্যাঁ। এটা তো হচ্ছে সে রেফারের মাধ্যমে আসছে। ওই যে আপনি একটু আগে বললেন না যে শ্রীলঙ্কা না কোন জায়গা থেকে জানি, সিডনি থেকে আসছে। হ্যাঁ। প্রথমে যে হ্যাঁ। প্রথম পেশেন্টটা অস্ট্রেলিয়া, ওই লোকটা চ্যাট জিপিটি করে আসছে, চ্যাট জিপিটি করে আসছে আপনার কাছে। সো জিনিসটা আসলে বেশ ইন্টারেস্টিং আসলে। আচ্ছা, একটা পার্সোনাল প্রশ্ন করি আপনাকে। আপনি যখন এই ইন্টারভেনশনাল, এটা কি জানি বলে, রিথমেটোলজি না কি জানি, ইন্টারভেনশনাল রিউমাটোলজি, আচ্ছা, এটা একটু আমাকে বাংলা বুঝাই বলেন। বুঝাই দিই। ইন্টারভেনশনাল মানে হলো কোনো ধরনের কাটাছেঁড়া বা কোনো ধরনের মানে ডিপ প্রসিজিওর না করে, রোগীকে কোনো ধরনের মেজর ইনভেশন না করে, তাকে অপারেশন ছাড়াই তাকে তার ব্যথাটা নাশ করা। আর রিউমাটোলজি মানে এটা ব্যথা বিজ্ঞান, বাত বিজ্ঞান, ঠিক আছে। তো এটা ব্যথার যে সায়েন্সটা, এটা রিউমা মানে হচ্ছে ব্যথা তৈরি, ঠিক আছে। এটা একটা গ্রিক ওয়ার্ড। তো এই রিউমা থেকে এই রিউমাটোলজিটা আসছে। রিউমাটোলজি একটা আছে ট্র্যাডিশনাল রিউমাটোলজি, এখানে মোটামুটি ব্যথানাশক ওষুধ বা ওষুধের উপর থাকতে হবে, ঠিক আছে। তো ওষুধ উপর থেকে সেটা রেজাল্ট হতে পারে, নাও হতে পারে, ঠিক আছে। কিছু ক্ষেত্রে পার্শ্বক্রিয়া, সাইড ইফেক্টসের হিউজ ঝুঁকি থাকে, ঠিক আছে। ওষুধ মানে যে সব ভালো তা নয়, ঠিক আছে। তো সেক্ষেত্রে এটা ইন্টারভেনশনটা হলো আমি তাকে এমন একটা তার ডিজিজের এমন একটা জায়গায় আমি হাত দিব যে ওষুধ ছাড়াই সে শুধু লাইফস্টাইল, খাদ্যাভ্যাস এবং বিশেষ কিছু অ্যাডভান্স ট্রিটমেন্টের মাধ্যমে, এই যে রিজেনারেটিভ মেডিসিন হতে পারে, ইউনোথেরাপি হতে পারে, ঠিক আছে, এটার মাধ্যমে তাকে আমি কোনো ধরনের জয়েন্ট রিপ্লেসমেন্ট করতে দিব না। আমি তাকে জয়েন্ট রিপ্লেসমেন্ট ছাড়াই তার আমি ব্যথাটাকে আমি কন্ট্রোল করবো, ঠিক আছে, বা নিয়ন্ত্রণ করবো বা নিরাময় করবো, ঠিক আছে। এটাকে বলা হয় ইন্টারভেনশন। ইন্টারভেনশন মানে থামায় দেওয়া, ঠিক আছে। সো ইট ইজ স্টপড, এটার প্রোগ্রেস করবে না, ঠিক আছে। তো এটাকে বলা হয় ইন্টারভেনশন। এটার সামনে খারাপ হবে না। সো এই যে লাইনটা, এই লাইনে আপনি কেমনে গেলেন আমার একটু বলেন। বাংলাদেশে এই স্পেশালাইজেশনে কোনো সিনিয়র ছিল না, কোনো মেন্টর ছিল না, তাহলে আপনি কেমনে বুঝলেন যে এটাই আপনার পথ? আচ্ছা, এটা একটা ভালো কোশ্চেন। সেটা হচ্ছে কোভিডের সময়ে আমার সাথে একজন ভারতীয় চিকিৎসকের পরিচিতি ঘটে। উনি আগে থেকে বাংলাদেশে কাজ করছিলেন, পরে চলে যান। তো উনি এখানে একটা বিশেষ হসপিটালের দায়িত্ব হচ্ছে, মেডিসিনের স্পেশালিস্ট। তো উনি আমাকে আমি তো ততদিনে আমি অলরেডি রিউমাটোলজিস্ট হয়ে গেছি, আমার মেডিসিন ডক্টর হয়ে গেছি। কিন্তু উনি বলেন যে বাংলাদেশে কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ পেইনের পেশেন্ট। তো উনি আমাকে অবগত করলেন, ঠিক আছে। তো উনি এটা ওনার স্ট্যাটিস্টিক্স। তারপর বলে যে তুমি এমন কিছু করো যেটা তুমি দেখো এই সাইডে কিছু করা যায় কিনা, ঠিক আছে। তখন আমি দেখলাম যে যেহেতু আমাদের তখন ওয়ার্ল্ড ওয়াইড তখন কিন্তু এই কোভিডের সময় আশপাশে কিন্তু রিজেনারেটিভ মেডিসিনটা ওয়ার্ল্ডের বিভিন্ন দেশে সেটা ফ্লারিশ করছিল, কারণ কোভিডের কোনো চিকিৎসা ছিল না,
ঠিক আছে। তো সেখানে কোভিডের সময় তখন তারা স্টেম সেল দিয়ে চিকিৎসা করতো, ঠিক আছে। আচ্ছা, তো ওই সময় আমি দেখলাম যে পেইনের জন্য এটা কিন্তু কোনো সিনিয়র মেন্টর না থাকলেও আই হ্যাড ইনাফ মেন্টরস আউটসাইড। তো তারা অলরেডি তারও আগে থেকে 10-15 বছর আগে থেকে তারা এটা চর্চা করছে। সেটাকে তারা বলতো ট্রায়াল। যেমন বাংলাদেশে কিন্তু রোগীদের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আছে যে ট্রায়াল চিকিৎসা নেওয়া যাবে না। বিদেশে কিন্তু এটা যদি ইনভেস্টিগেশনালও হয়, বিশেষ অনুমোদন সাপেক্ষে রোগীরা নেয়, এবং এভাবেই কিন্তু গবেষণাগুলো আস্তে আস্তে এগিয়ে যায়, এবং পর্যাপ্ত সংখ্যক রোগীগুলা সফলতা আসলে না একটা চিকিৎসাকে অনুমোদন আসে। হ্যাঁ, রাইট। তো এটা এভিডেন্স না, তো এই এভিডেন্সটা আসার জন্য তো রোগীকে অংশগ্রহণ করতে হবে। তো এটা বাইরে ততদিনে তারা ইনাফ সংখ্যক ইনাফ পেশেন্টসকে তারা দিছে, সুফল দিছে। তখন আমার মনে হচ্ছে বাংলাদেশ ইজ এ ভ্যাকেন্ট প্লেস, এখানে আমার হিউজ ডেটা আছে, কিন্তু বাংলাদেশে যেটা ফ্লারিশ করবে সেটা তখন আমার জানা ছিল না। তখন ওই ইন্ডিয়ান ডক্টর আমাকে অবগত করে যে এখানে তোমার ইনাফ পেশেন্ট আছে। তখন আমি ফুল ব্লোন রিজেনারেটিভ মেডিসিনের ডিগ্রিজ তখন আমার হয়নি, তখন আমি আবার এটা ডিগ্রিটা কমপ্লিট করেছি। গ্রেট এটা আসলে। হ্যাঁ, হ্যাঁ। এবং এই জিনিস আসলে ভাবো একটু কেমন জানি মুশকিল ব্যাপার। আজকে ধরেন যে ডাক্তার হবে, আমাদের বাংলাদেশে তো ধরেন অনেক কিছুই আছে, অনেক কিছুর উপরে ডিগ্রি করা যায়, বাট এরকম একটা জিনিস নিয়ে আসলে চিন্তা করা এবং কাজ করা ইজ ভেরি ডিফিকাল্ট। কারণ ধরেন অমুক একটা জিনিস করছে, ওই জিনিস আমি করলে আমিও তো চলতে পারবো, করতে পারবো, কিন্তু টেস্টিং টাইপ জিনিসপত্রগুলো একটু এমন যে হ্যাঁ আপনি করছেন, এখন হয়ে যাচ্ছে দেখে আপনি পারতেছেন, নাহলে তো আসলে ভেরি ডিফিকাল্ট। এটা আমরা ইন্টারন্যাশনাল ব্যাকগ্রাউন্ড ডেটা স্টাডি করছি, ইনাফ প্রোটোকল, এবং নেক্সট সায়েন্সটা নেক্সট সেঞ্চুরি যে 21 শতক যেটা রানিং, নেক্সট 100 বছর কিন্তু আস্তে আস্তে মেডিসিন হারিয়ে যাবে। এটা আস্তে আস্তে মানুষ বায়োলজিক্যাল চিকিৎসার প্রতি, জিন থেরাপির প্রতি, সেলুলার থেরাপির প্রতি আগ্রহী হয়ে উঠবে, ঠিক আছে। এবং এখন কিন্তু মানুষের আয়ুটা সঠিকভাবে যাতে সুস্থভাবে আয়ুটা পূরণ করতে পারে, এটা বলে আয়ু বাড়ানো, ঠিক আছে। সো আয়ু বাড়ানোর দিকে মানুষ নজর দিচ্ছে, অ্যান্টি এজিং করছে, বয়সটা যে ধরে রাখা যায়, বয়সের যে ছাপগুলো সেগুলো না আসে, ওগুলো আমার এই কাজের সাথে সংযুক্ত। আমরা অ্যান্টি এজিংও করি। একটা অ্যান্টি এজিং মানে কিন্তু শুধু যে ত্বক সুন্দর রাখা, ফর্সা রাখা তা না। অ্যান্টি এজিং মানে তার সেল ভিতর যে সেলগুলো আছে যেগুলোর কারণে সে বেঁচে আছে, এই সেলগুলোকে বুড়িয়ে যেতে না দেয়া, ঠিক আছে। তো সেলগুলো হার্টে থাকতে পারে, জয়েন্টে থাকতে পারে, কিডনিতে থাকতে পারে, লিভারে থাকতে পারে, ব্রেনে থাকতে পারে, ঠিক আছে। তো সেইগুলা সেলগুলো যাতে নষ্ট না হয় বা এজিং না হয়, সেলগুলো কিন্তু বিভিন্ন কারণে এজিং হয়, ঠিক আছে। তো এজিংয়ের মধ্যে একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের জাঙ্ক, ঠিক আছে, সেলুলার ডিব্রি, জাঙ্ক আমাদের মধ্যে জমা হয়, ঠিক আছে। যেমন আমাদের দেখবেন সফটওয়্যার বা কম্পিউটার অনেক সময় জাঙ্ক ফাইল জমা হয়, ঠিক আছে। তো সেই এরকম বডিতে একরকম আছে। তো এগুলো অনেক সময় আমাদের রিফ্রেশ করতে হয়, অনেক সময় জাঙ্ক ক্লিনার ব্যবহার করতে হয়। তো সিমিলার অ্যাজ দ্যাট ফর দ্য বডি অলসো। তো এটার জন্য বিভিন্ন ধরনের অ্যাডভান্স টেকনোলজি আছে, যেমন হাইপারবারিক অক্সিজেন থেরাপি, ওজোন থেরাপি, তারপরে আরও ধরনের সাউন্ড থেরাপি, ঠিক আছে। আবার ধরুন যে স্টেম সেলস আছে, এবং কিছু ধরনের আছে বডিকে ডিটক্স করা, বডি থেকে বিষক্রিয়াগুলোকে অপসারণ করা, ঠিক আছে, বিশেষ খাদ্যাভ্যাসে অভ্যস্ত করে তোলা, ঠিক আছে। এগুলো কিন্তু এখন অতি প্রাকৃত না, এগুলো বাংলাদেশে হচ্ছে, এখন রিয়েল টাইম হচ্ছে, এবং আমরা এগুলো করছি, এবং এটাই আমাকে বাইরের দেশে আমরা কাজ করতে আমরা ইন্সপায়ার করছে যে না, তাহলে বাংলাদেশে করা যাবে, ঠিক আছে। কারণ বাই দ্য টাইম তখন ইনাফ রেজাল্ট এসে গেছে, এবং আমার সৌভাগ্য হয়েছিল যে কয়েকটা দেশে কাজ করা, তো সেই কারণে আমি এটা সম্পর্কে অভিজ্ঞতা লাভ করছি। খাদ্যাভ্যাস নিয়ে আমরা একটু পরে আসতেছি, তার আগে আমি আপনার একটা ইন্টারেস্টিং কোয়েশ্চেন করি, মানে যেটা আমার মাথার মধ্যে অনেকক্ষণ ধরে ঘুরতেছে, সেটা হচ্ছে আপনি একটা ডিফারেন্ট টাইপের ডাক্তার। আপনি আপনার মা বাবা মানে কি বলেছিলেন যখন আপনি বলতেছেন যে লাইক আমি অন্যান্য ডাক্তারদের মতো হব না, তখন তাদের রিয়াকশন কি ছিল? না, তারা তো, আমার বাবা আমি ডাক্তার যখন আমি স্পেশালাইজেশন হচ্ছি তখন উনি ইন্তেকাল করছেন। আচ্ছা, তো আমার মা বলছেন যে যেটা করবা সেটা যেন বেস্ট হয়, যেন মানুষের কাজে লাগে, এমন কিছু কাজ আমরা যা মানুষের উপকার করতে না পারলেও ক্ষতি করা যাবে না। সো দিস সায়েন্স ইজ অ্যাকচুয়ালি র্যাডিক্যালি চেঞ্জিং পিপলস লাইফ। মানে মানুষ আসে, তারা চিকিৎসা নেয়, তার কয়েকদিন পর তার সুস্থ হয়ে যায়, তা ওষুধের নির্ভরতা থাকে না। সো এটা একটা বড় ব্যাপার, ঠিক আছে। এরকম আমার অনেক আছে যে যারা হুইল চেয়ারে আসছে, তারা দাঁড়ায় আসছে, সিঁড়িতে হাঁটতে সিঁড়িতে হেঁটে আসছে, ঠিক আছে। তো এটা মানুষের যখন একটা হাঁটু সমস্যা থাকে বা একটা জয়েন্ট সমস্যা, সে তখন হুইল চেয়ার করে, স্টিক বা ওয়াকিং স্টিক নেয়, বা ব্যথার সময় কিছুক্ষণ পর বসে থাকতে পারে না। এটা কিন্তু একটা অনেক বড় একটা মেন্টাল না অবশ্যই। স্ট্রেস একটা মানুষের। সে যখন ব্যথা ছাড়া, একজন আসলে ব্যাংকার, সে বাঁকা হয়ে গেছিল, সে চেয়ারে বসে সে বাঁকাভাবে লিখতো, এখন বাংলাদেশি? হ্যাঁ, সে ডাচ বাংলার সাম অফিসার। তো সে এখন সোজা, ঠিক আছে। তো সোজা তাকে তার অফিস কলিগরা তো বিশ্বাস করতেছে না, তুমি তো বাঁকাই থাকার কথা, ঠিক আছে। তো বলছে হ্যাঁ, সে সোজা হয়েছে। আবার ধরুন যে এরকম আরেকজন আছে যে সিঁড়ি ভাঙতে পারতেন না, ঠিক আছে। তো সিঁড়ি ভাঙাটা এটা ইটস নট লাইক এ ম্যাজিক যে এটা ম্যাজিক করে দেয়, ইয়ার্স অফ সায়েন্স অ্যান্ড এক্সপিরিয়েন্স, ঠিক আছে। সেখান থেকে, এবং আমাদের যে বিষয়টা আছে যে জয়েন্টের মধ্যে প্রসিডিউর করা, কিন্তু জয়েন্টে অনেক ক্ষতি হতে পারে। সো সেটার জন্য আপনার আল্ট্রাসাউন্ড ডিভাইস দিয়ে জয়েন্টে কোন জায়গায় সমস্যা সেই জায়গায় দেখতে হয়, টার্গেটেড অ্যাপ্রোচ হতে হবে, জয়েন্টে সুই ঢুকাই দিলেই হলো না, ঠিক আছে। সো দ্যাটস অ্যানাদার থিং। হ্যাঁ, সো ইট ডিপেন্ডস আপন যে ইয়োর স্কিলস, এবং সেগুলো অ্যাচিভ করতে হয়, এবং কয়েক হাজার রোগীর উপরে কাজ করলে, অভিজ্ঞতা হইলে আপনাকে রোগীর উপরে আলাদাভাবে আপনি কাজ করতে পারবেন। বাট আপনার মা অবাক হয়েছিলেন যখন হচ্ছে আপনি হ্যাঁ। ডিফারেন্ট ডাক্তার? ডিফারেন্ট ডাক্তার। ওকে, আমি কিছু
ওয়ার্ডগুলো আমার মাথায় ঢুকানো বেশ ডিফিকাল্ট। আমি আপনাকে বলি, আপনি আমাকে হয়তো একটু এক্সপ্লেন করতে পারেন, ভিউয়ার্সদের জন্য সুবিধা হবে যে এমআরসিপি ইউকে, এমএসিপি ইউএসএ, ইউলার অর ডিএবিআরএম, এই যে চারটা হ্যাঁ কন্টিনিউয়াস এই যে ট্রেনিং নেওয়ার একজন মানুষ, আপনি তো আমেরিকাতেই প্র্যাকটিস করতে পারতেন, ইয়েস। রাইট? যেখানে 10 গুণ আপনি ইনকাম করতে পারতেন খুব স্বাভাবিকভাবে। তো আপনি কেন বাংলাদেশে ফিরে এলেন? আচ্ছা, এটা হয়েছিল বলি যে ইউএসএ তে প্র্যাকটিস করার জন্য তখন মানে কিছু এমবার্গোস ইউএসএ এর জন্য মানে ডিগ্রিজ থাকার পর আলাদাভাবে প্র্যাকটিসিং লাইসেন্স নিতে হয়। সো এটা অনেক সময় ডাক্তাররা অনেক দীর্ঘ সিরিয়ালে থাকে, তখন অনেক অনেক হাজার ডক্টর দীর্ঘ সিরিয়ালে ছিল। সো ইন দ্যাট টাইম আমার ডিগ্রিজ কমপ্লিট ছিল, বাট আমাকে সিরিয়াল পার হয়ে যেতে হতো। ঠিক আছে, ভালো রেজাল্ট থাকলে হতো না। ঠিক আছে, ওখানে আবার জবের ভ্যাকেন্সির উপর এটা নির্ভর করে। তো ইন দ্যাট কেস এটা একটা ইস্যু। আর দ্বিতীয় ইস্যু যে এই সায়েন্সটা রিলেটিভলি মানে সব দেশেই নতুন ছিল। ঠিক আছে, লাস্ট 20 ইয়ার্স। তো সে কারণে এটা আমি দুবাইতে কাজ করি বা মালয়েশিয়া কাজ করি, বাংলাদেশে কাজ করি, ইটস অল দ্য সেম, ইটস অল দ্য সেম। আর সেকেন্ড মোস্ট ইম্পর্টেন্ট ইস্যুটা যেটা হয়েছে যে আমার এই যে বাংলাদেশে ফেরার যেটা কোভিডের কারণে আমার মা আক্রান্ত হয়েছিলেন, তখন আমাকে আসতে হয়েছে আর কি। বাট ইউকেতে থাকলে বা আমেরিকা থাকলে আপনার ইনকাম আরও বেশি হতো না সেম জায়গায়? না, এখন আলহামদুলিল্লাহ বাংলাদেশে ভালো ভালো হচ্ছে। ইউকেতে যেমন আছে যে যা ইনকাম করে, আবার একটা বৃহৎ সংখ্যক আবার ট্যাক্সেশন আছে, এবং ওখানে প্রাইভেট প্র্যাকটিসের অনুমতি নাই। ঠিক আছে, ও ঠিক আছে, তো ওটা সরকারিভাবে এনএইচএস এর আওতায় করতে হয়। এখানে যেমন আমাদের প্রাইভেট প্র্যাকটিসের অনুমতি আছে, যেমন এটা ভারতে আছে, মালয়েশিয়াতে আছে, আবার সিঙ্গাপুরে অনেকাংশে নাই। আবার আবার আপনার ইউএসএ তে আবার অনেকে ইউএসএ লাইসেন্স হয় ডক্টর হলে আবার প্রাইভেট প্র্যাকটিসের অনুমতি পায়। ঠিক আছে, ইন দ্যাট কেস বাংলাদেশ ইজ এ গুড প্লেস, বিকজ এটা সামথিং নিউ করার জন্য বাংলাদেশ ইজ অলওয়েজ এ গুড প্লেস। আর আমার কাছে মনে হয়েছে যে কেন না, যদি আমাদের এখানে আমরা বাংলাদেশের মানুষদের কিছু কাজ মানে সেবা দিতে পারি, এবং সেটা দেখা গেছে যে ইনিশিয়ালি আমরা যখন শুরু করছিলাম এটা অ্যাপ্রুভাল মানে অ্যাপ্রুভাল পাওয়ার পরে এখানে আমাদের কাছে ইনাফ রেজাল্টস ছিল, তো ওটা আমাদেরকে আরও উৎসাহিত করছে, তাহলে আরও রুগী আমাদের কাছে আসবে, এবং এখন মনে হচ্ছে যে এটা সফল। রাইট। আপনার ফ্রেন্ড সার্কেলরা কি সবাই আমেরিকা ওদিকেই? হ্যাঁ, অধিকাংশ আমার এমনি বাংলাদেশের আমার যেহেতু আমার গ্র্যাজুয়েশন বাংলাদেশে, পোস্ট গ্র্যাজুয়েশন বাইরে, তো যারা পোস্ট গ্র্যাজুয়েট কমিউনিটি সবাই বাইরে। ঠিক আছে, তো তাদের মধ্যে অনেকে একই জাতের চিকিৎসা করছে, কেউ ইউএইতে করছে, কেউ মালয়েশিয়াতে করছে, অধিকাংশ ইউরোপে করছে এবং ইউএসএতে করছে। এবং আমার যে টেকনোলজিটা টোটালি ইউএস বেসড, এবং ইউএস বেসড টেকনোলজির একটা সুবিধা হচ্ছে এটা ওয়ার্ল্ড ওয়াইড অ্যাকসেপ্টেড, এবং এটা তখনই তারা মার্কেটে ছাড়ে যখন এটা পর্যাপ্ত সংখ্যক রেজাল্টস দেওয়ার পরে কোনো সাইড ইফেক্ট নাই বলে প্রমাণ হয়। আপনার কি এই মুহূর্তে কোনো ক্লিনিক বা চেম্বার আছে? হ্যাঁ, এই মুহূর্তে আমার একটা চেম্বার আছে, 2টা চেম্বার ঢাকা শহরে, বাট আমার কোনো পার্সোনাল ক্লিনিক নাই। আমরা একটা ইন্টারন্যাশনাল চেইন আমরা লঞ্চ করার মানে উদ্যোগ নিয়েছি, এটার নাম হচ্ছে রিজেনেক্স। বর্তমানে আমি পপুলার ডায়াগনস্টিক শান্তিনগরে আমি প্র্যাকটিস করি ডেলি, এবং আমার ওখানে প্রসিডিউরের জন্য ওখানে হোল মেশিন সেট আপ এভরিথিং ওখানেই সম্ভব হচ্ছে। বাট এটা আলাদাভাবে এক ছাদের নিচে ফিজিওথেরাপি, হাইপারবারিক অক্সিজেন বা অ্যান্টাইজিংয়ে যে আরও যে সামগ্রিক যে চিকিৎসা ব্যবস্থাটা, এটার জন্য আমরা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, যেমন এটার নাম হচ্ছে রিজেনেক্স পেইন সলিউশন বাংলাদেশ, এটা আমরা অতি শীঘ্রই আমরা লাইমলাইটে আনবো আর কি, আমাদের এটার প্রস্তুতি চলছে। গ্রেট। কারণ এই জিনিস কেন জিজ্ঞেস করলাম, মানুষজন যদি মানে আপনাকে রিচ আউট করতে চায় তাহলে কীভাবে রিচ আউট করবে? হ্যাঁ, রিচ আউট করার জন্য আমাকে তো গুগলে আমার নাম লিখে সার্চ দিলে আমার কন্ট্যাক্ট নাম্বার সহ চলে আসে, আর আমাকে পপুলারে পাবে 6 দিনই, শনি থেকে বৃহস্পতি বিকেল 4টা থেকে রাত 8টা আমাকে পাবে, এবং আমি সেক্ষেত্রে ডেইলি অ্যাভেলেবল আছি, এবং আমি চেষ্টা করি পাংচুয়ালভাবে দেখার। এবং এছাড়াও আমার দেশব্যাপী আরও কয়েকটা চেম্বার আছে, যেমন আমি চিটাংয়ে যাই, রাজশাহীর একটু দূর প্রান্তিক মানুষদের সেবা দেওয়ার জন্য, রাজশাহীর আমার নিজের হোম টাউন, সেখানে যাই মাসে 2বার, চিটাংয়ে যাই পপুলারে মাসে 2বার, রাজশাহী যাই পপুলারে মাসে 2বার। তো এগুলো আমাকে হেল্প করে এই ট্রিটমেন্টটাকে এটাকে ন্যাশনালাইজ করার জন্য। ঠিক আছে, এবং অলরেডি আমার অলমোস্ট আমার কাছে 40টা জেলার রুগী ট্রিটমেন্ট নিচ্ছে, 40+ জেলার, মানে 64টা জেলা আমাদের, তার মধ্যে 40 বা আরও বেশি সংখ্যক জেলার পেশেন্ট আমার কাছে আছে, অলরেডি ট্রিটমেন্টে আছে, রানিং আছে। ইটস আ সার্ভিস ফর নেশন। ইয়া, সো ইটস আ সার্ভিস ফর নেশন। চিটাগাং কোথায় বসেন? এটা কি অন এয়ার আছি? হ্যাঁ বলেন, সমস্যা নেই। চিটাংয়ে আমার হচ্ছে চিটাং পপুলার, আর এপিক হেলথ কেয়ার নামে একটা অর্গানাইজেশন আছে, আমি দুইটা শেয়ার করি। ঠিক আছে, ওকে। ক্যারিয়ারের একটা স্পেসিফিক মোমেন্ট ছিল কি যেখানে আপনি প্রথম রিয়েলাইজ করেছিলেন আমি অন্য ডাক্তারদের চেয়ে ডিফারেন্ট কিছু করছি, সেটা কি ছিল? হ্যাঁ, এটা তো যখন আমি যখন ইয়েতে গেলাম ইউকেতে কিন্তু এই রিজেনারেটিভ মেডিসিনটা এত ছিল না। ঠিক আছে, তো আমার যখন সুইস কাউন্টারপার্ট যারা ছিল তারা কিন্তু এটা অনেক আগানো, ব্যথার চিকিৎসা সুইজারল্যান্ড অনেক আগানো। ঠিক আছে, এবং আমার একজন সুইজারল্যান্ডের পেশেন্ট আছে, উনি মানে উনি সুইজারল্যান্ডে অনেকদিন ছিলেন, সুইজারল্যান্ডে চিকিৎসা নিচ্ছে, পরে উনি বাংলাদেশি, আচ্ছা। পরে কিছুদিন আগে আমার কাছে, তখন আমি আরও বুঝলাম যে কেন সুইজারল্যান্ড এত আগানো।
ঠিক আছে? তো যত ধরনের যে বায়োলজিক অর্গানাইজেশনগুলা, ফার্মাসিউটিক্যালগুলো যারা বায়োলজিক ডেভেলপ করে তারা সব সুইস বেসড, ঠিক আছে? তো এই কারণে ওইখানে এটা জানা গেছে যে হ্যাঁ আমি এটা ডিফারেন্ট কিছু করছি। তবে রিজেনারেটিভ মেডিসিন বাংলাদেশে পায়োনিয়ারিং করার ক্ষেত্রে আমাকে সবচেয়ে বেশি যেটা অনুপ্রাণিত করেছে যে এখানকার মানে হিউজ অ্যামাউন্ট অফ এটা ইনসিডেন্স রেট, মানে আমাদের এখানে কেস রেট অনেক বেশি, এবং এখানে রোগীগুলো ঘুরপাক খাচ্ছে যে তারা কোনোভাবেই তারা ব্যথা থেকে তারা বেরোয় আসতে পারছে না, এবং একটা পর্যায়ে তারা জয়েন্ট রিপ্লেসমেন্টে চলে যাচ্ছে, একটা পর্যায়ে তারা পার্মানেন্ট ডিসএবিলিটিতে চলে যাচ্ছে। হ্যাঁ, পার্মানেন্ট ডিসএবিলিটি মানে তাদের আর এটাকে চিকিৎসা করলেও ডিসএবিলিটি থেকে সে বেরোতে পারবে না, ঠিক আছে? তো এই জিনিসটার জন্য তখন আমাকে এটা নাড়ায় যে হ্যাঁ এই সায়েন্সে কাজ করলে তাদেরকে হেল্প করা সম্ভব। বাংলাদেশে এই মুহূর্তে আই গেস 30 জন মতো রিথোমেটোলজিস্ট, রাইট, রিমাটোলজিস্ট আছে 17 কোটি মানুষের এই সাবজেক্টে এমনিতে একটু ডাক্তার কম, তার মধ্যে ইন্টারভেনশনও তা একদমই কম। তার মধ্যে আপনি হচ্ছেন ইন্টারভেনশনাল টাইপ রিথোমেটোলজি, রিওম্যাটোলজি। আচ্ছা, আমি ভাবলাম স্পেলিংটা আমার মাথার ভিতরে আসতেছে না, বেশ মেডিকেল টার্মস তো এই জন্য, এবং হচ্ছে পেইন স্পেশালিস্ট। তো আপনি কখনো মানে একা, যেহেতু এতগুলা মানুষের ভিড়ে কোটি কোটি মানুষ আমাদের বাংলাদেশে, আপনার কখনো মানে ক্লান্ত লাগে না, একাকিত্ব লাগে না, মানে একাই মানে আচ্ছা, এটা একটা বিষয় আমরা চাই যে এটা একাডেমি আমরা ওটা আমাদের ইয়েতে আছে যে এই যেটা আমরা বললাম যে আমরা রিজেনেক্স পেইন সলিউশন বাংলাদেশ, এটার ব্যানারে আমরা একাডেমি করার জন্য আমরা যুক্তরাষ্ট্র থেকে অলরেডি অফার পাইছি। আচ্ছা, যে একাডেমিটা করলে আরও কিছু স্পেশালিস্ট আমরা পাইপলাইনে আমরা আনতে পারবো, ঠিক আছে, ইন কোর্স অফ টাইম। অলরেডি আমি এটা প্রিরিকুইজিট শুধু স্পেশালিস্টদের আল্ট্রাসাউন্ড জানতে হয়, জয়েন্টের আল্ট্রাসাউন্ড ডিভাইসের টেস্ট করা জানতে হয়, তো আল্ট্রাসাউন্ড আমি শিখাই। অনেক ইয়াং ফিজিশিয়ানস আছে তারা এটা শিখছে, এবং তারপরে যখন আমরা একাডেমিটা লঞ্চ করবো, এবং একাডেমিতে কিন্তু এটা ইউএসের অ্যাফিলিয়েটেড একাডেমি হবে, নট বাংলাদেশি একাডেমি, ঠিক আছে? তো অ্যাফিলিয়েটেড একাডেমি মানে কোর্স কারিকুলাম অ্যান্ড এভরিথিং, ডামি মডেলস এভরিথিং সব ইউএসের হবে, এবং এখানে আমরা একটা এশিয়ান হাব আমরা তৈরি করতে পারবো। এশিয়ান হাব বলতে সব শুধু বাংলাদেশ না, আশপাশের দেশ থেকেও চিকিৎসকরা এখানে এসে ট্রেন্ড হওয়ার সুযোগ হবে। এটা একটা ভালো দিক যে বাংলাদেশে এসে পড়বে বা ট্রেনিংটা নিবে, ঠিক আছে? সেটা আমাদের এই নেক্সট পাইপলাইনে আছে আফটার দিস রিজেনেক্সটা লাইমলাইটে আসার পরে। যখন ধরেন একটা রেয়ার কেস আসে যেটা নিয়ে আসলে কারোর সাথে ডিসকাস করার মানুষ নেই দেশে, তখন আপনি কাকে আসলে কল করেন? হ্যাঁ, ইটস কোয়াইট মানে এটা বাংলাদেশে যেটা হয়, যেমন আমি যেটা বললাম যে একটা শিশু এসেছিল, তার একটা সিস্টেমিক জুভেনাইল বাত নামে একটা বিশেষ রোগ হয়েছিল, এটা ধরাই যাচ্ছিল না। তো পরবর্তী যখন ধরা গেল তখন তার ওষুধ বাংলাদেশে না, এটা সুইজারল্যান্ড থেকে আনতে হয়েছে, এটা ইলারিস আনতে হয়েছে ইয়ে থেকে, নোভার্টিস থেকে। তা আনার পরে তাকে আমরা চিকিৎসা দিচ্ছি, এবং সেই 4 মাসের মাথায় সে সবাই এখন পুরো বাচ্চা এখন সুস্থ, সে খেলাধুলা করে বেড়াচ্ছে। তো এ ধরনের কেস যখন হয় তখন আমরা ইনভেস্টিগেশন রিপোর্টগুলো, আমাদের একটা কেস শেয়ারিং গ্রুপ আছে বাইরের, সেখানে আমরা শেয়ার করি। শেয়ার করার পরে ওখান থেকে বিভিন্ন এই সমমনা যে কনসালটেন্টরা থাকে তারা ওখানে কমেন্ট করে, ঠিক আছে? তো কমেন্ট করার পর তখন সেটা আমরা শেয়ার করি। বাট ইউজুয়ালি এখন যেটা হয় যে আমার হিউজ ফরেন কমিউনিটি আছে, বিশেষ করে এটা একটা এক্সো স্মার্ট একাডেমি আছে, তো ওখানে আমরা কেসগুলো শেয়ার করি, ঠিক আছে? তো ওটা ভার্চুয়াল একাডেমি, যেখানে যে কোনো ডক্টর যে কোনো কেস মানে রিলেটেড কেস তারা শেয়ার করলে সেখানে তারা ইয়ে পায়, মানে সাজেশন বা ক্লু পায়। আমি একটা স্পেশাল কেস নিয়ে কথা বলতে চাই। কেসটা হচ্ছে ইসরার ইবনা ইমরান নামের একজন, ইশরাক ইবনে ইমরান, হ্যাঁ, 4 বছর 2 মাস বয়স, আমি যদি ভুল করে না থাকি, সিস্টেমিক জুভেনাইল ইডিওপ্যাথিক এবং অ্যাথারাইটিস। হ্যাঁ, মায়ের কথা ছিল ছেলেটা কখনো উঠতে পারবে না, এবং তিনি যখন প্রথম আপনার চেম্বারে এলেন সেই দিনটার কথা যদি একটু বলেন। না, ওর বাবা ইটালিয়ান থাকে, সে প্রথমে আমার সাথে অনলাইনে যোগাযোগ করে ওই চ্যাটজিপিটি দেখার পরে যে এটা কি রোগ, মানে বোঝা যাচ্ছে না, সাম আননোন আর্থ্রাইটিস। প্রথমে তারা বাত ব্যথাই, হ্যাঁ, এটা টাইপের শিশুদের ব্যথা, কিশোর, এটা বলে জুভেনাইল মানে এটা কিশোরদের হয়, তো ওর একটু আর্লি হয়ে গেছে জেনেটিক কারণে, তার একেবারে 4 বছর এটার কি আসলে কোনো কারণ আছে? কারণ আছে, জেনেটিক কারণ আছে, আর তার ডায়েটের সমস্যা ছিল, সে এক্সেসিভ, তার বাবা দোয়া থাকে, তার মা তাকে জাঙ্ক ফুডে অভ্যস্ত করে ফেলছিল, ঠিক আছে? লাইক ফ্রাইড ফুড অ্যান্ড সুগারি আলট্রা প্রসেসড ফুড, বেসিক্যালি প্রসেসড ফুড খাইতো, এবং মাইক্রোপ্লাস্টিক ছিল ওগুলোর মধ্যে, আমরা পরে যেটা জানতে পারলাম, এই যে চিপস অ্যান্ড আদার্স এগুলো অয়েলের মধ্যে প্লাস্টিক থাকে, ঠিক আছে? সো দ্যাটস এ বিগ ডিল। হ্যাঁ, সেটা অনেকে বোঝে না যে এই ডায়েটটাতে অভ্যস্ত হলে সে কিন্তু নিজের বডিকে নিজে হার্ম করতেছে, এবং নিজের ইমিউন সিস্টেমের বিরুদ্ধে নিজেকেই কাজ করার সুযোগ করে দিচ্ছে। তো সে আমাকে বললো ইটালি থেকে যে আমার সাম আননোন আর্থ্রাইটিস, আমরা আপনার শরণাপন্ন হচ্ছি, আননোন নাম আপনি পাঠান। তারপর দেখার পরে আমি মানে অনেক ইনভেস্টিগেশন করে আমাকে কনফার্ম করতে হয়েছে, এবং একটা ইনভেস্টিগেশন বাংলাদেশে এটা একটা জায়গায় হয়, এটা শুধু 7 দিন পরে আসছে, ঠিক আছে? তো মানে সচরাচর না যে আপনি রক্তের নমুনা দিচ্ছেন আর পরের দিন
রিপোর্ট পেয়ে গেছেন, এরকম না, ঠিক আছে? সেটা আমাকে অন অর্ডারে করতে হয়েছে। করার পর যখন আমি জানলাম যে হ্যাঁ তার সিস্টেমিক জুভেনাইল আর্থ্রাইটিস হয়েছে, তখন তার বাবা বললেন যে এটা তো আপনার ওষুধ দিয়ে বাচ্চা আরও ক্ষতিগ্রস্ত হবে। এই কি জানি বললেন এটা হলো সিস্টেমিক জুভেনাইল আর্থ্রাইটিস। এর অর্থ সিস্টেমিক মানে এটা পুরো শরীরে এটা ব্যথা তৈরি করে, জ্বর তৈরি করে, জ্বরটা ভালো হবে না, কোনো ধরনের জ্বরের চিকিৎসা দিলে সে জ্বরটা ভালো হবে না, এবং বাচ্চার ওজন বাড়বে না, ওজন কমতেই থাকবে, ঠিক আছে? এবং বাচ্চা হাঁটতে যেতে পারবে না, ঠিক আছে? এবং কোনোভাবেই তার জ্বর সারাবে না। তাকে অহরহামেশ তাকে অ্যান্টিবায়োটিক খাওয়াইছে জ্বর সারানির ওষুধ, কিন্তু কোনো লাভ হয়নি, ঠিক আছে? তো এটার ফলে তার পরে টেস্ট করে জানা গেল তার শরীরের যে ইমিউন সিস্টেম সেটা ত্রুটিযুক্ত, ইমিউন সিস্টেমটা তার নিজের বিরুদ্ধে নিজেই কাজ করে। সো তার ইমিউন সিস্টেমটা ওয়ার্কিং এগেনস্ট দ্যাট বেবি ইটসেলফ, হ্যাঁ? সো তখন আমরা তাকে বললাম যে ইমিউন সিস্টেমকে ঠিক করার ওষুধ তো বাংলাদেশে নাই, ঠিক আছে? তো ইন দ্যাট কেস সেটা আমাকে তখন তার বাবার পারমিশন এবং সামর্থ্য ছিল, সে তখন আমাদেরকে এটা ব্যবস্থা করে দেয়। তখন তারপর আমরা ওষুধটা নিয়ে আসি এবং তারপরে সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়, এবং তাকে আমরা টার্গেট করে তার যে ইমিউন সিস্টেমের যে অংশটা তাকে জ্বর বা ব্যথা তৈরি করাতো সেটা আমরা বন্ধ করে দিচ্ছি কোনো পার্শ্বক্রিয়া ছাড়াই। এবং তার হিউজ র্যাশ হতো, তার লাল দানা হতো, ঠিক আছে? তো এই র্যাশ হওয়ার ফলে সে কিন্তু মানে খালি সে চুলকানি অনুভব করতো, কিন্তু কোনো ধরনের চুলকানির ওষুধ কোনো ধরনের উপকার হতো না, রেসপন্স হতো না। সো সেটাও আমরা ঠিক করে দিচ্ছি যে কিভাবে তাহলে আমি যদি ধরেন আমার লাইফস্টাইল ওভারঅল বা যারা দেখতেছে তাদের লাইফস্টাইলকে যদি তারা চালায়, সেটা ডায়েটের মাধ্যমে হোক বা আপনি যেটা বললেন, তাইলে তারা এই রোগ আক্রান্ত এই যেটা হবে না, তারা রোগ আক্রান্ত হবে না। এটা অনেক মাল্টি আছে। প্রথমত হচ্ছে আপনার লাইফস্টাইল, আপনার আমাদের এখন কিন্তু সোশ্যাল স্ট্রেস বেশি, আপনার স্ট্রেস ম্যানেজমেন্ট করতে হবে। তারপরে আমাদের যে কাজের ধারা অনুসারে আমরা ধরেন যে আমরা অফিসে বসে থাকি 10-12 ঘন্টা বা জার্নি করি বাসে, বাইকে, ওটা তো সে সময় আমরা কিন্তু মুভমেন্ট করি না, নিজেদের অস্থিসন্ধিগুলোকে মুভমেন্ট করি না। সময় স্ট্রেচিং করা উচিত, বসে থাকলে এটা স্ট্রেচিং করা উচিত, ঠিক আছে? যাতে রক্ত চলাচল হয়, ঠিক আছে? বা জয়েন্টগুলো লুজ থাকে। আমাদের জয়েন্টগুলো কিন্তু স্রষ্টা দিচ্ছে হলো ব্যবহার করার জন্য, যদি এখন স্টিপ করে রাখেন তাহলে কিন্তু এটা ম্যালফাংশন হবে, ঠিক আছে? যেটা হয় ম্যালফাংশন কি? ম্যালফাংশন মানে হলো আপনার যেটা জয়েন্টের যে স্বাভাবিক যে নরম ক্ষমতা, নড়াচড়া করার যে ফ্লেক্সিবিলিটি, নমনীয়তা, সেটা হারা যাবে, শক্ত হয়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তো সেটা তো স্ট্রেচিং করে না কেউ, খালি আপনি জিমে ভর্তি হতে হবে তা না, ঠিক আছে? আপনি জিম করার সময় নিয়ে আপনি বাসায় ফিরে অফিসে যাওয়ার আগে পরে, অফিসের মধ্যে আপনি লাঞ্চ আওয়ারে বা আপনার আগে পরে মিলে আপনি সময় বের করে আপনি স্ট্রেচিং করেন, ঠিক আছে? দ্বিতীয় কথা হচ্ছে ওজন বৃদ্ধি একটা কারণ, জাঙ্ক ফুড, অয়েল বেসড ফুড এবং প্লাস্টিক অয়েল, বাংলাদেশে যত ধরনের বীজের অয়েল আছে প্লাস্টিক অয়েল, ঠিক আছে? এগুলো প্লাস্টিক অয়েল, এগুলো একটা সমস্যা। হাই সুগারি ফুড, আলট্রা প্রসেসড ফুড, এবং এখানে জিএমও খাদ্য বাংলাদেশে চলে এসেছে, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এগুলো বিভিন্ন ধরনের ইম্পোর্টেড বা বাইরে থেকে আনা খাবার। বাংলাদেশে সবই তো ভেজাল, কোনটা? হ্যাঁ, তো এখন এটার জন্য আমরা আপনার চেষ্টা করতে হবে যে অর্গানিক খাবার খাওয়া, এবং কিছু ধরনের আমরা বলি হার্বস, মানে ভেষজ উপাদান আমরা দিয়ে থাকি, যেগুলো আপনার বডিকে টক্সিনটাকে, আপনি টক্সিন তো কোনো না কোনোভাবে এসে যাচ্ছে খাবারের মাধ্যমে হোক বা বায়ু দূষণের মাধ্যমে, পানি দূষণের মাধ্যমে হোক, তো সেটা আপনি যাতে টক্সিনটা যাতে শরীর থেকে বেরোয় যায় সেই জন্য বিশেষ কিছু হার্বস আছে, ওগুলো আপনার খাদ্য তালিকার মধ্যে ঢোকাতে হবে, ইনকর্পোরেট করতে হবে। কয়েকটা বলেন। যেমন ধরুন যে আমরা বলি র টার্মারিক, ঠিক আছে? সবচেয়ে বেস্ট ডিটক্সিফায়ার র টার্মারিক, ঠিক আছে? তারপর ধরেন যে ব্ল্যাক সিড, তারপর ধরেন যে মোরিঙ্গা মানে সজনে, আচ্ছা, তারপর ধরুন যে জিঞ্জার, অ্যাপেল সিডার ভিনেগার, ঠিক আছে? আবার ধরেন যে জাফরান, লাইক স্যাফরন, তারপরে জিনসেং, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আপনার ন্যাচারালি ডিটক্সিফাই করে, বডিকে ডিটক্সিফাই করে, ওকে, ঠিক আছে? তো এইগুলো আপনার যদি ইনফ্লামেশন বাড়ছে, ইনফ্লামেশন মানে রক্তের প্রদাহ, এই প্রদাহ কিন্তু প্রথমে আমরা বুঝি না, আমাদের ফ্যাটিক লাগে, ক্লান্ত লাগে, পরে আস্তে আস্তে ব্যথা চলে আসে, ঠিক আছে? তো এগুলো যদি আমরা যদি প্রথমে ডায়েটে এগুলো রাখি, ঠিক আছে? এবং আমরা যদি পারতপক্ষে ধরেন যে হরমোন ইমপ্রেগনেটেড ফল না খাই, যেমন ধরেন যে এখন আমের সময় চলে এসছে, আম কিন্তু গাছে আসছে, এটা পাকেই না, কিন্তু আগে থেকে স্প্রে করে পাকায় নিয়ে আসা হয়েছে, ঠিক আছে? যেটা এখন ঢাকায় আমরা দেখতে পাচ্ছি। অথচ আমার নিজের আমের বাগান আছে, আমার বন্ধু, সে হলো বিষমুক্ত, আপনি ঈদের পরে পাকা ধরবে, মানে ঈদের পরে আমরা নামাবো, তো এখন আগে নামাইছে কীভাবে? তাহলে এটা টোটালি হচ্ছে স্প্রে করছে, স্প্রে করে তো পেস্টিসাইড দিয়ে বা ওখানে একটা কার্বাইড ইউজ করে, ঠিক আছে? তো কার্বাইড খেলে তো আপনার সেলের মধ্যে কার্বাইড গিয়ে আপনাকে প্রদাহযুক্ত করছে, ঠিক আছে? এটা আপনার সচেতন হতে হবে, ঠিক আছে? যে সময়ের মানে সিজনাল ফল তার বাইরে, এটা এখন আমাদের একটা বিজনেস প্র্যাকটিস হয়ে গেছে। যে আপনি একটা সত্যি কথা বলেন, আমি আপনার থামাইলাম, সরি, হ্যাঁ, যে আসলে আপনার কি মনে হয় যে মানে আদৌ বাংলাদেশে খাঁটি জিনিস আছে ভেজাল মুক্ত ছাড়া কোনো কিছু, চাল থেকে শুরু করে? আছে কিছু কিছু জায়গায়, মানে ধরেন যে এটা আছে, কিন্তু তারা তো পর্যাপ্তভাবে তাদেরকে মার্কেট করতে পারছে না, এবং বোঝাটা তো বেশ মুশকিল। কেউ যদি বলে ভাই আমি আর এটা খাঁটি আম হ্যান ত্যান, বুঝবে কিভাবে মানুষ? আসলে এটা তো কোনো উপায়ই নেই। এটা আপনাকে জাজ করে নিতে হবে, ঠিক আছে? যে এখন সবকিছু আপনি অনলাইন মার্কেটিং এর উপর নির্ভর করবেন তা না, ঠিক আছে? আমাদের যে সমস্যা কি, ক্যাটেল কিন্তু মানে যেটা গরু ছাগল, এগুলো কিন্তু একটা বিশাল একটা ভূমিকা পালন করে। বাইরের দেশে গ্রাস ফেড হয়, এখানে কিন্তু কোনো গ্রাস ফেড ক্যাটেল নাই, ঘাস খেয়ে ফিড খায়, কেমিক্যাল খায়, খেয়ে হরমোন খায়, খেয়ে বড় হয়, ওইটার মাংসও খারাপ, দুধও খারাপ, দুধের তৈরি খাবারও খারাপ,
ঠিক আছে, তাহলে আপনি কীভাবে মানুষকে সুস্থ রাখবেন? ঠিক আছে, এই জন্য একটা বেসিক্যালি একটা গভর্নমেন্ট কন্ট্রোল দরকার। কন্ট্রোল বলতে যেটাকে র্যাডিক্যালাইজ করা, চেঞ্জ করা, যাতে এগ্রিকালচার সেক্টরটা যাতে আবার অর্গ্যানিক হয়। অনেকে করছে, ভিয়েতনাম করেছে, জাপান করেছে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কেন পারবো না? ঠিক আছে, তো সেক্ষেত্রে আমাদের এগ্রিকালচার যদি ঠিক না হয় তাহলে চিকিৎসক মানে এটা রুগী বাড়তে থাকবে, আপনি যতই কন্ট্রোল করেন রুগী বাড়তে থাকবে, ঠিক আছে। কিন্তু ব্যক্তি পর্যায়ে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার ওয়েটটা যদি কন্ট্রোলে রাখেন, আপনি আলট্রা প্রসেস ফুড এড়িয়ে চলেন, তা আপনার লক্ষণ হলেও আপনার মিনিমাইজ থাকবে, আপনার নিয়ন্ত্রিত থাকবে, আপনি অল্প খরচে আপনি চিকিৎসক থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন, ঠিক আছে। আবার নিজেকে ইয়ে রাখা, মানে মোবাইল মানে সচল রাখা। আপনি কিছু সময় দেখেন আমাদের এখানে আগে পার্কে হাঁটার ব্যবস্থা ছিল, পার্কে হাঁটতো সবাই, বা এখন তো ফুটপাথ দখল হয়েছে, তখন পার্কে হাঁটার ব্যবস্থা না থাকলে আপনাকে সামহাও আপনাকে ওয়াকিংয়ে আসতে হবে, ঠিক আছে। ওয়াকিং হচ্ছে বেস্ট এক্সারসাইজ, কোনো পয়সা লাগে না, ঠিক আছে। তো ওয়াকিং যদি করেন, শুরু থেকে যদি ওয়াকিংয়ে থাকেন, তাহলে ধরেন যে খুব ভালো। সিঁড়ি ভাঙা, লিফট ব্যবহার কম করে, কিছুদিন না করে আপনি মানে লিফট সিঁড়ি ব্যবহার করেন, তাহলে ধরেন যে আলটিমেটলি যে আপনার যে হাঁটুর যে ক্ষয়টা সেটা হবে না। বলা হয়েছে হাঁটুকে যত বেশি খাটাবে, এক্সারসাইজ করবে, সাইক্লিং করবে, তত সেটা সচল থাকবে। কিন্তু ব্যবহার কমায় দিলেই সেখানে ক্ষয় পেয়ে বসে, ঠিক আছে। হাঁটু ব্যবহার হলে সচল, না ব্যবহার হলেই ক্ষয়, অস্টিওআর্থ্রাইটিস, ঠিক আছে। সো এই জিনিসটা মানুষ বোঝে না, ঠিক আছে। আই থিংক মানে আমরা সচেতন হয়ে গেলে এগুলো সব ইয়েস ঠিকঠাক হয়ে যাবে। এখন তো ইয়াংদের অনেক ক্ষেত্রে আমরা পাচ্ছি, যেটা আপনাকে বলি, ইয়াংদের ক্ষেত্রে তারা বাইক চালাচ্ছে বা তারা বসে থাকে, তারা কম্পিউটার জব করে, কম্পিউটার ব্রাউজ করে, তাদের আবার ডেভেলপমেন্টের কাজ করে, গ্রাফিকের কাজ করে। হিউজ অ্যামাউন্ট অফ পেশেন্ট আছে, তারা এই ব্যাক পেনে ভুগছে। অথচ এই ব্যাক পেনটা যদি সে শুরু থেকে তার লাইফস্টাইল যদি কন্ট্রোল করে, মাসেলগুলোকে যদি মোবিলাইজ করে, 5 মিনিট যদি সময় নেয় কাজের বিরতির মধ্যে, প্রতি ঘন্টা 2 পর তাহলে কিন্তু সেটাকে এড়িয়ে চলতে পারে। আই মিন রাদার দেন সে যদি এটাকে যদি হ্যাঁ, আমাদের ধরেন যারা আমরা ধরেন ফ্রিল্যান্সিং করে অনেকে, আমার তো যারা হচ্ছে কি ভিডিও দেখে, অনেকের এজেন্সি আছে, অনেকে ফ্রিল্যান্সিং করে। তো মোস্ট অফ দি টাইমে দেখা যায় কি অনেকে হচ্ছে কর্পোরেটের লাইফে জবও করতেছে, তারা মোটামুটি বলতে পারেন 10-12 ঘন্টা, কেউ এমন আছে 20 ঘন্টা পর্যন্ত বা 15 ঘন্টা পর্যন্ত একই চেয়ারে বসে আছে, হয় ফেসবুক স্ক্রলিং করতেছে অথবা নিজের কাজ করতেছে, যে কোনো কিছু করতেছে। তাদের না আছে কোনো সময়, না আছে কিছু, একটা চেয়ারের মধ্যে সারাক্ষণ বসে আছে এবং ব্যাড পোস্টারে থাকে। হ্যাঁ, ব্যাড পোস্টারে এবং থাকে। আপনি দেখবেন এখন তো অনেক চেয়ার টেয়ারও বাইরে গেছে এগুলোর জন্য। এবং ব্যাক পেইন যে হয়, কিভাবে বুঝবে যে হচ্ছে কি তার অ্যাকচুয়ালি মানে অনেক বড় একটা প্রবলেম হচ্ছে, যেটা আপনি বলতেছেন যে এরকম একটা চিকিৎসা পর্যন্ত চলে আসা লাগতেছে, এবং এটাকে আসলে মানে অ্যাওয়ার থাকার উপায় কি? কারণ আলটিমেটলি তো মানুষ বলতেছে যে আমি সময় পাচ্ছি না, হ্যান ত্যান, ঠিক আছে। এবং এই যে ব্যাক পেইন হইতেছে, এটাকে আসলে আমি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি? ব্যাক পেইনের প্রধান কারণ হচ্ছে ব্যাড পোস্টার এবং আমাদের নন এক্সারসাইজ যে মেন্টালিটি, ঠিক আছে। সবসময় যে আপনার ডিস্ক প্রলাপস হয়ে গেছে বা এরকম না, ঠিক আছে। সবসময় যে বাতে হয়ে থাকে, কিছু সংখ্যক আছে যাদের দেখা যাচ্ছে সকালে ঘুমের থেকে ওঠার পরে জড়তা থাকে, তারা নড়তে পারে না, এটা অটোইমিউন সমস্যা। আবার এক্সারসাইজ করলে, সাঁতার দিলে, আমাদের এখানে সাঁতারের ব্যবস্থা খুবই কম, ঠিক আছে। তো আবার সাঁতার দিলে সেটা ঠিক হয়ে যায়, বা এক্সারসাইজ করে সাইক্লিং করলে ঠিক হয়ে যায়, ঠিক আছে। তো এটা এক জাতের। আবার একটা আছে যে পরিশ্রম করলেই বাড়ে, বা কোমরে নুইতে গেলেই বাড়ে, হ্যাঁ, ঠিক আছে। বা দেখা যাচ্ছে তারা কোনো যানবাহন ব্যবহার করলেই বাড়ে, ঠিক আছে। এটা হচ্ছে মেকানিক্যাল পেইন। সেটা দেখা যাচ্ছে তারা পর্যাপ্ত পানিই খায় না। আমাদের বডি যদি পানি না খায়, পর্যাপ্ত 2 লিটার 3 লিটার যদি পানি না খায়, তাহলে কিন্তু ডিস্কগুলোর মধ্যে পানি থাকে না, ডিস্কগুলো শুকায় যায়, মানে হাড়ের জয়েন্টের মাঝখানে ডিস্ক থাকে কোমরে। আচ্ছা, কোমর হাড়ের জয়েন্টের মাঝখানে ডিস্ক থাকে, তো ডিস্কগুলো থাকে হচ্ছে ফোলা, লাইক এ জুসি বল। তো সেটা যদি শুকায় যায়, তাহলে তো সেটা তো কলাপস করবে, ঠিক আছে। তো এই জন্য যদি পর্যাপ্ত পানি না খায়, ব্যাড পোস্টারে থাকে, তখন দেখা যাচ্ছে যে সেই ব্যাক পেইনটা একটা রোগের কাতারে চলে যাচ্ছে। যদি সে রেগুলার এক্সারসাইজে থাকে, তখন কিন্তু দেখা যাচ্ছে রোগের আগেই সে ঘরোয়াভাবে এটাকে সমাধান করে ফেলতে পারে, ঠিক আছে, কোনো ধরনের ব্যথানাশক ছাড়াই। যখন সে বারবার ব্যথানাশকে অভ্যস্ত হয়ে পড়বে, তখন কিন্তু তার এই পাকস্থলীর আলসার, কিডনি প্রবলেম এগুলো হবে। তো ব্যথানাশকে অভ্যস্ত হয়ে পড়াটা কিন্তু কোনো চিকিৎসা না, ঠিক আছে। তো প্রথম কথা হচ্ছে লাইফস্টাইল করেন, রোগাক্রান্ত হলেও লাইফস্টাইল করেন, এবং লাইফস্টাইল না হলে আলটিমেটলি আপনার চিকিৎসা, তো তখন উচ্চতর ক্ষমতা সম্পন্ন চিকিৎসা লাগবে এবং আমাদের কাছে আসতে হবে। বাংলাদেশে আমি আপনাকে বলি, বাংলাদেশে কি হয় জানেন? ধরেন আজকে আমার একটা ব্যাক পেইন হলো বা যে কারো একটা ব্যথা ট্যাথা হইলো, তারা কি করে কোনো ফার্মাসিস্টের কাছে যায়, ঠিক আছে, কোনো একটা নিচে একটা মামার কাছে যায়, যা বলে আমার ব্যথা হয়েছে হ্যান ত্যান, তারা অ্যান্টিবায়োটিক ওষুধ দেয়, ব্যথানাশক ওষুধ দেয়। আপনার কি মনে হয় এগুলা আরো সমস্যা আরো স্থায়ী করে? প্রথম কথা হচ্ছে যে অস্থিসন্ধির ক্ষয় যখন শুরু হয়, তখন যদি সেখানে প্রদাহ কমায় দেওয়ার জন্য ব্যথানাশক দেওয়া হয়, সেখানে অস্থিসন্ধির ক্ষয় আরো বেশি হারে ফিরে আসে। এটা তো বোঝে না, ঠিক আছে। এবং প্রেসক্রিপশন ছাড়া কিন্তু তারা ওষুধ দিয়ে দিচ্ছে, ঠিক আছে। তো এটা প্রেসক্রিপশন ছাড়া তো ওষুধ দেয়, এবং বিশেষ জাতের ওষুধ দেয়, যেটা অনেক সময় পার্শ্বক্রিয়া ঘটায়, এবং এখানে রোগী দেখা যাচ্ছে প্রাথমিকভাবে কিছুদিন আরাম পায়, যতদিন ওই জয়েন্টের ফাংশনটা ঠিক থাকে। যখন ফাংশনটা নষ্ট হয়, তখন কিন্তু ফাংশন নষ্ট হয়ে গেলে তখন কিন্তু ওষুধেও কাজ হয় না।
তখন কিন্তু সে এই ডাক্তার সেই ডাক্তার দৌড়াদৌড়ি করে, তখন দেখা যাচ্ছে যে তাকে জয়েন্ট রিপ্লেসমেন্টের প্রস্তাবনা, অহেতুক সার্জারির প্রস্তাবনা এরকম আছে বাংলাদেশে। মানুষ ফ্রাস্ট্রেটেড হয়ে যায়, হতাশাগ্রস্ত হয়ে যায়, না আমার দেশে চিকিৎসা হচ্ছে না, তখন সে বিদেশমুখী হয়। ঠিক আছে, হ্যাঁ, তো আমি এটা এমন কিন্তু একটা দেখছি। চেইন অফ ইভেন্ট, এটা একটা দুষ্ট চক্র, এটা চেইন অফ ইভেন্ট। সে ফ্রাস্ট্রেট হয়ে যাবে। তো সে যদি লাইফস্টাইলটা করে, ব্যথানাশক না খায়, ডাইরেক্ট একজন ভালো রিমাটোলজিস্টের কাছে যায় বা সাম পেন স্পেশালিস্টের কাছে যায়, যেখানে অ্যাপ্রোপ্রিয়েট তার রোগটা নির্ণয় হয়, সঠিকভাবে নির্ণয় হলে, কারণ জানা গেলে, কারণ ভিত্তিক চিকিৎসা করলে অল্পতেই। 3টা লক্ষণ বলেন, যে 3টা লক্ষণ যদি মানুষজন ধরেন এখন যারা দেখতেছে তারা অ্যাটলিস্ট ফিল করতে পারবে, বুঝতে পারবে যে অ্যাটলিস্ট মানে আপনার কাছে ভিজিট করা উচিত। যে কোনো জয়েন্ট পেন, যেটা যদি সকালে বেশি হয় অথবা রাতে বেশি হয়, এক্সারসাইজ করলে ভালো লাগে, আর সাথে যদি জ্বর জ্বর ভাব থাকে অথবা অস্থিসন্ধি ফোলা থাকে, এই 4টা সিমটম। এই 4টা সিমটম হইলেই তার অবশ্যই আপনার সাথে ভিজিট করা উচিত। এছাড়াও যে কোনো ধরনের, ধরুন যে যদি লাইফস্টাইল ট্রাবল থাকে, যে না ক্রনিক পেন, বয়স্ক মানুষদের হাঁটুর ব্যথা সেটা, বা যে কোনো মধ্যবয়স্কদের কাঁধের ব্যথা, বা ডায়াবেটিসের ফলে ফ্রোজেন শোল্ডার, কাঁধ উঠাতে পারে না, ঠিক আছে, বা স্পোর্টসম্যান যারা জিম করে বা তাদের ফ্রোজেন শোল্ডার হয়ে গেছে, তো সেগুলো ইনজুরি বেসড চিকিৎসা আমরা করি, স্পোর্টস মেডিসিন। আচ্ছা, এই রিপোর্টটা তো আসলে আমার হাতে নাই, বাট রিপোর্টটা আমি এখান থেকে বলতে হবে। একটা রিপোর্ট যেটা হচ্ছে বায়োল্যাব ডায়াগনস্টিকের একটি রিপোর্ট, 4 বছরের একটা বাচ্চা, নাম ওই যে ইশরার যেটা বললেন। জানুয়ারিতে বাচ্চার টিএনএফ আলফা ছিল 39, এপ্রিলে মাত্র 90 দিন পর 16, এটা 59% ড্রপ, রাইট? এবং আমাকে একটু বলেন আপনার ক্যারিয়ারে এই রেট এর রিকভারি কতবার এসেছে? না, এটা তো বাচ্চার ভালো রেসপন্স রেট আমরা দেখেছি, কারণ বাচ্চা যখন তাকে অবগত করা হয়েছে, তারপর থেকে তারা বাচ্চার এই লাইফস্টাইলই পাল্টে ফেলছে। বাচ্চা কোনো বাইরের ফুড দিত না, তাকে গ্রামে থাকতো, তারপর তারা ন্যাচারাল ফুড খাইতো না ইচ্ছা করে, তো ন্যাচারাল ফুড খাইছে, এবং ওষুধটা সে তখন দারুণভাবে রেসপন্স করছে। এবং মানে আমি তো বললাম যে 90 ডেজের আগেই, মানে বাচ্চা 60 ডেজেই সুস্থ হয়ে গেছে, 90 ডেজের পরে আমরা টেস্টটা করছি, দেখি যে নর্মালাইজ হয়ে গেছে, এবং ইট ইজ ওয়ান্ডারফুল। এবং এটা যদি সঠিক সময় যদি এই রোগে, বা শুধু না, যে কোনো ধরনের এই যে ক্ষয়বাত, অস্টিওআর্থ্রাইটিস যদি আর্লি আসে, এবং যদি ব্যথাকে অবহেলা না করে, ব্যথানাশক খেয়ে যদি দীর্ঘায়িত না করে, তাহলে আমরা কিন্তু শুরুতে এটাকে শেষ করে দিতে পারি, অনেক কম খরচে সুস্থ হয়ে যায়। এটা তো আসলে এখন মানে ধরেন মানে সব বাচ্চারাই মোটামুটি চিপস খায়, হ্যাঁ সবগুলো সবাই খায়। হ্যাঁ, সেটা তো কিন্তু আসলে চিপসটা তো রিয়েল আলু থেকে হচ্ছে না, প্রসেসড আলু থেকে হচ্ছে, যেটা আবার এমন কেমিক্যাল অয়েলে ভাজা হচ্ছে, যেটা তখন আর পয়জন ছাড়া আর কিছু থাকে না। ইটস এ মাইক্রোপ্লাস্টিক, ইটস এ পিস অফ প্লাস্টিক, নাথিং এলস। আসলে মানে ব্যাপারটা এটাই আর কি, ঘুরে ফিরে যে আমাদের সচেতন হতে হবে। দেয়ার ইজ নো যদি রাইট বিশুদ্ধ আলু থেকে আপনি চাষকৃত আলু থেকে বাসাতে চিপস বানায় দেন, দ্যাট উইল নেভার কজ ডিজিজ। ওই তো বুঝলাম, দেয়ার ইজ নো রাইট অ্যান্সার যে এইটা করলে ঠিক হয়ে যাবে, জাস্ট সচেতন হতে হবে। আচ্ছা, এখানে যদি আমরা মানে ড্রাগ নিয়ে কথা বলি, তাহলে কি সমস্যা হবে? যে ড্রাগগুলো হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশের ওই বাচ্চার বডিতে দিয়েছেন আপনার একটা দিয়েছি। আচ্ছা, সো একটা ভিয়ালের দাম লাখ টাকার উপরে, রাইট? আপনি প্রথমে যখন এই ড্রাগটা বাংলাদেশের ওই বাচ্চার বডিতে দিয়েছেন, একটা ড্রাগ আপনি একটা বাংলাদেশের বাচ্চার বডিতে দিয়েছিলেন, তো এই যে কাহিনীটা করছেন আপনি, আপনার নিজের ভিতরে কি হচ্ছিল তখন, এবং আপনি ভয় পান না একটা ড্রাগ দিয়ে দিচ্ছেন, এটা কি আসলে কোনো সমস্যা হবে না? বা এটা কোনো ড্রাগ ছিল না, ফার্স্ট অফ অল, এটা ছিল একটা অ্যান্টিবডি। সো ইট ওয়াজ কোয়াইট ইন্টারেস্টিং, যেটা ছিল একটা অ্যান্টিবডি, এবং অ্যান্টিবডিটা ছিল টার্গেটেড অ্যান্টিবডি, ইটস নট এটা টার্গেটেড অ্যান্টিবডি। তার যে অটোইমিউন সমস্যাটা, তার শরীরে অহেতুক জ্বর তৈরি হয়, এই উপাদানটাকে ধ্বংস করছে। ঠিক আছে, এটাকে বলে ইন্টারলিউকিন 1, এটা সুইজারল্যান্ডের একটা হাউস ফার্মাসিউটিক্যাল এটা তৈরি করে, এটা বায়োলজিক বলে, বায়োলজিক ক্যানাকিনুম্যাব। ঠিক আছে, তো এই বায়োলজিক ক্যানাকিনুম্যাবটা কি, এটা যখন আমরা প্রয়োগ করি, এটা নিজে একটা প্রোটিন, এটা কোনো ড্রাগ না। ঠিক আছে, তো এই প্রোটিনটা বডিতে যাওয়ার পরে এটা বডি কিন্তু অ্যাকসেপ্ট করে, কারণ বডির সাথে অ্যাকসেপ্ট করার মতো করে এটা বানানো। ও আচ্ছা, ঠিক আছে, তো এটা কোনো ড্রাগ না। সো দ্যাটস ওয়াই এটা রেসপন্ড করে। আমি এটা বলছি যে ট্র্যাডিশনাল ড্রাগ দিয়ে বাচ্চা তো সুস্থ হতো না। সেটাই। এক সেকেন্ডে যদি আমাকে একটা জিনিস বুঝান, যে এই যে টিএনএফ আলফা, এই জিনিসটা আজকে আমাকে একটু বুঝান, যাতে আমার মাও বুঝতে পারে আসলে জিনিসটা কি, এবং এটা বডিতে বেশি থাকলে কি হয়, কম থাকলে কি হয়। টিএনএফ জিনিসকে আমি নিজেই প্রথম শুনছি, এবং যারা দেখতেছে বা আমার মা বা যারা আদার্স দেখতেছে বয়স্ক, সবার জন্য সহজ করে বুঝান। আচ্ছা, ঠিক আছে। সেটা হলো টিএনএফ আলফা হলো টিউমার নেক্রোসিস ফ্যাক্টর, এটা রক্তের একটা বিশেষ প্রোটিন। শরীরে যদি কোনো প্রদাহ তৈরি হয়, যেখানে শরীরের আর নিজের শ্বেতকণিকাগুলোকে স্বাভাবিকভাবে কাজ করতে পারে না এবং ব্যথা উৎপাদন করে, এই ব্যথা উৎপাদন করে এই টিএনএফ আলফার জন্য, তখন শ্বেতকণিকাগুলা তার মানুষের পক্ষের কাজ করে না, তার নিজের শ্বেতকণিকা নিজেই সে বিভিন্ন ধরনের মিসাইল তৈরি করে, মিসাইল। ঠিক আছে, তো এই মিসাইলগুলো
এগুলো কাজ কি? আর আপনাদের এখন আমাদের বাংলাদেশ আর্মি যদি ক্যান্টনমেন্ট থেকে মিসাইল ছড়ে এসে আমার নিজের উপরে পড়ে, হোয়াট হ্যাপেন্স? সো এটা ইটস এ সেলফ ডিস্ট্রাকটিভ থিং, ঠিক আছে? সো এরকমের বডিতে মেকানিজম আছে যে বডিতে যখন ব্যথা উৎপাদন হয়, এই ধরনের অটোইমিউন রোগ হয়, তখন বডির সেলগুলা, বডির যে শ্বেতকণিকাগুলো আছে, এগুলা নিজেই নিজের যে প্রোটিনটা বানায়, তার মধ্যে একটা ব্যাড প্রোটিন হচ্ছে এই TNF আলফা। সবারই হয়? এটা সবারই হয়, যে কোনো ধরনের ব্যথার রোগীতে হতে পারে, সেটা ওর বাচ্চার হোক বা যারই হোক, ঠিক আছে? ইভেন অস্টিওআর্থ্রাইটিস, ক্ষয়বাত বয়স্কদের হতে পারে, মধ্যবয়স্ক হতে পারে, আপনার হতে পারে। যদি TNF আলফা বেড়ে যায়, শ্বেতকণিকাগুলো যদি বেশি হারে এটা তৈরি করে, সেটা বিভিন্ন রক্তের মাধ্যমে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ছড়ায় পড়বে এবং ব্যথা উৎপাদন করবে, ঠিক আছে? আনলেস আপনি TNF আলফাকে মাপতে পারেন বা কতটুকু তৈরি হয়েছে জানতে পারেন, এই টেস্ট তো বাংলাদেশ আগে হতো না। সো এটা জানার পর তখন আপনি সেই TNF আলফা কোত্থেকে তৈরি হচ্ছে সেটা জানার পরে সেটাকে আপনি বন্ধ করার চিকিৎসা দিবেন বা ব্যবস্থাপনা দিবেন, ঠিক আছে? সেটা এখন আমরা বিভিন্ন ইউরোপিয়ান বিভিন্ন কোম্পানি থেকে আমরা আনতেছি। TNF আলফা যাতে বেশি তৈরি না হয় সেই ব্যবস্থা আমরা করেছি। এবং TNF আলফাই হচ্ছে সকল বাতের প্রধান কারণ, ঠিক আছে? TNF আলফা, আমি বলি TNF আলফা কমে গেলে কোনো সমস্যা নেই। TNF আলফা যদি রেঞ্জে থাকে এটা ভালো, শরীরের জন্য ভালো, শরীরে প্রদাহ নাই। যেমন ধরেন যে যারা ধরেন এক্সারসাইজ করে, জিম করে, তাদের শরীরে TNF আলফা কম থাকে, কারণ তাদের শ্বেতকণিকাগুলো প্রতিনিয়ত ট্রেন্ড হয় যে TNF আলফা বেশি তৈরি করা যাবে না, ঠিক আছে? তো এটা কখনো যখন আপনি যে মাইক্রোপ্লাস্টিক খাচ্ছেন, আপনি বিভিন্ন ধরনের আলট্রা প্রসেসড ফুড খাচ্ছেন, শরীরে যখন সুগারটা যায়, হাই সুগার, আলট্রা প্রসেসড স্যাকারিন, বা এটাকে বলে আমরা যেটা ধরনের জুস খাই, বিভিন্ন ধরনের, হ্যাঁ, জুসের মধ্যে হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ থাকে, হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ, এটা কিন্তু আপনি বুঝতে পারবেন, আপনি আমের জুস মনে করে আপনি খেয়ে ফেলবেন, ঠিক আছে? বা আপনি সেটা যদি থাকে, এটা শরীরে যাওয়ার পরে কিন্তু অক্সিডাইজ হয়, শরীরে কিন্তু এটা পুড়ে যায়। শরীরের কাজ হচ্ছে বিভিন্ন ফুয়েল গেলে, ভাত রুটি হোয়াট এভার, আলু, এগুলো গেলে, চিনি, গুড়, এগুলো গেলে শরীরটাকে পোড়ায়, বার্ন করে অক্সিজেন মাধ্যমে এটা এনার্জি তৈরি করে। আচ্ছা। তো এখন আপনি হাই ফ্রুক্টোজ কর্ন সিরাপ বা এই ধরনের যে আলট্রা প্রসেসড যখন খাবেন, তখন এটা বেশি পুড়াইয়া বডিতে কিছু ফ্রি রেডিক্যাল তৈরি করে, বিষ, পয়জন। এই পয়জনগুলা তখন রক্তের মধ্যে ঘোরাফেরা করে, ঠিক আছে? এবং তারা বিভিন্ন অর্গানের মধ্যে ছড়ায় পড়ে, এবং এটা হয়েছে সিম্পলি ওই ডায়েটের সমস্যা থেকে, ঠিক আছে? আপনি তো জানতেছেন, আপনি তো খাইছেন, খাওয়ার পরে এটা বডি অ্যাকসেপ্ট করে নাই। তো বডি অ্যাকসেপ্ট না করলে বডি কী করবে? এটার বিরুদ্ধে সে ব্যবস্থা নিবে, এবং বডি চেষ্টা করে এটাকে লিভার দিয়ে এটাকে বাইর করে দেওয়ার জন্য। তো বাইর করতে গিয়ে সে তখন এটাকে পুরায় ফেলে। সো বার্ন না করলে তো সে থেকে বেরোবে না, কিডনি দিয়ে বেরোবে না, প্রস্রাবের মাধ্যমে বা মলের মাধ্যমে, হোয়াট এভার ইট ইজ। তো এটা পুরায় ফেলে, তখন সেখানে কিছু চেইন রিয়াকশন হয়, কিছু ব্যাড কেমিক্যালস উৎপাদন হয়, ঠিক আছে? যেমন ধরুন যে অয়েলটা যখন আপনি খাবেন, অয়েলটা যখন বেশি পুড়ে, আমরা অনেকে খাই হচ্ছে কালা ভুনা, ঠিক আছে? এই যে সামনে করবো কালা ভুনাটা যদি সঠিক অয়েল দিয়ে হয়, সরিষার তেল, ঘানি ভাঙা সরিষার তেল দিয়ে বানায়। আচ্ছা, সরিষার তেল তো নাকি বেশি খেলে সমস্যা? বেশি না, মাথা যেভাবে ঘানি ভাঙা সরিষার তেলটা কীভাবে বানায়, এক চাপে বানাইতে হয়। যদি বেশি আবার 2-3 চাপ দেন ওই বীজকে, তাহলে আবার ওখান থেকে এই তেলটা সঠিক থাকে না, ঠিক আছে? আমাদের দেশে যেগুলো আসে, যে সানফ্লাওয়ার অয়েল, এগুলো সবই প্লাস্টিক অয়েল, ঠিক আছে? এগুলো ন্যাচারাল অয়েল না। অলিভ অয়েল যদি এক চাপে বানানো, আলট্রা ভার্জিন, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, এটা যদি এক চাপে চাপা হয়, তাহলে ধরেন যে তেলটা আসে ওটার মধ্যে কিন্তু অক্সিডেশন করতে পারে না, তখন ওটা যখন আপনি রান্না করবেন, এবং রান্নার তাপটাও থাকতে হবে এখানে। যেমন কালা ভুনা করতে আপনাকে বেশি হাই হিটে অনেকক্ষণ রাখতে হয়, অনেকটা পুড়ে চারকোল হয়ে যায়, কয়লা হয়ে যায়, ঠিক আছে? তো বেশি কয়লা হয়ে গেলে এটা কিন্তু শরীরে কিন্তু এখানে তৈরি করে হচ্ছে আলট্রাকার্বন, এটাকে বলে হচ্ছে হাইড্রোকার্বন, ঠিক আছে? এই হাইড্রোকার্বন কিন্তু পোড়া কেমিক্যাল, লাইক কয়লার থেকে যেটা আসে, ঠিক আছে? এই হাইড্রোকার্বনটা কিন্তু আপনার শরীরে তখন এই ব্যথা উৎপাদন ঘটায়। সেজন্য যারা ধরেন বেশি গ্রিল খায়, ঠিক আছে, বেশি সারাদিন পোড়া মাংসের উপরে আছে, জাপানে এটা ওরা একটা স্টাডিতে পাইছে যে পোড়া মাংস খেলে এই কোলন ক্যান্সার বেশি হয়। ওখানে আছে টুনা মাছ খায়, ওরা সামুদ্রিক দেশ, তো ওরা টুনা মাছ খায়, পোড়া টুনা, ঠিক আছে? এটাকে বলে গ্রিলড সালমন বা গ্রিল টুনা, ঠিক আছে? বা স্মোক টুনা। এই স্মোক টুনা খায় কত জাপানিজের কোলন ক্যান্সার হয়েছে বা পাকস্থলী ক্যান্সার হচ্ছে তার ঠিক নেই, ঠিক আছে? তো এরকমই এই একইভাবে যদি এখানে আপনি যে পোড়া মাংস বেশি খেতে থাকেন, মাংসটা কিন্তু একটা প্রোটিন, সে প্রোটিনটার একটা ধর্ম হচ্ছে প্রোটিন অতি উচ্চ তাপে রান্না করলে এটা নষ্ট হয়ে যাবে। এটা প্রোটিনের একটা ধর্ম, যে কোনো ডিমের প্রোটিন বলে বা যাই প্রোটিন বলে, এটা হলো অতি উচ্চ তাপে পুরাইলে নষ্ট হয়ে যায়, এটা ডিন্যাচারেশন বলে, ঠিক আছে? তো এখন ধরেন যে ওটা যদি আপনি বেশি পুরাইতে থাকেন, তো ওটার একটা প্রোটিন থাকে না, সো ওটা যা হয় ওটাকে বলে হচ্ছে হাইড্রোকার্বন। সো এই হাইড্রোকার্বনটা আপনার শরীরে আইসা তখন আপনার শরীরকে টক্সিক করে এবং বিষক্রিয়া ঘটায় এবং ব্যথা উৎপাদন করে, অস্থিসন্ধির ক্ষয় করে ফেলে, ঠিক আছে? এবং আলট্রা প্রসেস ফুড গ্লুকোজও তাই, ঠিক আছে? তো এই জন্য আপনার যে কোনো জিনিস যখন আপনি রান্না করবেন, এই জন্য বলা হয় বাইরে এখন এটা বয়েল করে খান, বয়েল করে, হ্যাঁ, আপনি লো হিটে আপনি হচ্ছে ওটাকে, যেমন যে সাইবেরিয়ান কিছু দেশ আছে বা মেডিটেরেনিয়ান, মধ্যপ্রাচ্যে, ওরা হচ্ছে লো হিটে বয়েল করে, লো হিটে ওটাকে স্মোক করে না, লো হিটে রান্না করে, ঠিক আছে? অনেকক্ষণ ধরে রান্না করে, একেবারে দেখবেন একদম নরম হয়ে যায়, ঠিক আছে? লো হিটে, হাই হিট না, ঠিক আছে? তাহলে ওটা প্রোটিনটাও ঠিক থাকলো, আবার ওটা কয়লা হইলো না,
ঠিক আছে। মানুষজনকে এগুলো বলে মানুষজন রাগ করবে, এগুলোতে স্বাদ আসবে না। এশিয়ানরা আমরা তো আসলে লো হিটে এটা স্বাদ আসে, ওটাও স্বাদ আসে। ওই যে যেমন আচ্ছা। আমাদের দেশে যেমন এটা করে, যেমন হচ্ছে যে লো হিটে দম 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 বিরিয়ানি করে, ওইটা কিন্তু আবার ভালো। দম, আচ্ছা। হ্যাঁ দমটা করে, দম মানে এটা লো হিটে অনেকক্ষণ রাখছে, কয়েক ঘন্টা রাখছে। পাকিস্তানও দেখছি আমি একটা, আপনার হচ্ছে কি হ্যাঁ। যে ইয়া থাকে না, ওরা কি করে এটাকে কি বলে আসলে, মানে আরে গরুর যে পায়াটা থাকে, নলি নেহারি। হ্যাঁ নলি নেহারি, হ্যাঁ। ইয়া মাথা থেকে চলে গেছিল নামটা। ওরা ওটাকে দেখলাম সিদ্ধ করে হচ্ছে কি আপনার এই যে ইয়া থাকে না লেবু বা হচ্ছে কি ধনিয়া পাতা দিয়ে হ্যাঁ, just ইয়া এটা করে। রোল আছে, এটা রোল আছে। পাকিস্তানিদের খাবার অনেক উন্নত আছে এখানে। ওরা কিন্তু অনেক মাস্কুলার হয়, হ্যাঁ, অনেক হ্যাঁ। মাস্কুলার। ক্রিকেটার দেখবেন বা ফুটবলার দেখবেন বা আর্মি পার্সোনাল দেখবেন, বাস ওরা হচ্ছে ওটা রান্নার মেথডটা জানে, এবং এবং রান্নার মধ্যে হার্বস ইউজ করে। ফেসেরও কিন্তু কত দেখিয়েন, ওরা হ্যাঁ। কিন্তু সুন্দর। হার্বস ইউজ করে। ওই হার্বসের কাজ হচ্ছে এই প্রদাহটাকে যে যে জাল দিছে, যে রান্না করছে, এই হিটটা যেন প্রবলেম না করে, ওই হার্বস দিলে ওই হিটের ইফেক্টটা চলে যায়। ঠিক আছে, তো ওই হার্বসগুলো আছে ওদের মশলা কালেকশনে আছে। তো এরকম যদি আপনি লাইফস্টাইল বলতে রান্নার মানে পাকানোর প্রণালী যদি ঠিক করেন এবং সঠিক আসে, তাহলে কিন্তু এটা অনেকাংশে আপনাকে সুস্থ রাখতে ভূমিকা পালন করে। এগুলো কিন্তু ছোটখাটো স্টেপস, এগুলো আপনাকে বৃহৎ চিকিৎসার হাত থেকে রক্ষা করবে। আচ্ছা মঞ্জুর ভাই, আমার একটা কথা বলেন তো, আমি আপনাকে যতটুকু চিনি আপনি বেশ ভোজন রসিক একজন মানুষ, আপনি কতটুকু মেনটেন করেন? আমি চেষ্টা করি, আমি যেমন ওই যে গ্রিল খাবার কম খাওয়ার চেষ্টা করি, ঠিক আছে, যে বা পোড়া খাবার, এবং আমি সুগার খাই না, ঠিক আছে, আমি সফট ড্রিঙ্ক এড়াই চলি। কালে ভদ্রে দেখাচ্ছে নেওয়া হয়ে যাচ্ছে, বাট সাধারণত যেমন আমার বাসায় লাল চালের ভাত হয়, ঠিক আছে, আমি লাল চাল ব্রাউন রাইস, এর কিন্তু পলিশড রাইস না। আচ্ছা। পলিশড রাইসটা সেদ্ধ করার পরে ওটা টোটাল গ্লুকোজ, ওটা খাবেন আর আপনার শরীরের এই যে মেদভুঁড়িটা জমবে, ঠিক আছে। যদি আপনি লাল চাল খান, ওর মধ্যে ফাইবার আছে, ভিটামিন বি কমপ্লেক্স আছে, ওটা অনেকক্ষণ ধরে চাবাইবেন, অল্প খালি পেট ভরে যাবে, ঠিক আছে। তো এটা একটা সুবিধা আছে। হ্যাঁ, তো টেস্টিও, ঠিক আছে। যদি আবার আপনি প্রোটিন যা আছে অন্যান্য খাবার ওটা নিয়ে সমস্যা হয়। আমি কিছু হার্বসও খাই, জিনসেক খাই, হ্যাঁ, ঠিক আছে, তো এটা সমস্যা হয় না। আর আপনি মানে মাঝে সাঝে হ্যাপি ডে হলে, কোনো বিয়ের দাওয়াতে গেছে, যখন আপনার একটু পোড়া কাবাব খাইলে সমস্যা নেই, ওটা আবার বডি থেকে এক্সপেল আউট করে দেয়া যায়। মাঝে মাঝে তো আসলে এটা হ্যাঁ, তো হ্যাঁ। এখন আপনি বিয়েতে যেতে বলতে পারবেন না যে ভাই খাবো না আমি, এটা তো পসিবল না। ওটা দ্যাটস এ হ্যাপি ডে, ঠিক আছে। বাট আদারওয়াইজ আপনি যদি কন্টিনিউয়াস, যদি আপনি আলট্রা প্রসেস ফুডটা হলো প্রধান সমস্যা, এবং স্মোকি ফুড, যেটা আপনার প্রোটিন কোয়ালিটিটা ডিজেনারেশন করে, এটা পেটে যাওয়া মাত্রই আপনার ব্লাড স্ট্রিমে কার্বনে ভরে যায়, এবং কার্বনটা আপনার অস্থিসন্ধি খেয়ে ফেলে, বিভিন্ন আরো ডায়াবেটিস সব বিভিন্ন আরো সমস্যা তৈরি করে। অনেকে বলে কি আমি যা ইচ্ছা তা খাবো, সমস্যা নাই, কিন্তু এরপর আমি জিম টিম করে সব বাইর করে ফেলবো, এটা আসলে কতটুকু? এটা পসিবিলিটি আছে, এটা তারা অনেকাংশে তারা এটা কাভার আপ করতে পারে, যদি তারা পরবর্তীতে যদি তারা আবার সঠিক খাদ্যাভ্যাসে ফিরে আসে, তো সেক্ষেত্রে এটা সম্ভব। এই জন্য আমরা তো এক্সারসাইজ প্ল্যান দিতাম আমার চিকিৎসা প্রণালীতে, যে শুধু তাকে ওষুধ লিখে ছেড়ে দিতা না, তাকে আমরা একটা কমপ্লিট প্ল্যান দিই, সে লাইফস্টাইলে কীভাবে করবে, কেন সহজ করে দেওয়া হয়, কীভাবে এক্সারসাইজ করবে, কত দিনের মাথায় করবে, রিজেনারেটিভ মেডিসিন কীভাবে প্রয়োগ করবো আমরা, কাকে পিআরপি করবো, কাকে এমফ্যাট দিব, কাকে আমরা স্টেম সেল দিব, এগুলো সব কিছু আমাদের ইন্টারন্যাশনাল প্রোটোকল অনুসারে হয়। এই যে সেম প্রোটোকলটা, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার কি জানি অ্যাপেক্স বায়োলজিক্স এর রিজেনারেটিভ মেডিসিন, এটা যদি ধরেন আজ বাংলাদেশের প্রতিটা রিউম্যাথোলজিস্টের হাতে থাকতো, তাহলে কতজন বাচ্চাকে আপনি বাঁচাতে পারতেন গত 5 বছরে? না, অবশ্যই, কারণ এটা তো তারা মানে এশিয়াতে তারা এটা সেল করেনি। আমি দ্য ফার্স্ট ডক্টর, আমি যখন এটা তাদের কাছে অনলাইনে অ্যাপ্লিকেশন করলাম যে আমি আসতে চাই, তখন তারা আমাকে ফ্রি ট্রেনিং করাইছে, যে তোমার ট্রেনিংয়ে পয়সা লাগবে না। তারা আমাকে ট্রেনিং করাইছে, আমার তো কোর্স আগে থেকে করা ছিল তারা এটা, এবং তারপর তারা বলে তুমি এশিয়া থেকে প্রথম ডাক্তার যে এটা পারচেস করতে এসছো মানে কোনো একটা কান্ট্রির জন্য, ঠিক আছে। তখন তারা আমরা সঙ্গে ওরা সাধারণত এটা নর্থ আমেরিকাতে ইউজ করে, ইউএস, কানাডা, এবং মানে ইউরোপের কিছু অংশ, এবং সাউথ আমেরিকাতেও কিছু ইউজ হয়। তো এখন আপনার এটা তারা বললো, এবং তখন আমি চিন্তা করলাম যে এটা শুধুমাত্র আমি যদি শুধু একা ইউজ না, কিন্তু আরও কলিগরা সবাই ইউজ করতে পারে, তাহলে অবশ্যই রোগীদের আরও বেশি হারে সেবা পাবে, ঠিক আছে, নিঃসন্দেহে। অনেক সিনিয়র অর্থোপেডিক সার্জন তো বলবেন যে হাড়ের ব্যথা মানে অপারেশন, রাইট? এটা কিন্তু আমরা জানি সবাই মোটামুটি। আপনি বলছেন যে অপারেশন লাগে না, তো আপনি আসলে কি তাদের ব্যবসাটা নষ্ট করতেছেন? আসলে তো মেডিকেল সায়েন্সের একটা দিক হচ্ছে যেমন সার্ভিস, আর একটা দিক এটা ফাইন্যান্সিয়াল ইনভলভমেন্ট আছে। হ্যাঁ, তো এখন আপনার যেটা আমরা বললাম, যেটা হলো যে আপনার এটা গ্রেড ডিপেন্ড করে। এখন ধরুন যে আমার কাছে এমন রুগী আসছে যে হাঁটু একেবারে জোড়া লেগে গেছে, ফিক্স হয়েছে, ভাঙেই না, হাঁটু ভাঙেই না, তো সেই রুগীকেও আমরা অ্যালোজেনিক সেল দিয়ে আমরা হাঁটাইছি, বাহ, সে হুইল চেয়ার করতে এখন সে স্টিকে হাঁটে, এটা একটা অ্যাচিভমেন্ট, আরও সময় লাগবে। তো এরকম ক্ষেত্রে আরও আগেও কিন্তু দেখা যাচ্ছে হাঁটুর অস্থিসন্ধি বাটি পাল্টায় ফেলার একটা প্রস্তাবনা থাকেই। তো এটার যে অনেক একটা মেন্টাল স্ট্রেস, এবং এটা কিন্তু একটা শরীরে একটা আর্টিফিশিয়াল ইমপ্লান্ট লাগাচ্ছেন,
ইমপ্লান্টটা যদি জাস্টিফাইড না হয়, ইমপ্লান্ট লাগানোকালীন অনেক ধরনের ঝুঁকি আসতে পারে, রক্ত প্রবাহ বন্ধ হতে পারে, ঠিক আছে, আপনার স্বাভাবিক চলাফেরা করতে পারবেন না, আপনি নিচে বসতে পারবেন না, ঠিক আছে, আপনি এমআরআই করতে পারবেন না, ঠিক আছে। তো এ ধরনের আরও অনেক জটিলতা থাকে একটা ইমপ্লান্ট বসাইলে, ঠিক আছে। আবার ইমপ্লান্টের একটা নির্দিষ্ট বয়সকাল থাকে। তো ন্যাচারালি যদি আমরা যা সুস্থতা দিছে সেটাকে যদি আমরা রিভার্স করাইতে পারি, এটাই এখন মডার্ন ওয়ার্ল্ডের চর্চা, যে কীভাবে বডিকে যে ন্যাচারাল অর্গ্যানগুলো দেওয়া হয়েছে, অর্গ্যান না পাল্টাইয়া সেটাকে আবার ন্যাচারালভাবে আবার রিভার্স করা যায়। দিস ইজ দ্য সায়েন্স অফ 21st সেঞ্চুরি। নেক্সট সেঞ্চুরি এটাই চলবে, যে বডির নিজের রিজেনারেটিভ ক্যাপাসিটি, এমনও আমাদের মিলিয়নিয়ার যারা আছে, বিলিয়নিয়ার যারা আছে, এটা অতি উচ্চ ক্ষমতা সম্পন্ন বলছি, তারা দেখা যাচ্ছে তারা এমন সেল তারা গ্রহণ করে, ওই সেলটা তার হার্ট ফাংশনকে টোটালি নতুন করে দেয়, স্কিনকে নতুন করে দেয়, ঠিক আছে। তো এটাও সম্ভব হচ্ছে। তো সেখানে আপনার রিজেনারেটিভ মেডিসিন তো খুব সহজ বিষয়, এটাকে সহজভাবে নিলে মানে মানুষেরই উপকার, এবং তার স্বাভাবিক জীবনাচরণ সে রাখতে পারবে, তাকে কোনো উচ্চতর চিকিৎসা করে তাকে অধিক অর্থ ব্যয় করতে হবে না। মানে যে এই রোগে এই মুহূর্তে আক্রান্ত আছে তার ডেফিনেটলি পডকাস্টটা দেখা উচিত। আমি পুরো পডকাস্ট দেখলে সে বুঝে যাবে। হ্যাঁ, একদম বুঝে যাবে। সেটা তো আপনার ওই যে কিছু ডেটা যখন আপনি আরও দেখাবেন যে আমরা কিভাবে করি প্রসেসগুলো সাকসেস রেট কি, রিভিউ কি, ঠিক আছে, এবং এটা কি লং লাস্টিং কিনা নাকি শর্ট লিভড, ঠিক আছে, সেটাও আপনি দেখাইতে পারবেন। না ডেফিনেটলি। তবে আমার যেটা আসলে মানে চিন্তা ছিল যে বাংলাদেশে যেহেতু আপনি এই জিনিসটা এভাবে করতেছেন, খুব স্বাভাবিকভাবে আপনার অনেক কম্পিটিটর আছে যারা হয়তো আপনাকে পছন্দ করে না। দ্যাটস অলরেডি হ্যাপেনিং, রাইট? বরং সবার আরো ইনক্লুসিভ হওয়া দরকার, আরো সবাই মিলে ব্যবহার করলে আরো ভালো, ঠিক আছে, আরো বেশি সংখ্যক রোগী সেবা পাইতে পারে, ঠিক আছে, এটা আপনি অনেক রাদার দ্যান মেকিং মি কম্পিটিটর। এটা অনেক বড় কিছু আপনি ফেস করতেছেন না আসলে। জি, এটা আমাকে ফেস করতে অনেকে দেখাচ্ছে, এটা অনেকে সিনিয়র চিকিৎসক এটা বোঝেন না, বা এটা মনে করি এটা কতটুকু ডাটা ড্রিভেন, হ্যাঁ, কতটুকু সায়েন্স বেসড। তো এটা তো অলরেডি ইন্টারন্যাশনালি প্রুভ হয়ে আসে, হিউজ সংখ্যক জার্নাল পাবলিশ হচ্ছে, আমার নিজে জার্নাল পাবলিশ হচ্ছে, সায়েন্টিফিক কমিউনিটি জার্নাল পাবলিশ হচ্ছে, এবং এখন এটা মডার্ন ওয়ার্ল্ড, এটা নর্মাল, তারা রোগীরা নিজেই চলে আসে যে এটা নিব, ঠিক, তারা প্রেসক্রাইব করা লাগে না, তারা নিজেরাই চলে আসে যে এইটা দেন আমাকে, ঠিক আছে। তো তারা নিজেরাই মানে রিজেনারেটিভ মেডিসিন চাচ্ছে, তাহলে রোগীরা যদি নিজেরাই রিজেনারেটিভ মেডিসিন চায়, ন্যাচারাল মেডিসিন চায়, তাহলে সেটা তো আরও বেশি ফ্যাসিলিটি করে সবাই আরও বেশি সংখ্যক ডাক্তার তৈরি করলে, ব্যবহারকারী বাড়ালে তো আর ভালো। যেমন ইউএসএতে এখন প্রোভাইডার বাড়তেছে, সব প্রোভাইডারকে তারা আবার নতুনভাবে রিট্রেনিং করাচ্ছে, রিফ্রেশার কোর্স রিট্রেনিং করাচ্ছে, তারা সাদর এটা গ্রহণ করছে, ঠিক আছে, অনেক সিনিয়র ডক্টরই তারা এটা গ্রহণ করছে ইউএসএতে। হ্যাঁ, তারা নিজেদেরকে আবার ইয়াংদের সাথে এটা রিট্রেনিং করাচ্ছে, হ্যাঁ, আমরা বলি রিফ্রেশার ট্রেনিং করাচ্ছে। এই রিফ্রেশার ট্রেনিং করে তারা নিজেদেরকে আপগ্রেড করছে। তো আপগ্রেডেশন, তো মেডিকেল সায়েন্স ইজ ওয়ান সায়েন্স, আর নিউক্লিয়ার সায়েন্স এটা কখনো এটা মিনিটে চেঞ্জ হয়, তো আপনাকে সবসময় আপডেট থাকতে হবে। আপনার বিরুদ্ধে কখনো ফর্মাল কমপ্লেন আসে নাই? না, রোগীর ফেলিওর রেট কম থাকে, তেমন কোনো ফর্মাল কমপ্লেন মানে আসে নাই। তবে ওই যে দেখা গেছে যে অনেক সময় যেটা হয় যে উদ্দেশ্যপ্রণোদিতভাবে অনেক ধরনের কম্পিটিশনের কারণে এটা হয়, তবে এখন দেখা গেছে যে আমরা যে টেকনোলজি ইউজ করি সেই টেকনোলজির একটা প্রিসিশন রেট আছে। প্রিসিশন মানে কতটুকু নিখুঁতভাবে সেটাকে সূক্ষ্মভাবে স্থাপন করা গেছে, তো এটার ফলে রোগীর কোনো কমপ্লেন থাকে না। আসলে ব্যাপার কি মঞ্জু ভাই, মানে আপনি এই জায়গাটাতে কাজ করতেছেন, বাংলাদেশের একটা ব্রড অডিয়েন্স হচ্ছে কি মধ্যবিত্ত, তাদের মাসিক আয় ধরতে পারেন আপনি লেটসে, আমি ধরে নিলাম 50,000 টাকা। 50,000 টাকা আসলে অনেক সময় বলা ঠিক না, বাট ধরে নিলাম আমরা এই মুহূর্তে 50,000 টাকা। তাদের চিকিৎসার জন্য তাদের হাতে টাকা আছে ধরেন 5-10,000 টাকা। তাদের ওয়েটা কি ভাই আপনার কাছে আসার জন্য, এবং আপনি কি মনে করেন যে আসলে আপনি তাদেরকে হেল্প করতে পারবেন, নাকি জাস্ট তাদের এই পডকাস্টে তাদের জন্য? ওকে, দ্যাটস এ ভেরি গুড কোয়েশ্চেন। এখানে যারা মিড টু লো বাজেট আছে তাদের জন্য, তারা যদি দ্রুত গতিতে সঠিক রোগ নির্ণয় করতে পারে, যে আর্লি অ্যাপিয়ারেন্স, তাহলে কিন্তু তার চিকিৎসা ব্যয়টা খুবই সীমিত পর্যায়ে রাখা যায়। অনেক ক্ষেত্রে তার রিজেনারেটিভ মেডিসিন লাগলোই না, ঠিক আছে, শুধু লাইফস্টাইল এবং জেনারেল যে ডায়েট তাকেই সেটা ভালো করতে পারে। কিছু হয়তো স্বল্প মেয়াদী কিছু মেডিকেশন যেগুলো পার্শ্বক্রিয়া তেমন নাই, সেগুলো দিয়ে আমরা তাকে রক্ষা করতে পারি। আচ্ছা, এখানে মেডিটেশনেরও ব্যাপার আছে? হ্যাঁ, স্বল্প এটা মেডিটেশনের ব্যাপার আছে, বা কিছু আছে ইয়োগার ব্যাপার আছে, মেন্টাল স্ট্রেস কমানোর ব্যাপার আছে, ঠিক আছে। তো এগুলো সব কিছু সমন্বিত, ফিজিওথেরাপির ব্যাপার আছে, স্পিরিচুয়াল হিলিংয়ের ব্যাপার আছে। সব কিছুকে কম্বাইন করে যদি চিকিৎসা করা হয়, তাহলে ধরুন যে সব ক্ষেত্রে যে রোগীকে আমরা আনজাস্টিফাইডভাবে রিজেনারেটিভ মেডিসিন চাপাই দিই তা না, ঠিক আছে। তো যেখানে দরকার সেটা এভিডেন্স বেসড হতে হবে, এবং এভিডেন্স বেসড হওয়াতে কিন্তু দেখা যায় যে রোগীরা এটা নেওয়ার ক্ষেত্রে এটা স্কোপটা আরও বাড়ে। আর যেটা আপনি বললেন যে যারা লো টু মিড ইনকাম বাজেট, তারা কিন্তু সহজে চাইলে রিজেনারেটিভ মেডিসিনে যেতে পারবে না। তো তাদের জন্য উচিত হলো লাইফস্টাইল, ডায়েট, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তাদের নিজেদের ওজন নিয়ন্ত্রণে রাখা, এবং ডেইলি কাজের মধ্যে দূষণ থেকে এড়িয়ে চলা, ঠিক আছে। এটা হচ্ছে তাদের নিজেদের দূষণ থেকে এড়িয়ে চলা তো ভাই ভেরি ডিফিকাল্ট। দূষণ থেকে এড়িয়ে চলা বাংলাদেশে খুবই ডিফিকাল্ট, বাট কিছু আপনাকে প্রিভেন্টিভ মেজার্স নিতে হবে। যেমন আপনি বাইরে গেলে মাস্ক পরবেন, আপনি বাইরের খোলা পানি খাবেন না। যেমন আপনার কদিন আগে হেপাটাইটিস এ ভাইরাসে একজন মারা গেলেন,
ঠিক আছে, একজন আমাদের অনলাইন ইনফ্লুয়েন্সার মারা গেলেন। তো এরকম আপনি যে বাইরের খোলা যেগুলো পানি বাহিত সেগুলো আপনি যদি মিনারেল খান, ঠিক আছে, আবার ধরুন যে আপনার হ্যান্ড স্যানিটেশনটা ভালো রাখেন, পোশাকের স্যানিটেশনটা ভালো রাখেন, এবং আপনি আলট্রা প্রসেস ফুড না খান, আপনি ড্রেনের পানির ফুচকা না খান, হ্যাঁ ঠিক আছে। সো এইসব কথা বললে মানুষজন রাগ করে। সো দ্যাটস ওয়ান অফ দ্য প্রোটোকল। সো এটা আপনাকে অনেক দীর্ঘমেয়াদীভাবে চিকিৎসা খরচ কমিয়ে রাখতে হেল্প করে। আপনার এই যে কারিনা কাইসার না কে জানি মারা গেল, আপনার এই যে ফুসকার মধ্যে টক ছিল, এই টকের মধ্যে নাকি জীবাণু ছিল, ভাইরাস ছিল, হ্যাঁ, এটা আসলে অনেক আনফরচুনেট একটা জিনিস। একটা স্পেসিফিক নাম্বার দিতে পারবেন যে ধরেন আপনার যে কোনো একটা ডিজিজের প্রবলেম সবচেয়ে কমন একটা কেস যেটা আসলে বাংলাদেশে আপনার ধরেন, মানে আমাকে জাস্ট একটা টোটাল একটা কস্ট বলেন যেটা আসলে খুবই কমন, তাহলে মানুষজন একটু আন্দাজ করতে পারবে যে আসলে কেমন হইতে পারে কস্টটা, মানে খরচ, হ্যাঁ, যে কোনো একটা ডিজিজের। যেমন ধরুন যে এটা বিভিন্ন আপনার রোগের গ্রেডের সাথে নির্ভর করে। যেমন রোগী যদি আর্লি উপস্থিতি হয়, আর্লি যদি তার গ্রেড যদি কম থাকে, রোগী যে সময় ডাক্তার কাছে উপস্থিত হয় সে সময় যদি গ্রেডটা কম থাকে, গ্রেডটা কম বলতে তার অস্থিসন্ধির ক্ষয় তেমন হয় নাই, সে সাধারণভাবে খুবই মানে অল্প টাকার মধ্যে, লাইক 20-25 হাজার টাকার মধ্যে সে সুস্থ হয়ে যেতে পারে, হ্যাঁ, আচ্ছা, আবার আরো কমে হতে পারে। আর যদি গ্রেড বেশি হয় তখন তাকে আমরা সময় দিই। গ্রেডটা কি জানি? গ্রেডটা হচ্ছে রোগের মাত্রা, যে অস্থিসন্ধির প্রবলেমের মাত্রাটা কতটুকু। আচ্ছা। এটা হাই গ্রেড, যেটা উচ্চতর চিকিৎসা এখানে প্রয়োজন ওই যে আছে, টিএনএফএ ওইগুলার কাহিনী আছে, সবকিছু আমরা উচ্চতর ভাবে মাপা হয়। আমরা ওই জন্য অ্যানালাইসিসটা একটা রোগীকে আসার পর চেকলিস্ট ফুলফিল করে তার অ্যানালাইসিস করা হয় যে অ্যাকচুয়ালি এখন তাকে সুস্থ করার জন্য কোন গ্রেডের জিনিসটা দরকার, ঠিক আছে, তো কোন স্ট্যাটাসে সে আছে। যেমন ধরুন যে ক্যান্সারের ক্ষেত্রে তারা স্টেজ মাপে, ঠিক আছে, কোন স্টেজ আছে, এটা কি এক জায়গায় আছে না ছড়াই গেছে না অনেক জায়গায় আছে, ঠিক আছে। তো ওইরকম আমাদের এরকম ব্যথারও লাইফস্টাইলের জন্য আমরা একটা মাপি যে এখন কোন জয়েন্টটা কিভাবে আসছে এবং কোন স্টেজে আসছে, ওইভাবে তাকে আমরা সামারিকটা বুঝতে পারছি। তো দ্যাট মিনস হচ্ছে কি মোটামুটি আমরা ধরতে পারি যে 25 থেকে 30 হাজার টাকার মধ্যে একটা কমন সিনারিও। কমন সিনারিও যদি সারলে, আর যদি দেখা যায় যদি সে দেরি করে বা ডাক্তারের কথা না শুনে বা অ্যাডভান্স স্টেজে বসে, তখন সেটা ব্যয় বাড়ে। তবে সেটা ব্যয় বাড়লেও সেটা আমাদের যে প্রোটোকলটা, এই ইউএস এর প্রোটোকল বা যেটা আমরা করি, সেটা কিন্তু আমরা বারবার ব্যয় করাই না। ওয়ান টাইম হলে হয়ে যায়, ঠিক আছে, ওয়ান টাইম করবে সে, তারপর সে আবার তার টোটাল লাইফস্টাইলটাকে রিস্ট্রাকচার করবে, সমস্যাটা রিভার্স করবে, তারপরে সে স্বাভাবিক জীবনে সে ফিরে যাবে। তখন আবার সে নতুনভাবে সে আবার রিল্যাপসের দিকে যাবে না, ঠিক আছে। সো লেটস সে আমি একটা আপনাকে মানে রিয়েল কেস স্টাডি বলি, আপনি আমাকে একটা আনুমানিক কস্ট বলেন। লেটস সে ধরেন আমার একটা ভাই খেলতে গেছে, সে খেলতে গিয়ে ফুটবল খেলতে মানে ধরেন গ্রামে ফুটবল খেলতেছে, তো ওখানে তো টার্ফ নাই, ওখানে হচ্ছে গিয়ে ধরেন মাটি, সেখানে একটা গর্তর মধ্যে পা ঢুকে হচ্ছে গিয়ে মানে হোঁচট খাইছে, যার কারণে তার হচ্ছে গিয়ে হাড়ে প্রবলেম হয়েছে, যেখানে ডাক্তার তাকে এই মুহূর্তে বলতেছে অপারেশন করার কথা। ওই জায়গায় একটা আনুমানিক যদি বাজেট বলেন, তার কিরকম বাজেট লাগতে পারে? এরকম একটা কেস আমাদের এখানে এসেছিলেন, একটা আর্মির একটা মানে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার ছেলে। তো উনি ওই খেলতে গিয়ে তারা অলরেডি সিএমএইচে ভর্তি করে ফেলছে, হ্যাঁ, যে তাকে লিগামেন্টটা সার্জারি করবে। তো তাকে আমরা অনলি মানে বললাম তো 40,000 টাকার মধ্যে আমরা তাকে 40-50 টাকার মধ্যে আমরা, এখন সে আবার সাইক্লিং করতেছে, এখন সে আবার হাঁটতেছে, পারফেক্ট। হ্যাঁ। তো তাকে কিন্তু আমরা সার্জারি লাগে নাই। সার্জারি করতে গেলে কত টাকা যেত? আরো বেশি যেত, লিগামেন্টটা রিপেয়ার করে লিগামেন্ট আরেক জায়গা থেকে আনতে হতো, আবার এটা সার্জন কস্ট আছে, ডিভাইস কস্ট আছে, বলা যায় লাখ টাকাই লাগতেছে। হ্যাঁ। তো এখন সেক্ষেত্রে ধরেন যে যদি আমাদের ম্যানেজেবল থাকে, আমরা নর্মাল একটা চিকিৎসা করি, তাকে তার ব্লাড থেকে সেল কালেক্ট করে আমরা দিছি। আবার একই জিনিসই যদি আমরা হাই গ্রেড হয়, আমরা ফ্যাট থেকে কালেক্ট করি, সেটা তখন লাখ টাকার ব্যাপার চলে আসতে পারে। সেটা কিন্তু রোগীর সাথে রোগী ভ্যারি করে, ঠিক আছে, যে কার কতটুকু গ্রেড আছে এবং সেটা কি তার ফাইন্যান্সে কাভার করে কিনা, এটা রোগীর সাথে একটা শেয়ার্ড একটা ডিসকাশন করে করা হয়। বাট এখানে তো আসলে অনেক ব্যাপার স্যাপার থাকে। আলটিমেটলি আপনাদের তো মানে গোলটা তো এটাই থাকে যে ব্যবসা না, বেসিক্যালি এটা হলো পেইনলেস করার জন্য যা দরকার থাকে তাই বলা হবে। আচ্ছা, ওই ধরেন লেটস এ রক ছিঁড়ে গেছে, তো সেই ক্ষেত্রে এখন লিগামেন্টে কিছু থাকে যেমন একদম ফুল টিয়ার, একেবারে ফুল টিয়ার, যেটা একেবারে 2 খণ্ড হয়ে অনেক দূরে চলে গেছে, দ্যাট রিকোয়ার্স ওয়ারেন্ট সার্জারি। সো দ্যাটস অ্যানাদার থিং, ঠিক আছে। সো সেই ক্ষেত্রে ওই একটা কেস বাদে বাকি সবগুলো আমরা নন সার্জিক্যালি আমরা করতে পারি, ঠিক আছে, কোনো সমস্যা হয় না। কিন্তু এখানে দেখা যায় যে ওইটা তো সার্জারি করছে, গড়পড়তা সবই সার্জারি করছে, হ্যাঁ। তো দেখা যাচ্ছে সে কারণে ওটা দরকার হচ্ছে না। যেমন ওই স্পোর্টসম্যান যিনি এসেছিলেন, তার ক্ষেত্রে আমরা কদিন আগে আরেকজনকে করেছি। তো সে একজন কর্নেলের মা, তারা কিন্তু লিগামেন্ট ছেঁড়া প্রবলেম ছিল। লিগামেন্ট ছিল কিন্তু এমন ছিল নাই যে এটা একেবারে তার 2 খণ্ড হয়ে মানে হাঁটুর আলাদা হয়ে গেছে, ঠিক আছে। তো ইন দ্যাট কেস আমরা তার পেট থেকে ফ্যাট নিয়ে তার হাঁটুর মধ্যে দিয়েছিলাম। প্রায় 2 বছর হচ্ছে সে ভালো আছে। 2 বছর আগের কেস। হ্যাঁ, আপনি দেখেন একটা জিনিস, আমি আপনাকে একটা সত্যি কথা বলি মঞ্জু ভাই, আমি যদি একটু ডানে বামে তাকাই,
মানে প্রত্যেকটা ফ্যামিলিতে বাত ব্যথা বলেন এইটা আছেই, প্রত্যেকটা আছে, ফ্যামিলিতে আছে, আছে। আছে। এমন কোন ফ্যামিলি যেটা আসলে নাই একেবারে, তা না এই দেখো এমন কোনো ফ্যামিলি নাই, এটা যে বললেন এটা হচ্ছে তাদের লাইফস্টাইল সমস্যার জন্য, সবার তো হওয়ার কথা না, এটার একটা প্রিভ্যালেন্স রেট আছে যে যার জেনেটিক ভাবে থাকবে তার হবে, বেশি মোটালে হবে, ঠিক আছে। একবার হলো তাদের আপনার সাথে ভিজিট করা উচিত। এখন তাদের দরকার হচ্ছে কাউন্সেলিং, যে কিভাবে রোগী হওয়ার আগেই তারা যেন বিষয়টা সমাধান করে ফেলতে পারে, তাহলে তারা পরবর্তী ধাপে রোগী হয়ে আসতে হবে না। হ্যাঁ, বা অ্যাডভান্স চিকিৎসাটা লাগবে না। এখন থেকেই আসলে একটা ডায়েট প্ল্যান, কারণ তারা কি করতেছে, বাত ব্যথা হলে ওই যে ধরেন তারা ওই যে ফার্মেসিতে যে একটা অ্যান্টিবায়োটিক ওষুধ নিয়ে নিচ্ছে, যেটা তাদেরকে আসলে তারা ইভেন এটাও করে, তারা স্থানীয় অনেক সময় অনেক জুনিয়র এতে তারা জয়েন্ট স্টেরয়েড ঢোকায়, স্টেরয়েড ইনজেক্ট করে, এটা টেম্পোরারি খুব আরাম লাগে, 2-1 মাস আরাম লাগে, ঠিক আছে, তারপরে আবার এটা ক্ষতি আছে, এটা ক্ষতি আছে। এটা টেম্পোরারি হলে ধরেন যদি এটা ওয়ান শট হয়ে গেছে, এটা অভিজ্ঞ চিকিৎসক দিয়ে করাতে হয় স্টেরয়েড দেওয়ার বিষয়টা। ধরুন যে এমনভাবে যদি আমরা স্টেরয়েডটা দিই যেটা বারবার দেওয়া হয়, এই 2-4 মাস 6 মাস পর দেওয়া হয়, এটা অতিশয় দিকে একেবারে ডিজেনারেট করে নষ্ট করে ফেলে। আচ্ছা ধরেন মনে করেন এখন লেটসে এমন একটা কেস, যে কেসে আসলে ওই পরিবারটাও মধ্যবিত্ত, তার ছেলের চিকিৎসাটাও সে করাতে যাচ্ছে, কিন্তু তার আসলে এখন একসাথে সে দিতে পারবে না, সো ইএমআই বা কোনো কিস্তি এরকম কোনো সুবিধা আছে? ইএমআইটা এখনো চালু হয়নি, তো আমাদের পরিকল্পনা আছে। আচ্ছা, ইএমআইটা একটা ভালো ব্যাংক পলিসি, এটা ওই জন্য আমরা ইনস্টিটিউটটা করতে যাচ্ছিলাম। ইনস্টিটিউটকে ব্যাংক হেল্প করে, কোনো ব্যক্তিকে না। ইনস্টিটিউট হলে তাহলে ইনস্টিটিউট ব্যাংক আমাদেরকে রিইম্বার্স করবে, আর যারা ক্লায়েন্ট তারা ব্যাংকে ধাপে ধাপে টাকা না দেখেন আপনি জিনিসটা, কারণ বাংলাদেশে আমাদের এই প্রবলেমটা এমন না যে, কারণ আমি পডকাস্ট আপনার সাথে বসার আরেকটা কারণ ছিল, একটা বড় কারণ ছিল, সেটা হচ্ছে ব্রড অডিয়েন্সকে যাতে আমি হচ্ছে একটা মেসেজ দিতে পারি যে হ্যাঁ ভাই, অনেক টাকা খরচ না করেও একটা ভালো চিকিৎসা আমাদের বাংলাদেশে হচ্ছে এই মুহূর্তে। একটা মিথ আছে আমাদের অলরেডি, যেমন ধরেন যে আমি সবাই মনে করি ইন্টারভেনশনাল রিউমাটোলজিস্ট মানে গেলে ইন্টারভেনশন করতে হবে, এটা না, ইন্টারভেনশন ছাড়াই আমরা তাকে ট্রিটমেন্ট দিব। সেটাই। আর সবচেয়ে বড় কথা ইন্টারভেনশনে যাওয়ার আগেই সে যদি হয় তো দোষ কি? সবচেয়ে বড় কথা হচ্ছে যদি এখানে ইএমআই বা কিস্তির এই সুবিধাটা থাকে, তাহলে মধ্যবিত্ত যারা আছে তাদের জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল হবে ভাই, অনেক হেল্পফুল। হ্যাঁ, বাট এখন ধরেন যে ইএমআইটা ধরেন যে ইনস্টিটিউশনাল ব্যাপার, ইনস্টিটিউশন ব্যাংক রিলেশনশিপের ব্যাপার, চুক্তির ব্যাপার, এগ্রিমেন্টের ব্যাপার। ইন দ্যাট কেস আমরা চেষ্টা করি যে রোগীদেরকে যাতে একদম মিনিমাম কস্টে করা, যাদের অ্যাডভান্স ট্রিটমেন্ট লাগবে তাদের তো অ্যাডভান্স খরচ যাবে, যাদের মিনিমাম সমস্যা আছে বা মডারেট সমস্যা আছে তাদেরকে আমরা দেখা যাচ্ছে যে যতটুকু না হলেই না তার মধ্যে করে দেওয়া উচিত। আচ্ছা, আমাদের এখানে যারা অডিয়েন্স আছে, যারা এই মুহূর্তে দেখতেছে, আমার ভিউয়ার, তারা যদি ধরেন আপনার কাছে যায়, তাদের জন্য যদি ভাই কোনো স্পেশাল ডিসকাউন্ট থাকে আর কি? হ্যাঁ, থাকবে তো, অবশ্যই থাকতে পারে, এটা তো কোনো সমস্যাই না, থাকতেই পারে, ঠিক আছে, এটা তো এটা কোড দেওয়া যেতে পারে বা রেফারেল সিস্টেম করা যেতে পারে, অবশ্যই যেতে পারে। এটা তো এই পডকাস্ট দেখে কেউ যদি কাল আপনার চেম্বারে আসে এবং বলে আমার টাকা নাই, হ্যাঁ কিন্তু ব্যথা আছে, আপনি কি বলবেন বলেন তো? টাকা নেই, সেক্ষেত্রে তাকে আমরা লাইফস্টাইল দিব, ডায়েট দিব, তার 60% লক্ষণ তো ওইভাবেই আমরা কমায় দিব, তারপর সে ব্যায়াম করবে, এক্সারসাইজ করবে। কিছু থাকে ইরিভার্সেবল কেস, তাকে তখন আমরা সময় নিয়ে তাকে চিকিৎসা করবো, ঠিক আছে। কিছু থাকে রিভার্সেবল, তো ওটা করলে সে সুস্থ হয়ে যাচ্ছে। অনেকে থাকে যে আমার একটা রুগী আছে যাকে আমরা পিআরপির প্রস্তাবনা দিছিলাম, সে 3 দিন ওষুধ খাওয়ার পরে সে চলে গেছে, ঠিক আছে, সে বলে আমার কিছু চিকিৎসা লাগবে না, ঠিক আছে, হ্যাঁ, শি ইজ কোয়াইট ওকে রাইট নাও। এটা 20 দিন আগের ঘটনা। তো 3 দিনের মধ্যে তাকে তার ওষুধ এত ম্যাজিক ফরমেশন কাজ করছে যে সে এখন সে অলরেডি তার স্বামীর কাছ থেকে বাজেট নিয়ে নিছিল, ঠিক আছে, যে তার হাঁটুর সমস্যা হচ্ছে, সে 45 year old, তার লাগে নাই, সে এখন ফলো করছে। আমি মানে সে এখন মানে তার কিছু লাগছে না, এরকমও আছে। তো সেক্ষেত্রে আপনার ওটা বুঝতে হবে যে আপনার সচেতনতাটা আপনার নিজের লাইফস্টাইলে আপনি যে করবেন, চিকিৎসককে সাথে রেখে করবেন, দ্যাটস ইট। আচ্ছা, যে মানুষটা ধরেন 10 বছর ধরে, মানে এগুলো খুব খুব কমন আমাদের হচ্ছে এবং এগুলো নিয়ে আসলে কখনো কোয়েশ্চেন করে না, 10 বছর ধরে ধরেন যে দিনে 2টো করে আপনার ন্যাপ্রক্সিন বা ইট্রক্সিবিন বা ধরেন হচ্ছে নাপা, হ্যাঁ এই ধরনের জিনিসপত্র খাচ্ছে মার্কেট থেকে, তার শরীরে এখন কি হচ্ছে, কিডনি, পাকস্থলী, হরমোন, সব দিক থেকে? ধরুন, এটা একটা গাইডলাইন আছে যে এগুলো কিন্তু আপনার যে NSAID বা কি বলে ন্যাপ্রক্সেন বা ইট্রোকক্সিব যেগুলো বললেন, এগুলো কিন্তু হচ্ছে পেইন কিলার। আমাদের মেডিকেল টার্ম আসলে NSAID, নন স্টেরয়েডাল ওষুধ। এগুলো স্টেরয়েড না হলে এগুলো নন স্টেরয়েডাল ওষুধ। এগুলো কিন্তু শরীরের যে একটা গুরুত্বপূর্ণ উপাদান, প্রদাহ তৈরিকারী উপাদান, তাকে নষ্ট করে এবং দীর্ঘমেয়াদীভাবে ক্রনিক প্রদাহকে, ক্রনিক ইনফ্লামেশনকে উস্কে দেয়, ঠিক আছে। তো দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে এগুলা আপনার পাকস্থলীর লাইনিং নষ্ট করে, আলসার করতে পারে, কিডনিতে প্রোস্টাগ্ল্যান্ডিন কমায় দিয়ে কিডনির যে ফিল্ট্রেশন ক্ষমতা, পরিশোধন ক্ষমতা, সেটিকে নষ্ট করতে পারে। হ্যাঁ, তো এই কারণে দেখা গেছে যে এই ওষুধগুলো কিন্তু স্বল্প মেয়াদী, 5 দিন 10 দিন, তো 5 দিন 10 দিন তো আপনার রোগ না, ঠিক আছে, তো সেটা আপনাকে সমাধান দিতে পারবে না। লং টার্ম খেলে সেগুলো অবশ্যই পার্শ্বক্রিয়া করবে।
এটাই তো ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স যে হুম। এটা করে আসতেছে। আমাদের দেশে কিন্তু অনেক কিডনি রোগী বেড়ে গেছে, এবং কিডনি রোগীর একটা অংশ হচ্ছে, বৃহৎ অংশ, কমপক্ষে 20-30% যারা এই ওষুধের প্রভাবে করছে, কোনো অসুখে না, ওষুধের প্রভাবে তাদের কিডনি ড্যামেজড। ঠিক আসলে আছে, জিনিসটা খুব এই কম এই জন্য হয়ে দেখা যাচ্ছে। যাচ্ছে আমরা অনেক সময় যে ফার্মেসি থেকে ওষুধ খাচ্ছি, এটা এটা কাম্য না। ধরেন একজন সাধারণ মানুষ যদি আজ থেকে এই অভ্যাস বন্ধ করতে চায়, তাকে প্রথম কি করতে বলবেন? প্রথম কথা হচ্ছে আপনি আগে আপনার ডেইলি লাইফস্টাইলটা আগে ঠিক করেন। ঠিক আছে, এক নম্বরে যদি লাইফস্টাইল ঠিক করেন, আপনি যদি যেমন ধরেন যে অনেকে আছে যে তারা সারাদিন ধরেন যে স্মোকিংয়ের উপর থাকে, হুম। অকেশনাল স্মোকিং, এটা একটা হলো হ্যাবিচুয়াল, একটা হলো আমাদের জেনারেশন এখন মানুষ তো ভেপ খাচ্ছে, সো এটা হ্যাঁ, ভেপ ইজ ইলেকট্রনিক অয়েল। যে এই অয়েলটা যখন বার্ন করে, ইট ক্রিয়েট সাম অফ দ্য ন্যাচারাল, আনন্যাচারাল কেমিক্যালস। ওকে, সো এটা কিন্তু আপনার দেখা যাচ্ছে অয়েল বার্ন, যে বলছি না পোড়া তেল খেলে যে হয়, পোড়া একই তেল দেখেন বারবার রান্না করেছেন, একই তেল বারবার রেস্টুরেন্টে কী করে একই তেল ব্যবহার হয়, আবার জমা রাখলো, আবার পরের দিন ব্যবহার করলো, আবার পরের দিন, এই অয়েলটা কিন্তু এটা প্লাস্টিক অয়েল হয়ে যায়। এটার সাথে মোবিল আর ওই গাড়ির পোড়া তেলের কোনো ডিফারেন্স থাকে না। ঠিক আছে, সো দ্যাটস, ওটা কিন্তু এডিবল অয়েল না, এটা খাদ্য তেল না। ঠিক আছে, তো এটা ভোজন, এটা তেল না। ঠিক আছে, তো এখন সেক্ষেত্রে যেটা হয় যে এই ধরনের লাইফস্টাইলগুলোকে আমি বারবার বলছি যে তাদের শরীরে টক্সিন ইনকর্পোরেট হচ্ছে, ডিটক্স করতে হবে। ডিটক্স, প্রথম কথা হচ্ছে আমরা বলি রোগী আসলে অ্যাসেস করে তাকে ডিটক্স করেন। ঠিক আছে, ডিটক্স করার পরে যদি তার বডি দেখা যায়, বডি কিন্তু একটা সারপ্রাইজিং মেশিনারি, এই ডিটক্স করলে বডি নিজে নিজে রিজেনারেট করে, কোনো বাইরে থেকে কিছু দিতে হবে না। ঠিক আছে, ডিটক্স করে মানে যদি আপনি টক্সিনটা অপসারণ করেন, হ্যাঁ। ইউ রিমুভ দ্য টক্সিন অ্যান্ড টক্সিক হ্যাবিটস, বডি নিজে নিজেকে রিজেনারেট করে, বডির মধ্যে এই ক্ষমতা আছে। আচ্ছা, হ্যাঁ, দ্যাটস গ্রেট। হ্যাঁ, তো সাথে কিছু আপনি হার্বস যদি দিয়ে দেন, ওই হার্বসগুলো বডিকে রিজেনারেট করতে, হার্বস কি জিনিস? হার্বস মানে ভেষজ পাতা। ঠিক আচ্ছা। আছে, এগুলো কিন্তু আপনার থাউজেন্ডস অফ ইয়ার্স থেকে এগুলো তো আপনার ছিল না, যে এত 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 রিজেনারেটিভ মেডিসিন ছিল না। সো হাউ দে স্টেড হেলদি। সো সেক্ষেত্রে যেটা হয়েছে যে তারা ন্যাচারাল ফুড খাইতো এবং তারা হার্বস খাইতো। যেমন আমরা আপনাকে বলি যে ব্ল্যাক পেপার, কালো গোলমরিচের গুঁড়া, এটার মধ্যে একটা সারপ্রাইজিং একটা ধর্ম আছে, যেটা আপনার বডিকে ইনফ্লামেশন কমায় ফেলতে পারে। ঠিক আচ্ছা। আছে, ঠিক আছে, তো এটা যদি আপনি ব্যবহার করেন, এটা কোথায় পাবো? এটা মার্কেটে আছে, এটা তো গোলমরিচ তো আছেই। ঠিক ও আছে, আচ্ছা আচ্ছা। ইটস এ ব্ল্যাক পেপার। ঠিক আছে, তো পেপারটাকে যদি আপনি ব্যবহার করেন, এবং পেপারটাকে যদি আপনি হার্বাল টি করে খেতে, গ্রিন টির সাথে খাইতে পারেন, সো বা বিভিন্ন ধরনের আরও হার্বের মানে মাল্টি কম্বিনেশন আছে, এক একজনের একটা লাগে, সেটা কিন্তু আপনাকে বডিকে অনেকগুলো ডিটক্স করে। ঠিক আছে, আবার ধরেন যে আপনাকে আমরা একটা উদাহরণ দিচ্ছি, আমরা যেটা করি, আমাদের যে ভেজিটেবলস যেগুলো আছে, এই ভেজিটেবলগুলো কিন্তু সবগুলো কিন্তু টক্সিক। আমরা ভেজিটেবলটা ভিজিয়ে রাখতে হবে, ভেজিটেবলটা আচ্ছা। ভিজিয়ে রাখতে হবে 10-15 মিনিট ভিনেগার পানিতে ভিজিয়ে রাখতে হবে। এমনি নরমাল পানিতে হবে না? না, এটা ভিজিয়ে রাখতে হবে, ভিজিয়ে রাখতে, তারপর শুকায়, তারপরে আপনি তখন রান্না করে খান, এবং কিন্তু সেটা আমাদের তো সেটা আপনি just ভেজিটেবল, ধুয়ে নেয়। হ্যাঁ, ভেজিটেবলটা আপনি ধরেন ওটার মধ্যে তো অলরেডি ওটাকে যাতে বেশি দিন বাজারে বিক্রি করা যায়, তাজা থাকে, সেটা কিন্তু অলরেডি স্প্রে করা আছে। তো সেটা যদি আপনি না সরান, তো ওই ভেজিটেবলটা আবার আপনি এমন সেদ্ধ করা করছেন যে ওটা একেবারে পুড়ে গেছে। ঠিক আছে, আবার ওই ভেজিটেবলটা আপনার সতে করে খেতে হবে। সতে মানে কি, একটু আধা ভাজা। ঠিক আছে, ডিপ ফ্রাই না। ঠিক আছে, বোঝা গেছে। তো এগুলা কিন্তু কুকিং হ্যাবিটসের জন্য অনেক কিছু সমস্যা হয়ে যায়। ঠিক আছে, তো এগুলা যদি ঠিক করতে পারে, অনেক লক্ষণ এমনি চলে যায় উইদাউট ইভেন এনি মেডিকেশনস। ঠিক আছে, আর মেডিকেশনস তো আমরা দিয়ে থাকি ইফ ইউ আর ফোর্স টু, যে লক্ষণগুলো অনেক তীব্র থাকে, তন্ত্ররোগী আর মানবে না, কতদিনে ডায়েট করে সে শুধরাবে। ঠিক আছে, ওটা তো আসবে, ওটা হলো প্রিভেন্টিভ। আর তাকে আমরা মেডিকেশন দিয়ে কন্ট্রোল করি, তারপর তাকে আমরা লাইফস্টাইলে অভ্যস্ত করি। যদি রোগী অ্যাবারেন্ট হয় যে না, লাইফস্টাইলে সে অভ্যস্ত হতে রাজি না, তাহলে দেন টেক দ্য রিজেনারেটিভ মেডিসিন। ঠিক আছে, দেন আপনার দেখা যাচ্ছে যে একটা ম্যাজিক সলিউশন সে পাচ্ছে। ঠিক আছে, বাট ইস্যু ইজ যে এখন বাংলাদেশে এটা বুমিং, কারণ বাংলাদেশের কৃষির মধ্যে কোনো ডিটক্স প্রক্রিয়া রানিং নাই, বিকজ দে এভরি মার্কেট, মানে এটা ফার্মারদের মধ্যেও তারা যে বীজগুলো সংগ্রহ করে বিভিন্ন জায়গা থেকে, এই বীজগুলোর মধ্যে যে গাছ তৈরি হয়, বীজেও ভেজাল আছে। ঠিক আছে, সবকিছু দিতে পারবে। হ্যাঁ, এই জন্য সমস্যা হচ্ছে কি, যে এটার জন্য আপনাকে ওই যে আপনার বডির ডিটক্স মেকানিজমটা চালু রাখতে বিল্ড করতে হবে, ওই যে বিল্ড করতে হবে। বডিকে রেজিস্ট্যান্স করতে গেলে আপনার ওই যে এর মধ্যে আপনি যদি আবার বসে থাকে, যেন আপনাদের আমরা দেখছি যে ভালো ফিজিক মেনটেন করে, অনেক ছেলে আছে এটা মেনটেন করে, বা অনেক আছে যে দেখা যাচ্ছে যে এমন ওয়েট মানে গেইন হচ্ছে, তারপর দেখা যাচ্ছে ইনসুলিন শরীরে বেড়ে গেছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে, দেখতেও বাজে লাগে। তো ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেলে তখন তো তার শরীরের প্রদাহ বাড়ে, এবং প্রদাহ বাড়লে ব্যথা হবে। এটা কিন্তু একটা থেকে একটা আসে। তো ফার্স্ট যেটা আপনার অ্যাভয়েড র গ্লুকোজ। গ্লুকোজটা হচ্ছে একমাত্র শত্রু আপনার। দ্বিতীয় হচ্ছে যে আপনার যে পলিউশন থেকে যে আপনি প্রিভেন্ট করবেন। আরেকটা হচ্ছে আপনি ওই আপনার যে হার্বসের ব্যাপারে করবেন। আরেকটা হলো আপনার খাদ্যাভ্যাসে যে রান্নার প্রক্রিয়া সেটা ঠিক করবেন। এই চারটা করলে আপনার ধরেন যে পারফেক্ট, আর কিছু লাগে আর কিছু লাগে না, আপনি লো কস্ট ট্রিটমেন্ট পেয়ে গেলেন। ঠিক আছে, তো এটা জানার জন্য তো আপনার ডাক্তারের কাছে আসতে হবে, যে আপনার মানে এখন ব্যাপক হারে পেয়ে বসছে।
হ্যাঁ, যে এটার জন্য আমাদের বিভিন্ন অনলাইন প্রচারণা আছে, বিভিন্ন ব্লগ লেখা হয়, আর্টিকেল, আমার অনেক ধরনের পেপার পত্রিকা, বাংলা ইংরেজি এই ধরনের আর্টিকেল গেছে। তো এটার ক্ষেত্রে আমরা সেটা মানুষকে জানাইতে পারি। ঠিক আছে, আপনার পডকাস্টের মাধ্যমে বিষয়টা হয়তো আরেকটু আগায় যাবে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই, ডেফিনেটলি। থ্যাংক ইউ। এবং আপনি কি এটা কখনো বিশ্বাস করেন যে ধরেন আগামী 5 বছরের মধ্যে ইন্ডিয়ান ডাক্তাররা আমাদের দেশে ট্রেনিং নিতে আসবে? ইন্ডিয়ান ডাক্তারদের কিন্তু হ্যাঁ, এটা বিষয় আছে যে ইন্ডিয়াতে অনেক সংখ্যক ডাক্তার তৈরি হয়, সবাই যদি মানে এরকম আছে, যদি আমরা ভালো একাডেমি করতে পারি। তো ওটা তো ইউএসএ থেকে বলেছে যে আমাদেরকে এশিয়ান হাব তারা হিসেবে ইয়ে করতে চায়, বিল্ড করতে চায়, বা মানে অ্যাফিলিয়েট করতে চায় ইউএসএ থেকে। যদি সেটা হয় তো যে কোনো দেশ থেকে আসতে পারে, ভারত তো কোনো স্পেসিফিক টার্গেট না। হ্যাঁ, সো এটা তারা যে কোনো দেশ থেকে আসতে পারে। এই ভারতেও ভালো প্রশিক্ষণের ব্যবস্থা আছে, এরকম মানে বেশ কয়েকটা স্টেটে তাদের এই রিজেনারেটিভ মেডিসিনে তাদের একাডেমি আছে। সো এই ক্ষেত্রে আমি মনে করি না যে শুধু বাংলাদেশে আসতে হবে, তো আরও অনেক দেশ থেকে আসার স্কোপ আছে। বাট বাংলাদেশে আই থিঙ্ক মানে বাইরের দেশ থেকে যে ইউএসএ, আমেরিকা, যেগুলো হচ্ছে কি ধরেন এমন অনেক বিগ কান্ট্রি, এইসব দেশ থেকে আই থিঙ্ক আস্তে আস্তে যদি এটা আরো বেশি বুম করা শুরু করে, যেমন যে বাংলাদেশে মেডিকেল বিশ্ববিদ্যালয় আছে, এখানে কিন্তু রিজেনারেটিভ মেডিসিন কোনো বিভাগই নেই। তাই বিভাগ করলে বিশ্ববিদ্যালয় থেকে না গবেষণা বের হয়, প্রাইভেট গবেষণা আমরা তো একটা সীমিত পরিসরে করি, বাট বিশ্ববিদ্যালয় গবেষণা হলে সেটা আরো বিদেশি ছাত্র আসতে পারে, বিদেশি ডাক্তার আসতে পারে, এবং আলটিমেটলি আমাদের দেশে কিন্তু এটা একটা বড় বাণিজ্য ক্রিয়েট হবে, কারণ খরচ তো লাগবে ওরকম কম, ওদের ওখানে তো বেশি। হ্যাঁ, তো এই জন্য আমাদের এখানে যদি মেডিকেল বিশ্ববিদ্যালয় এই রিজেনারেটিভ মেডিসিনকে ফ্যাকাল্টি হিসেবে পরিচিতি দেয় বা সুযোগ দেয়, তো সেক্ষেত্রে আমরা ফ্যাকাল্টি ডেভেলপ করে আমরা অবশ্যই এখানে আরও চিকিৎসকরা, প্রত্যেকটা সাবজেক্টে রিজেনারেটিভ মেডিসিনের গুরুত্ব আছে, হৃদরোগ বিশেষজ্ঞ তারও আছে, কিডনি বিশেষজ্ঞ তারও আছে, মস্তিষ্ক নিউরো বিশেষজ্ঞ তারও আছে। যেমন উদাহরণ দিচ্ছি, কথা ভুলে যায়, পার্কিনসন রোগ হয়, কাঁপুনি হয়, ঠিক আছে, স্মৃতিভ্রংশ হয়, এগুলো তো কিন্তু বলে মানুষজন, হ্যাঁ, এগুলো তো রিজেনারেটিভ মেডিসিনের ভূমিকা আছে, নিউরনকে জায়গায় তোলার ক্ষেত্রে ভূমিকা আছে। ঠিক আছে, তো এরকম যদি মানে একাডেমি হয়, রিজেনারেটিভ মেডিসিন একাডেমি হয়, ল্যাব হয়, এখানে ভালো প্রোডাক্ট তৈরি হয়, যেটা WHO বিশ্ব স্বাস্থ্য সংস্থা গাইডলাইন মেনে তৈরি হয়, তাহলে এটা মানুষ কম খরচে বিশ্ববিদ্যালয় থেকে ভর্তুকি করে পেতে পারে। ঠিক আছে, তো সেজন্য আমাদের এটা উদ্যোগ থাকা উচিত। মেডিকেল ইন্ডাস্ট্রিতে একটা সাইলেন্ট প্রেশার আছে, সেটা হচ্ছে ভাই হয়তো বা কোয়েশ্চেনটা এড়িয়েও যেতে পারেন অথবা অ্যান্সারও দিতে পারেন, দুইটা অপশন আছে আপনার কাছে। ফার্মাসিউটিক্যাল কোম্পানিগুলো, হসপিটাল চেইনগুলো কেউই চায় না ট্রিটমেন্ট চিপ হোক, রাইট? কেউই চায় না অপারেশন কম হোক। আপনি কি এই সিস্টেমের বিরুদ্ধে একা লড়াই করছেন, নাকি আপনার পাশে আর কেউ আছে? যেমন কয়েকদিন আগে, আমি জাস্ট হচ্ছে এই পডকাস্টটা করার আগে আমি একটা নিউজ দেখলাম, হসপিটালের নাম বলার দরকার নাই, লাইফ সাপোর্টে ছিল এবং আগেই মারা গেছে, 3 দিন আগে মারা গেছে, এবং তাকে তারপর লাইফ সাপোর্টে রাখছে, সো জাস্ট ফর বিজনেস। তো দেখুন, এটা তো ধরুন যে আমি এটা স্পেসিফিক, এটা কোনো লড়াই না, এটা আমার ব্যক্তিগত এথিক্স, আমি এভাবে করি। তা আমি যেহেতু কোনো ইনস্টিটিউটের কাছে চাকরি বিধিমালায় যেহেতু আমি ধরা না, এই জন্য আমি আমার এথিক্সটা সঠিকভাবে পালন করতে পারতেছি। এটা নিজ নিজ জায়গা থেকে চিকিৎসককে সিদ্ধান্ত নিতে হবে যে তারা যদি নিজেরা যদি সেই সিস্টেমকে সুযোগ না দেয়, তাহলে সিস্টেম সেটা অ্যাভেল করতে পারবে না। যদি কোনো ফার্মা কোম্পানি আপনাকে বলে এই ড্রাগ রিকমেন্ড করবেন না, আপনি কি করেন? ইউজুয়ালি ফার্মা কোম্পানির তো তারা তাদের প্রমোশন চালিয়ে যায়। এটা আপনার জায়গা থেকে আপনাকে পেশেন্ট বেনিফিটের কথা চিন্তা করতে হবে, যে ফার্মা কোম্পানির যে প্রস্তাবিত যে মার্কেটিং ম্যাটেরিয়াল, সেটা তার ক্ষেত্রে সে কতটা মানে মানদণ্ড সম্পন্ন ফ্যাক্টরি থেকে সে ওষুধটা তৈরি করে, সেটা জেনে আপনাকে তারপর লিখতে হবে। একদম অনেস্ট একটা অ্যান্সার দেন, সেটা বাংলাদেশের মেডিকেল রেগুলেটরি সিস্টেম কি আপনাকে সাহায্য করছে এই কাজে, নাকি বাধা দিচ্ছে? রেগুলেটরি সিস্টেমের আরও বেশি উদার হতে হবে, তো এখন অবধি আমি সাহায্য পেয়েছি। ওকে, কারণ আমি যেটা করি, যেটা আপনার ইউএসএ থেকে এই চিকিৎসাগুলো আনা হয়, এটা কিন্তু অটোলোগাস ট্রিটমেন্ট সারা ওয়ার্ল্ড ওয়াইড অটো অ্যাকসেপ্টেড, এটা নিজে থেকেই সব মানে নিজে থেকে অ্যাকসেপ্টেড, সেক্ষেত্রে এখানে রেগুলেটরি বডির বিশেষ কোনো পারমিশন লাগে না। আচ্ছা, আরেকটা ফলো আপ কোয়েশ্চেন আছে যে বিএমডিসি বা ডিজিডিএ এর সাথে, এরপর ফলো আপ কোয়েশ্চেনটা হচ্ছে যে ডিজিডিএ এর সাথে আপনার কোনো ফ্রিকশন হয়েছে কি কখনো এই রিজেনারেটিভ প্রোটোকল নিয়ে? এটা না, ডিজিডিএ এর একটা ভালো বিষয় আছে যে ডিজিডিএ কিন্তু আগে তাদের এটার কোনো ছিল না, তাদের এটার কোনো যে রেগুলেটরি যে প্রোটোকল গাইডলাইন, ঠিক আছে, এটা ছিল না। তো এটা বর্তমানে হয়ে গেছে, গাইডলাইন হয়ে গেছে। গাইডলাইন হয়ে এটা ছিল ডিজিডি, এটা ছিল শুধুমাত্র ঔষধ প্রশাসন নীতিমালা, বাট রিজেনারেটিভ মেডিসিন ইজ নট এ মেডিসিন। যেমন এফডিএও কিন্তু ঔষধের যে মানদণ্ডের নীতিমালা একরকম, আর বায়োথেরাপি, এরকম বলে বায়োথেরাপি মানে জৈবিক থেরাপি, এই বায়োথেরাপির নীতিমালা আরেক রকম। ঠিক আছে, তো দ্যাটস ওয়াই দেখা গেছে যে এই বায়োথেরাপির জন্য যে নীতিমালাটা এখন আমাদের ডিজিডিএ হয়েছে, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এটা বলা আছে যে যদি মানব শরীর থেকে সংগৃহীত উপাদান যদি
আলট্রা ম্যানিপুলেট করা না হয়, যেটাতে তার গুণগত মান পরিবর্তন হতে পারে বা জিন চেঞ্জ হয়ে যেতে পারে, যেটা জিন পরিবর্তন হলে আবার ক্যান্সারের ঝুঁকি থাকে, সেটি যদি না হয়, সেটি যদি মিনিমাল ম্যানিপুলেশন থাকে, তাহলে সেটি ব্যবহার করতে কোনো বাধা নেই। সেই প্রোটোকলে আমরা করছি। আচ্ছা, আমরা এখন ধরেন আমাদের যে অডিয়েন্স আছে, অডিয়েন্স সবারকে নিয়ে যদি আমি একটু কথা বলি, যেমন ধরেন লেটসে আমার মার বয়স লেটসে কথার কথা 55 বছর, কথার কথা, এবং হাঁটুতে ব্যথা 10 বছর ধরে তিনি ন্যাপ্রোক্সেন বা ধরেন ওই যে ওই আরেকটা ওষুধ আছে ওই ধরনের জিনিসপত্র খাচ্ছেন, কিন্তু কোনো ইমপ্রুভমেন্ট নেই। তার কি অপারেশন ছাড়া কোনো অপশন আছে নাকি, মানে কোনো ট্রুথফুল অ্যান্সার দিয়ে? ট্রুথফুল অ্যান্সার হচ্ছে, যদি এটাকে বলে অস্টিওআর্থ্রাইটিসের কারণ অনেক, ঠিক আছে। ওটা শরীরের প্রদাহ থাকা, প্রতিটা চেকলিস্ট ধরে ধরে সমাধান করতে হবে। শরীরের প্রদাহ সমাধান করতে হবে, ওজন সমাধান করতে হবে, খাদ্যাভ্যাস সমাধান করতে হবে, এবং ক্ষয়ের মাত্রা যদি গ্রেড 2 এর বেশি হয় তাহলে মানে রিজেনারেটিভ মেডিসিন প্রযোজ্য হবে। 2 এর নিচে থাকলে কোনো আচ্ছা, এই মেডিসিনটা তো সবার জন্য না। সবার জন্য না, ঠিক আছে। এটা নির্দিষ্ট মাত্রার ক্ষয় অতিক্রম করে গেলে, যখন যেটাকার প্রাকৃতিক নিয়মে রিভার্স করানোর কোনো সুযোগ থাকছে না, ইন দ্যাট কেস ইট ইজ টু বি ইউজড। এই বয়সের পেশেন্ট যদি আপনার কাছে আসে, তাহলে আপনি প্রথমে কি দেখেন, কি টেস্ট করেন? তাকে আমরা প্রথমে আগে রক্ত পরীক্ষা করাই, তাকে আমরা শারীরিকভাবে আগে দেখি তার জয়েন্ট মেকানিজম কি আছে। এটা করতে অনেক সময় লাগে, যেমন আপনি বলেন না, সময় দিয়ে রোগী থাকে, শুধু কথা শুনে হয় না। হ্যাঁ, এটা অনেকক্ষণ ধরে তাকে জয়েন্ট মেকানাইজ করতে হয়। জয়েন্ট মেকানাইজ করে তাকে জানার পরে তাকে আমরা রক্ত পরীক্ষা করাই, আল্ট্রাসাউন্ড করাই বা এমআরআই করাই, যার দরকার। করার পরে আমি নিজে সাধারণত আমার হাই পাওয়ার্ড আল্ট্রাসাউন্ড আছে, এটাকে বলে ডপলার আল্ট্রাসাউন্ড, এটা আমি ইউএস থেকে নিয়ে আসছি। তো এই আল্ট্রাসাউন্ডে আমি নিজে দেখি যে তার শরীরে প্রদাহ বা গ্রেডের মাত্রা কি, আদৌ কি আছে না আছে। যদি দেখা যায় যে না, সেটা ন্যাচারাল রিভার্স হবে না, রোগীও চাচ্ছে, অনেক রোগী থাকে যে সে চায় দ্রুত সমাধান, ম্যাজিক সমাধান। সো ইন দ্যাট কেস দ্য অনলি অপশন ইজ রিজেনারেটিভ মেডিসিন কাপলড উইথ আপনার যে ডায়েট বা লাইফস্টাইল, ঠিক আছে। আর যদি দেখা যায় না, রোগী গ্র্যাজুয়াল চায় যে হ্যাঁ ইন কোর্স অফ টাইম সে ভালো হতেছে, তাকে আমরা 2-3 মাসের একটা প্রোটোকল দিয়ে দিই। তাকে আমরা রিজেনারেটিভ মেডিসিনের শুরুতে আমরা যাই না, ঠিক আছে। তারপর ধরুন যে এরপরে তাকে আমরা স্টেপ বাই স্টেপ, যখন দেখা যায় যে না তার অস্থিসন্ধির গ্রেডটা, সে বলে যে আমাকে নামাজ পড়ে স্বাভাবিক ব্যবস্থা করে দেন, হ্যাঁ আমি সকালে পার্কে হাঁটবো, আমাকে ব্যবস্থা করে দেন, আমি গলফ খেলবো, ব্যবস্থা করে দেয়, বা আমি বাসার কাজে আমি রান্না করবো, স্বাভাবিক ব্যবস্থা করে দেয়, ঠিক আছে। তো সেটার জন্য তখন তো রিজেনারেটিভ মেডিসিন প্রয়োগ করতেই হবে। জি। আমার একটা বড় অডিয়েন্স হচ্ছে ওই যেটা বললাম 35 থেকে আপনার 25 বছর বয়সী ফ্রিল্যান্সার এজেন্সি ওনার, যেটা বললাম আইটিতে কাজ করে সারাদিন ল্যাপটপে 10-12 ঘন্টা বসে থাকে। আমি নিজেও তাই। তো আমরা কিনা বুঝে নিজেদের স্পাইনটা শেষ করে ফেলছি। 3টা স্পেসিফিক ভুল কি যা আমাদের টুডে থেকে বন্ধ করতে পারি আমরা? 3টা স্পেসিফিক ভুল হচ্ছে যে আপনি প্রথমে যে আপনার যে বসার যে পোশ্চার এবং বসার যে আসন, এবং এটা আপনাকে ঠিক করতে হবে। কিভাবে? আপনাকে বলি যে আপনার ধরেন যে আমরা যে বসি, আমাদের স্পাইন কিন্তু ন্যাচারালি, আমাদের স্পাইন কিন্তু এরকম স্টিকের মতো স্ট্রেট না, স্পাইন কিন্তু বাঁকা। তাই জন্য আপনার এই জায়গায় যে আমাদের একটা ন্যাচারাল কার্ভেচার আছে, এটাকে সাপোর্ট দিতে হয়। এখানে যদি আপনার সাপোর্ট না থাকে, তাহলে কিন্তু আপনার স্পাইনটা দেবে যায় বা স্টুপড হয়ে যায়, ঠিক আছে। তো এটা রাখতে হবে। এই ল্যাপটপ হাইটটা আই লেভেলে রাখতে হবে, ঠিক আছে, যেটা আই লেভেলে রাখতে হবে, যাতে আপনার এই যে ঘাড়ের সমস্যাটা থাকে। এবং প্রতি ঘন্টা ডিরেক্ট 2-1 পরে আপনার স্ট্রেচিং করতে, কিছু আপনি 2-3 মিনিটের মধ্যে স্ট্রেচিং করে ফেলতে পারেন, ঠিক আছে। স্ট্রেচিংগুলো শিখে নিলে আপনার 5-6 পদের স্ট্রেচিং আছে, আপনার মেরুদণ্ড স্বাভাবিক থাকবে। কয়েকটা কি দেখানো যায়? কয়েকটা আমরা দেখাতে পারি, কিন্তু এটার জন্য আমার আলাদা সেট আপ, মানে শুয়ে দেখানো বা বসে দেখানো বা এরকম আমি দেখাতে পারবো। আমার এটা ভিডিওস আছে আলাদা স্ট্রেচিং এর। আচ্ছা। সো এটা ভিডিওটা আমি শেয়ার করে দিতে পারি। এবং এই স্ট্রেচিংগুলো ধরেন যে আপনাকে আপনার যে জয়েন্টগুলো যে স্লথ হয়ে যায় বা শৈথিল্য হয়ে যায়, স্লাগিশ জয়েন্ট, স্লো, নন ফ্লেক্সিবল, এই যে স্টিফনেস থেকে রক্ষা করে। সর্বোপরি আপনি একটু সিঁড়ি ব্যবহার করবেন, সবসময় লিফট না করে সিঁড়ি ব্যবহার করবেন। একটু বাসায় যাওয়ার পথে একটু আগে নেমে গিয়ে কিছুটা পথ হেঁটে যাবেন, বা অফিস থেকে বাসার থেকে আসার সময় কিছুটা পথ হেঁটে তারপর আপনি গাড়িতে উঠতে পারেন, ঠিক আছে। এই ধরনের কিছু আপনাকে বিবেচনা বোধ আপনাকে রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে যারা ডেস্ক জব তাদের জন্য অবশ্যই করতে হবে, ঠিক আছে। আর এছাড়াও যে এটা আছে যে আমরা নিয়মিত সপ্তাহে 1 দিন পদ্মাসন করা বা ওই যে ইয়োগা করা, সপ্তাহে 1 দিন ছুটির দিনে ফ্রাইডেতে করা যেতে পারে, ঠিক আছে। এটা নিয়ে সমস্যা নেই। আসলে একটা চেয়ারে বসে দিন কাটানো, এটা আসলে নিউ স্মোকিং। আমি চেম্বার প্র্যাকটিস করা মানে চেয়ারে বসে থাকা। হ্যাঁ, আমি নিজে প্রতি 40 মিনিট পর আমি স্ট্রেচিং করি, এই 2-3 মিনিট করে আবার বসে যাই বা আবার কিছুক্ষণ বিরতি নিয়ে। এটা ন্যাচারাল, ঠিক আছে। ল্যাপটপ হাইটটা ঠিক রাখা, ঠিক আছে। আবার ধরেন যে এলিয়ে এটা বসছেন, অনেকক্ষণ ধরে যারা ড্রাইভিং করে, ঠিক আছে, যারা বাইক চালায়, বাইকের কার্ভেচারটা এখন এমন সমস্যা আছে, কার্ভেচার হতে হবে মেরুদণ্ডের কার্ভেচারের সাথে মেলানো, সেটি না হলে কিন্তু আপনার ব্যথা হবেই। আসলে এখন আমরা যে চেয়ারে বসে থাকি, এটা আসলে একটা নিউ স্মোকিং এর মতো হয়ে গেছে কিন্তু। এবং এই যে ব্যাপারটা স্মোকিং এর মতো ক্ষতিকর, এটা নিয়ে আপনার কি মতামত আসলে? মানে কতক্ষণ পর্যন্ত আপনি মনে করেন যে একটা মানুষ চেয়ারে বসে থাকলে তার ক্ষতি হইতে পারে, এবং কতক্ষণ পর আসলে তার এইটা করা উচিত? 40 মিনিটের কথা বললেন, সেম ভাবে কি করবে?
হ্যাঁ, এটা ভ্যারি করে। ধরেন রোগীর ওজন বেশি, লোক মানে কতক্ষণ বসলে ক্ষতি হতে পারে? মিনিমাম মানে একটানা 1 থেকে 1.5 ঘন্টার বেশি বসলেই এটার ব্লাড ফ্লো, রক্ত প্রবাহ কমে যায়, ঠিক আছে, এবং জয়েন্ট স্টিফ হয়, ঠিক আছে। তো এই জন্য দেখা যাচ্ছে যে যারা মিলিটারিতে আছে এটা তারাও প্র্যাকটিস করে, যারা ফোর্সে আছে এটা তারাও প্র্যাকটিস করে, ইভেন যারা হচ্ছে যে ফিটনেস ট্রেনার এটা তারাও প্র্যাকটিস করে। এবং আমাদের যেমন একটা ইয়ে আছে যে এই আপনার যারা হলো যে এই যে বসে থাকার জব করছে তাদের কিন্তু শুধুমাত্র যে আরেকটা বিষয় আছে যে জয়েন্ট যে স্লাগিশ তা না, অনেক সময় ব্রেন ফগিংও হয়। এটা কি? ব্রেন ফগিং মানে এটাকে বলা হয় আপনার হচ্ছে যে ব্রেন ফগিং মানে আপনার হচ্ছে যে ব্রেনটার যে ব্লাড সার্কুলেশন সেটা একটা স্ট্যাগনেন্ট থাকে এবং সেটার জন্য তার ব্রেনের যে টক্সিন ম্যাটেরিয়ালটা সেটা বেশি তৈরি হয়, ঠিক আছে। তখন দেখা যাচ্ছে সেটা হঠাৎ করে ক্লাউডি দেখে, হঠাৎ করে চোখে ঝাপসা দেখা, বা দেখা যায় একটা ক্লাউডিনেস থাকে যে এটা ব্রেন মানে মেন্টাল ব্লক, মানে সে আর কোনো ধরনের যে সৃজনশীল চিন্তা সেটা শেয়ার করতে পারে না। তো এটার জন্য আপনার হচ্ছে কিছুক্ষণ পর পর আমরা বলি যে এই স্ট্রেচিং করাটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবং সাথে যদি অফিসে কিছু, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যেমন গ্রিনারি আছে, গ্রিনারি থাকলে এটা চোখকে হিল করে। তো এগুলো অনেক কিছু ব্যাপার আছে, যারা হলো ডেস্ক জব করে তাদের জন্য স্ট্রেচিংটা করাই লাগবে, ঠিক আছে। স্ট্রেচিং না করলে তার মাসল টাইট হতে বাধ্য, এবং এটা দেখবে আমি 90% লোকের ক্ষেত্রে এটা পাইছি। 20 বছর পর আমাদের এই জেনারেশনের কি অবস্থা হবে বলে আপনি দেখতেছেন? হ্যাঁ, এই জেনারেশন যদি তারা দ্য চয়েস ইজ দেয়ার্স, যদি তারা মনে করে যে সেটা এটা সঠিক মানে সচেতনতার সুযোগ আছে, তাহলে অবশ্যই সেটা তারা রিভার্স করতে পারে। আদারওয়াইজ এটা দেখা যাচ্ছে যে এই পেনের এটা একটা মহামারী হয়ে যাবে, ঠিক আছে। হয়তো সবাই আপনার ডিজেবল হবে না, বাট এটা একটা পেন, কিছু না কিছু পেন তাকে, ক্রনিক পেন তাকে বহন করতে হবে, ঠিক আছে। আপনি কি এমন কোনো গল্প শেয়ার করতে পারবেন, একজন তরুণ পেশেন্ট যিনি ভেবেছিলেন আমার তো বয়স কম, কিছুই হবে না, তারপর হঠাৎ করে বুঝলেন তার স্পাইনে মারাত্মক ড্যামেজ হয়ে গেছে? এরকম আছে। আমার একটা এটা একটা হবিগঞ্জের একটা রোগী আছে। সে তো সে ইয়ে করে, ওই যে মাল টেনে, মানে ওই যে আপনার ওজন ইয়ে করে খায় আর কি, ঠিক আছে। তো সে তার স্পাইনটা এরকম সোজা হয়ে গেছে, সে আর নুইতে পারে না। তো না নুইতে পারলে সে প্রোডাক্ট উঠাবে কিভাবে, ঠিক আছে। সো যখন সে আসো তাকে আমরা ইমিউনোথেরাপি দিছি। দেওয়ার পরে তাকে দেখলাম যে তার ছিল কিছু লাইফস্টাইলে কিছু ত্রুটি ছিল। সে দেখা যাচ্ছে আমাদের যেমন ওজন তোলার ক্ষেত্রে কিছু নিয়মও আছে। আপনি উপর থেকে নিচু হয়ে উপর হতে পারবেন না, আপনাকে আগে বসে লেভেলে এসে তারপরে আপনাকে ওজনটাকে কিছু রুলস আছে, রাইট? কিছু রুলস আছে, ঠিক আছে। তো এই রুলসটা যদি সে মানতো তাদের ইনজুরিটা হতো না, ঠিক আছে। তো আবার ধরেন যে তাকে তারপর দেখাও তার আর্থ্রাইটিসটা তার বংশীয়, তো একই সাথে তার রুলসের সমস্যা আবার আর্থ্রাইটিস। আমরা দুটি জিনিসকে আমরা সলভ করছি, তারপর তাকে ইমিউনোথেরাপি দিচ্ছে একটা জার্মান, তারপর সে এখন ভালো আছে। তো মেরুদণ্ড ব্যথা আমাদের দেশে আসলে মানুষ সাধারণত ধরেন মুড়ি মুড়ি পেইন কিলার খায়, রাইট? মার্কেট পেন কিলার খায়, হার্বাল খায়, তারপরে ধরুন যে বিভিন্ন ধরনের এই যে মানে আমরা বলি যে নন ট্র্যাডিশনাল বা কমপ্লিমেন্টারি মেডিসিন, ঠিক আছে। এগুলোর মধ্যে দেখা যাচ্ছে অনেক ধরনের ভেজাল ওষুধও সে খেয়ে ফেলছে, যেগুলো দেখা যাচ্ছে রেকগনাইজড না। এভাবে তো আস্তে আস্তে আমার মনে হয় মানুষজনের এবং ওটা দেখা গেছে বেশিরভাগ ওই ভেষজ ওষুধের মধ্যে ইয়া থাকে, স্টেরয়েড থাকে। তো স্টেরয়েড তো তাকে আবার ক্ষতি করে, সে তো জানছে না। এমন একটা রোগী আছে আমার কাছে, সে হলো ওজন বৃদ্ধির জন্য সে ওষুধ খেয়েছিল, হার্বসের ওজন বৃদ্ধির জন্য সে ভেষজ একটা ইয়ে খেয়েছিল, সে বেশি ওজন কমে গেছিল তার। সে তাকে সুদর্শন দেখানোর জন্য মানে বেশি মানে ওজনটা ঠিক করবার জন্য সে একটা হার্বাল সিরাপ খেয়েছে। খাওয়ার পরে তার স্টেরয়েড ইফেক্ট হয়েছে, ওটার মধ্যে স্টেরয়েড, সে তো জানে না স্টেরয়েড আছে। স্টেরয়েড থাকার পরে সে কিছুটা মোটাইছে, কিন্তু তার ব্যথা শুরু হয়ে গেছে। এগুলো তো আস্তে আস্তে আসলে মানে এটা অনলাইন প্রচারণার ফলে সে ওটা একটা প্রতারণার শিকার হয়েছিল। তো এইগুলো সবাইকে এটা আমাদেরকে তো স্লোলি এভাবে ডেথ করে ফেলতেছে মানুষ। হ্যাঁ, সো এই কারণে দ্যাটস ওয়াই ইউ হ্যাভ টু হ্যাভ যে ক্লিয়ার মাইন্ডস অ্যান্ড ওপেন আইস, যে আপনার এটা চটকদার বিজ্ঞাপনে আপনি বিভ্রান্ত হবেন না। আর আপনার স্ট্রেচিংটা করবেন, ডায়েটের ব্যাপারে একটু করে আমি বলছি, দ্যাটস ইট। তা সবার তো রিজেনারেটিভ মেডিসিন দোকানে যাদের দরকার আছে শুধু আমরা তাদেরকেই আমরা পেইনলেস। আমরা দেখা গেছে যে অনেক রোগীকে, মানে আমাদের বিভিন্ন কাস্ট, বিভিন্ন সোসাইটির হাই মিডল লো সব ধরনের আমাদের রিজেনারেটিভ মেডিসিনের সুবিধাভোগী আছে। আমার একটা রোগী আছে, একটা বিশেষায়িত একটা রোগ, সিস্টেমিক স্ক্লেরোসিস। এটা কি? এটা আমাদের দেখছি এই ত্বকটা টাইনে, এটা কি করা যায়, এটা ফ্লেক্সিবল, হ্যাঁ। সো এই ত্বকটা যদি এরকম টাইট হয়ে যায় তাহলে এটা টানা যাবে? সো স্কিন উইল বি ভেরি টাইট। সো তার মুখে সে হাই করতে পারে না, কারণ হাঁ করতে গেলে যে মাউথ ওপেনিং যে মাসল সেটা তো খুলতে হবে, তো হাই করতে পারে না। এটা কি কারণে? এটা হচ্ছে তার একটা এসএলির কারণে তার এই কোলাজেন ফাইবারগুলা টাইট হয়ে গেছে। ওরে বাবা। সো তাকে সে কিন্তু একটা মাঝির ওয়াইফ, ভোলা বাড়ি, ঠিক আছে। তো তার তো ফাইন্যান্স করার ছিল না, তারপরে সে ফাইন্যান্স নিয়ে এসে পরে তাকে আমরা স্টেম সেল ট্রিটমেন্ট দিয়েছিলাম। পরে তার স্কিনটা লুজ
লুজ হয়, এখন সে মুট করতে পারে বা কিছু একটা ধরে গ্লাসে ধরে পানি খাবে বা একটা বোতাম লাগাবে, হোয়াট এভার ইট ইস, ঠিক আছে। তো এইটার জন্য বা হাঁ করে কিছু একটা খাবে, ঠিক আছে। তো এই জিনিসটার জন্য তাকে আমরা স্টেম সেল ট্রিটমেন্ট দিয়েছিলাম। তো এটা কিন্তু তখন কিন্তু তার কিন্তু ফাইন্যান্স ম্যাটার করে নাই, সে ডোনার ধরে সে কিন্তু ঠিকই ফাইন্যান্স নেয়, কিন্তু তার একটা লাইফ অ্যান্ড ডেথের বিষয়, ঠিক আছে। তখন আমরা তাকে একটা মাঝির ওয়াইফ, তাকে আমরা এটি চিকিৎসাটা দিয়েছিলাম। তো এটা আপনার বুঝতে হবে যে আপনার যে অটোইমিউন রোগ মানেই যে আপনার জীবন শেষ তা না। তাকে বলতে হয়েছিল একটা বিশেষ হাসপাতালে আপনার সময় শেষ, আপনি দিন গুনেন, ঠিক আছে। তো পরে এখনও সে বাইচে আছে, সে যে একদম পুরা সেরে গেছে তা না, কিন্তু এখন সে মুড করতে পারে, খাবার খেতে পারে এবং সে ওষুধ খেয়ে চলছে, ঠিক আছে। তো এই পর্যন্ত আমরা সুফল আমরা দিতে পারি, যেখানে কোনো হোপ নাই সেখান থেকে আমাদের শুরু হয়। এটাই তো আসলে হ্যাঁ একটা অন্যরকম বিষয়। এই 2030 সালের মধ্যে মাত্র 4 বছর পর আপনি কি বিলিভ করেন যে বাংলাদেশের একটা ধরেন মেডিসিন ট্যুরিজমের একটা ডেস্টিনেশন হবে? সম্ভব, যদি আমাদের এখানে মাল্টিপল সেক্টরের ডক্টর থাকে, সবাই যদি পৃষ্ঠপোষকতা পায় এবং এখানে ভিসা রেস্ট্রিকশন ঠিক মানে সঠিকভাবে যারা, যেমন এখানে আমাদের অনেকে দেখা যায় যে ট্রাভেলাররা আসে, তারা হয়রানির শিকার হয়, মবের শিকার হয়, ঠিক আছে। তো এইটা আমার কাছে এই ধরনের ক্ষেত্রে আমাদের জাতিগতভাবে আমাদের আরও সচেতন হতে হবে, যে যদি যারা ট্যুরিস্ট আসবে তাদেরকে সঠিকভাবে মানে ইয়ে করা, যদি গাইড করা, এবং অবশ্যই সম্ভব যদি বাংলাদেশে ধরেন এখন কিন্তু টেকনোলজির কোনো অভাব নেই না, এই যে যেমন এই যে আপনি নিজেই তো এমন একটা টেকনোলজি নিয়ে বসে আছেন যেটা আসলে ভাবাই অকল্পনীয়, যেহেতু যারা পডকাস্টে শুনতেছে তারা আমি জানি না কতটুকু অবাক হচ্ছে, বাট না এটা তো সম্ভব হয়েছে, আমরা তো অলরেডি করে আমার ফার্স্ট ব্যাচের কিট শেষ হয়ে গেছে, এখন আমি সেকেন্ড ব্যাচ রান করতেছি। এরকম ধরেন বাংলাদেশে যদি মেডিকেল ট্যুরিজম এরকম 4 বছর পরে এরকম একটা ডেস্টিনেশন হয়, সেক্ষেত্রে আপনার রোলটা কি হবে? অফকোর্স আমরা এটা তো যেমন অলরেডি আমাকে বিভিন্ন ধরনের ওই যে লিঙ্কডইনে বিভিন্ন ধরনের মেডিকেল ট্যুরিজমের এজেন্টরা নক করে, চীন থেকে, তারপরে ইন্দোনেশিয়া থেকে সম্প্রতি একজন নক করছিল যে আপনি যদি ক্লিনিক করেন তাহলে আমরা আপনাকে মার্কেটিং করে দেবো। দুবাই থেকে একজন নক করছে যে আপনাকে মার্কেটিং করে দেবো। মার্কেটিং মানে কি, মানুষকে জানাবো যে এই ডেস্টিনেশনে গেলে চিকিৎসা পাওয়া যেতে পারে, কম তার একটা অ্যাফিলিয়েটর হতে চায়, তো সেক্ষেত্রে আমরা তো সুবিধা দিতে পারবো, কোনো সমস্যা নেই। আর এখন ধরেন যে এখানে মানে বলেন যে বাংলাদেশে ট্রাভেলের জন্য ধরেন যে অবশ্যই এখন সুবিধা আছে, এটা নিয়ে সমস্যা নেই, ঠিক আছে। তো এই জন্য অনলি থিং উই নিড ইজ দ্য রাইট প্যাট্রন, ঠিক আছে। তো আমরা যদি নিজেদের টেকনোলজিকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, যেটা আমরা বাইরে থেকে এনেই তো আমরা করতেছি, এবং এই টেকনোলজিটার মধ্যে আমি আবার কিছু ইনোভেশন আনছি, যে কিভাবে ধরেন যে মানে 1 হাঁটুর চিকিৎসা নিতে আসছে তাকে আমরা 2 হাঁটুর চিকিৎসার জন্য ডাবল চার্জ না করে আমরা একটা সীমিত খরচের মানে মধ্যে আমরা তাকে ওই 1 কিট দিয়ে আমরা 2 হাঁটুর চিকিৎসা করে ফেলতে পারি। তো এটা আমি ইয়ে করছি। আবার ধর যে একটা জয়েন্ট ট্রিটমেন্ট নিতে এসছে তাকে আমরা মাল্টিপল জয়েন্ট কাভার করে দিতে পারি, কারণ পয়সা তো খরচ হচ্ছে। তো এটা আমরা তাদেরকে সুবিধা আমরা দেওয়ার চেষ্টা করছি, যাতে একটা ট্রিটমেন্ট নেই, যাতে মানে হোল বডির যে প্রবলেমটা যাতে সলভ করতে পারে। গ্রেট। ধরেন আমি যদি একটা সিন আঁকতে বলি, ধরেন রাত 2টা বাজতেছে, খুলনার একটা গ্রামে একটা মা জেগে আছেন, তার 3 বছরের ছেলেটা কান্না করতেছে, ঠিক আছে, পা ফুলে গেছে, হাঁটতে পারতেছে না। তিনি গুগলে লিখছেন যে আমার ছেলে হাঁটতে পারতেছে না। এই মুহূর্তে যদি একটা মাত্র সেন্টেন্স আপনি তাকে বলতে পারতেন, কি বলতেন? না, এটা সিক রিউমাটোলজিস্ট আর তো, বিকজ এটা তো জিআইএ, ঠিক আছে। 3 বছরের বাচ্চা জয়েন্ট ফুলে যাওয়া ইটস নট এ ম্যাটার অফ জোক, ঠিক আছে। এটা কিন্তু কোনো এমন না, ইটস নট ফানি। হ্যাঁ, এখন সেক্ষেত্রে এটা অটোইমিউন সমস্যা। অটোইমিউন সমস্যা যে কারোরই হতে পারে, এটা কার টাকা আছে কার টাকা নেই, কাস্ট, ক্রিড, এটার সাথে ম্যাটার করে না, ঠিক আছে। তো অটোইমিউন সমস্যা হলে আপনাকে সঠিক জায়গায় উপস্থিত হতে হবে, নাহলে আপনি ওখান থেকে দোকান থেকে স্টেরয়েড কিনে খেয়ে আপনি ওখানেই শেষ হবেন, ঠিক আছে। দ্যাটস ইট। আপনার কাছে যেসব পেশেন্ট সুস্থ হয়ে গেছেন, মানে অনেকগুলোই তো নাম আছে, সো এদের মধ্যে আপনার সবচেয়ে বেশি কার কথা মনে পড়ে? সবাই কাউকে স্পেসিফাই করবো না আমি, ঠিক আছে, সবার কথা মনে পড়ে, কারণ অনেকের সাথে ব্যক্তিগত যোগাযোগ হয়ে গেছে। আমার একজন মহিলা পেশেন্ট আছে, আমি নাম বলছি না, সে কিন্তু এখন দেখা যাচ্ছে নন রিলেটেড সমস্যা হলেও সে কিন্তু দেখা যাচ্ছে আমার সাথে যোগাযোগ করে, ঠিক আছে। এবং তাকে আমরা এখন হাঁটাচ্ছি, সে কিন্তু ডিস্ক প্রলাপস হয়ে গেছিলো কোমরের, সে শুয়ে পড়ছিল, পুরো সে প্যারালাইজড, তাকে এখন আমরা হাঁটাচ্ছি, ঠিক আছে। তো এখন এটা কিন্তু একটা অনেক বড় দোয়া পাওয়া যায়, বা এটাই না, ডেফিনেটলি। হ্যাঁ, আপনি যখন রাতে বাসায় ফিরে যান একা, আপনার নিজের কি মনে হয়, এটা কি আসলে জব নাকি আসলে মিশন? জব আমতুন জব নাই, ইটস ডেফিনেটলি মিশন, ঠিক আছে। মিশন অর ইটস এ সার্ভিস, দ্যাটস ইট। বার্ন আউট হয় কখনো, যে কিভাবে হ্যান্ডেল করেন? বার্ন আউট এখন পর্যন্ত হচ্ছে না, বাট যদি মানে এখন পর্যন্ত বার্ন আউট হয় নাই, ঠিক আছে। বাট আমাদের সাকসেস রেট ভালো থাকার ফলে বার্ন আউট হয় নাই, ঠিক আছে। তবে দেখা যাচ্ছে যে যদি ক্লায়েন্ট লোড বাড়ে তখন দেখা যাচ্ছে বার্ন আউট হতে পারে। তো এই জন্য আমরা দেখছি যে এখন কিভাবে আরও একটু বেশি মানে বড় পরিসরে সেবাটাকে বাড়ানো যায়, যাতে আমরা ক্লায়েন্ট বেশি ক্লায়েন্ট আমরা হ্যান্ডেল করতে পারি, এটাই।
লাস্ট একটা কোয়েশ্চেন আসছে, কোয়েশ্চেনটা শেষ করে আমরা শেষ করে দিব। আর কি কোনো টপিক নিয়ে কথা বলতে চান? না, আই থিঙ্ক ইটস গুড। ওকে, শেষ একটা প্রশ্ন। 20 বছর পর আপনি যখন আর প্র্যাকটিস করবেন না, বাংলাদেশের মানুষ, যে মানুষগুলো মানে আপনি কোনোদিনও দেখেননি, আপনি কি চান আর তারা আপনাকে আসলে কিভাবে মনে রাখুক? ডেফিনেটলি আমি এটা চাই যে তারা মনে রাখুক যে আমি এমনভাবে চিকিৎসাটা কোনো একটা সায়েন্স নিয়ে চিকিৎসা করছিলাম যেটা তাদেরকে বাংলাদেশে যে এই যে অটোইমিউন সমস্যার যে ব্যাধি যে এবং এটা যে কৃষি দূষণের ফলে এটার ফলে তারা যে একটা জেনারেশন যে রক্ষা পায় যাচ্ছে বা যাবে এবং নেক্সট জেনারেশনগুলো যাতে আর এরকম সমস্যায় না ভোগে সেটার ব্যাপারে একজন একজন প্রতিকৃত বা পায়োনিয়ার হিসেবে মনে রাখুক। লাস্টলি যদি কিছু বলতে চান অডিয়েন্সের উদ্দেশ্যে? অডিয়েন্সের উদ্দেশ্যে এটা বলতে চাই যে আপনারা হেলদি লাইফস্টাইল লিড করেন, ব্যথা মানে যে জীবন শেষ তা নয়। আপনার সঠিক খাদ্যাভ্যাসের জন্য আমরা আপনাদের গাইডলাইনের জন্য আছি এবং ওয়েট লস মানে ওয়েট ঠিক রাখতে হবে এবং যদি কোনো অটোইমিউন সমস্যা থাকে সেটা যত দ্রুত সম্ভব সঠিক রিউমাটোলজিস্টের পরামর্শ নিন এবং যদি কোনো ক্ষয়বাদ হয়ে থাকে যেটা অ্যাকচুয়ালি চিকিৎসার রেসপন্স হচ্ছে না সেটার জন্য অবশ্যই রিজেনারেটিভ মেডিসিন এখন বাংলাদেশে। থ্যাংক ইউ সো মাচ ভাই আজকে টাইম দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংকস টু ইউ, থ্যাংকস টু দ্য টিম অ্যাজ ওয়েল।